নমস্কার। আপনারা জানেন যে বিগত 51 বছর ধরে পশ্চিমবঙ্গ জরিপ শিক্ষায়তনের প্রাক্তনী সংগঠন তাদের বাৎসরিক অনুষ্ঠান ছাত্র পুনর্মিলন উৎসব এই শিক্ষায়তনের প্রাঙ্গণে খুব সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত করে চলেছে। কিন্তু বর্তমান সময়ে কোভিড প্যান্ডামিকের জন্য যেহেতু কোনো সামাজিক বা ফিজিক্যাল জমায়েত করা যাচ্ছে না, তাই পশ্চিমবঙ্গ জরিপ শিক্ষায়তনের প্রাক্তনী সংগঠন সিদ্ধান্ত নিয়েছে তাদের 52তম পুনর্মিলন উৎসব ডিজিটাল মঞ্চে অনুষ্ঠিত করবে। প্রথাগতভাবে আমরা আমাদের এই অনুষ্ঠানের সূচনা করে থাকি আমাদের সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের প্রাক্তনী সংগঠনের প্রাক্তন কার্যকরী সভাপতি এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলী সদস্য শ্রী মদন মোহন কারাকে। আমি স্যারকে অনুরোধ করব আমাদের সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 52তম পুনর্মিলন উৎসবের সূচনা ঘোষণা করতে। ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট অ্যালুমিনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট অ্যালুমিনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ জিন্দাবাদ। ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং জিন্দাবাদ জিন্দাবাদ। ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং জিন্দাবাদ জিন্দাবাদ। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং জিন্দাবাদ জিন্দাবাদ। ডিপ্লোমা ইন জিআইএস এন্ড জিপিএস ইঞ্জিনিয়ারিং জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে হয়েছে। আপনারা জানেন আমাদের আনুষ্ঠানিক উদ্বোধনের দুটি পর্যায় থাকে, দুটি ভাগ থাকে। প্রথম ভাগ পতাকা উত্তোলন এবং দ্বিতীয় ভাগ আমাদের ইনস্টিটিউট প্রাঙ্গণে রাধানাথ সিকদারের যে মর্মর মূর্তি রয়েছে সেই মূর্তিতে মাল্যদান। 2013 সালে রাধানাথ সিকদারের 200তম জন্মবর্ষ উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, ন্যাশনাল সার্ভে কমিটি এবং ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এই তিনটি সংগঠনের সমবেত উদ্যোগে সেলিব্রেশন কমিটি অন রাধানাথ সিকদার বলে একটি নতুন কমিটি তৈরি হয় এবং সেই কমিটির উদ্যোগেই 2014 সালে আমরা 2013 সালে এটি বসাতে পারিনি, কারণ প্রশাসনিক কিছু জটিলতা আমাদের সামনে এসে যায়। 2014 সালের 9ই আগস্ট আমরা এই মূর্তিটি আমাদের কলেজ প্রাঙ্গণে বসাই। রাধানাথ সিকদার সম্পর্কে আপনারা প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু জানেন। উনি ছিলেন একজন বিরাট বড় গণিতবিদ, উনি ছিলেন আবহাওয়াবিদ এবং সর্বোপরি উনি ছিলেন জরিপবিদ। এভারেস্টের যে উচ্চতা মাপা হয় সেই উচ্চতা মাপার যে অঙ্ক, যে ক্যালকুলেশন, এটি সম্পূর্ণ তার অবদান। যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই, আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের প্রাক্তন কার্যকরী সভাপতি এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং আমাদের প্রাক্তনী শ্রী মদন মোহন কারার। রাধানাথ সিকদারের মূর্তিতে এখন মাল্যদান করবেন শ্রী মদন মোহন কারার। এই অনুষ্ঠানের পর আমাদের মূল অনুষ্ঠান পর্ব শুরু হবে। যথারীতি 51 বছর পর্যন্ত আমরা এই অনুষ্ঠানের পরে আমাদের মূল অনুষ্ঠান মঞ্চে চলে যাই, কিন্তু 52তম রিউনিয়ন যেটা সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে আমরা অনুষ্ঠিত করতে চলেছি, আমরা এই অনুষ্ঠানের পর সরাসরি চলে যাব আমাদের ডিজিটাল মঞ্চে। আপনারা দেখতে থাকুন আমাদের 52তম পুনর্মিলন উৎসব 2020। ধন্যবাদ। 52তম পুনর্মিলন উৎসব 2020। ধন্যবাদ। 52তম পুনর্মিলন উৎসব 2020। ধন্যবাদ।
বাংলাতম পুনর্মিনিস্টার 2020। ধন্যবাদ। বাংলাতম পুনর্মিনিস্টার 2020। ধন্যবাদ। খালি ইকো হচ্ছে কেন? বাংলাতম পুনর্মিনিস্টার 2020। ধন্যবাদ। খালি ইকো হচ্ছে কেন? বাংলাতম পুনর্মিনিস্টার 2020। ধন্যবাদ। নমস্কার, টোপোকোনিয়া 2020-তে প্রত্যেককে স্বাগত। তো আমরা যথারীতি প্রত্যেক বছরের মতোই এই বছরও আমাদের অনুষ্ঠানটি শুরু করছি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যম দিয়ে। উদ্বোধনী সঙ্গীত করবে শিবসুন্দর সাহা। ওভার টু শিবসুন্দর। গুড মর্নিং অ্যান্ড সকলকে সুপ্রভাত। ডাব্লিউবিএসএ অ্যালুমনি অ্যাসোসিয়েশন টপোকোনিয়া 2020-তে সকলকে স্বাগত। আজ আমি আমার একটা ইনগরেশন সং এর মাধ্যমে এই প্রোগ্রাম উদ্বোধন করতে চলছি। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय शान्ति 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 तत्सत् शान्ति 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 तत्सत्। देखो आलो आलो आकाश, देखो आकाश ताराय भरा, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ঘুরে থাকুক আমার মতো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে
আয় রে তোরা হে নাই কো মৃত্যু নাই কো জড়া বলে আয় রে ছুটে আয় রে তোরা হে নাই কো মৃত্যু নাই কো জড়া असतो मा सत् गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय शान्ति 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 तत्सत् शांति 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 तत्सत देखो आलो आलो आकाश देखो आकाश ताराय भरा देखो যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ঘুরে থাকুক আমার মুন্ডু দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা নমস্কার। নমস্কার, সুপ্রভাত। আজ শনিবার 12ই সেপ্টেম্বর 2020। আমরা 52তম বর্ষে আমাদের আজ শনিবার 12ই সেপ্টেম্বর 2020 আমরা 52তম বর্ষে আমাদের আজ শনিবার 12ই সেপ্টেম্বর 2020 52তম বর্ষে আমাদের আজ শনিবার 12ই সেপ্টেম্বর 2020 তা সত্ত্বেও আজ বর্ষে আমাদের আজ শনিবার 12ই সেপ্টেম্বর 2020 তা সত্ত্বেও আজ বর্ষে আমাদের সব সব বন্ধ করে দাও, শুধু শুধু একটা বলে রেখে বাকি ইউটিউবারে সব বন্ধ করে দাও। ঠিক আছে, ওকে, এবার বলো বলো। সুপ্রভাত, নমস্কার সকল উপস্থিত শ্রোতৃমণ্ডলী। এটা আমাদের 52তম বর্ষে পদার্পণ। একত্রিত হয়ে আনন্দ উৎসব সঙ্গে কিছু উদ্দেশ্যমূলক কাজ আমাদের স্টুডেন্টস ইউনিয়ন কমিটি, পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট অ্যালুমনি অ্যাসোসিয়েশন এই কাজটা 51 বছর যাবৎ করে এসছে। আজ 12ই সেপ্টেম্বর 2020 শনিবার আমরা টোপোকোনিয়া 2020 এই নামে একটা ইভেন্ট করেছি। সেই ইভেন্টের মাধ্যমে আজকে এবং আগামীকাল আমরা এই দুদিন আমাদের অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাব আপনাদের সকলের সহযোগিতায়। আজকে মূলত অনুষ্ঠানটা প্রাথমিক পর্ব 10টা 30 পর্যন্ত চলবে। ইতিমধ্যে আমরা
উদ্বোধনী সঙ্গীত শুনেছি। এরপরে স্বাগত ভাষণ দেবে সুজিত সামন্ত, আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ইনস্টিটিউট অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সম্পাদক। তার আগে দু চারটি কথা। এই দুদিনের ওয়েবিনারের উদ্বোধন করবেন বিজ্ঞান প্রসারের নির্দেশক বা ডিরেক্টর ডক্টর নকুল পরাশর। এই বিজ্ঞান প্রসারটা ভারতবর্ষের বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তরের অধীন একটি সংস্থা, যা বিজ্ঞানকে জনপ্রিয়করণের কাজে এবং প্রসারণের কাজে ব্যবহৃত হয়। এই দুদিনের ওয়েবিনার উদ্বোধন করার পর তার একটা উদ্বোধনী ভাষণ থাকবে এবং তারপরে আমরা ওয়েবিনারের এক এক করে সেশনে এগোবো, সেটা পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আমরা আমাদের ইনস্টিটিউট নিয়ে দু একটা কথা আপনাদের সামনে রাখতে চাইব। আমাদের ইনস্টিটিউটের কুড়ি কিন্তু শিকড় পোঁতা হয়েছিল ব্রিটিশ আমলে। তদানীন্তন অবিভক্ত ভারতবর্ষের অধুনা বাংলাদেশে যে কুমিল্লা বলে জেলা আছে, সেই জেলায় ময়নামতি শহরে সেটা প্রথম রাখা হয়েছিল শিকড়টা। পরে সেটি কুড়ি হয় এবং তারপরে মহিরু হতে যায়। এর আরেকটি পার্ট হচ্ছে, আরেকটি অংশ হচ্ছে যে যখন নাকি ব্রিটিশ অধীনে ভারতবর্ষের সংগ্রাম চলছে অবিরাম ব্রিটিশকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বা এখান থেকে অপসারণের জন্য, সেই সময় এই ইনস্টিটিউটটি আমাদের বর্তমানে যেটা বাঁকুড়া সেখানে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আবার ফিরে যাওয়া হয় 1946 সালে। 47 সালে ভারত স্বাধীন হয়। পূর্ব পাকিস্তান এবং ভারতবর্ষে দুটো অংশেই সার্ভে বা জরিপ শিক্ষার প্রয়োজনে দুটি স্থানে এর শিকড় নিয়ে যাওয়া হয় আবার নতুন করে। এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশে যেরকম ভাবে এর বৃদ্ধি ঘটেছে, আমাদের পশ্চিমবঙ্গেও এই জরিপ শিক্ষা আয়তনের সেইভাবেই শ্রীবৃদ্ধি ঘটেছে। ওখানেও সার্ভে ইঞ্জিনিয়ারিং এর 4 বছরের ডিপ্লোমা পড়ানো হয়। আমাদের এখানেও 3 বছরের যেরকম আছে সাধারণ যে নিয়মেই 3 বছরের সার্ভে ইঞ্জিনিয়ারিং কোর্সের ডিপ্লোমা পড়ানো হয় 1988 সাল থেকে। 1991 সালে প্রথম এখান থেকে ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ার্স বেরোয় পাশ করে। পরবর্তীকালে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন জিআইএস অ্যান্ড জিপিএস ইঞ্জিনিয়ারিং নামে দুটি স্ট্রিম এখানে খোলা হয়। শেষেরটি সারা ভারতবর্ষে আর কোথাও নেই এবং ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিংও ভারতবর্ষের একটিমাত্র রাজ্য যারা এটি কন্ডাক্ট করে থ্রু ডিপার্টমেন্ট অফ টেকনোলজিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং। মোটামুটি এটা আমাদের ইতিহাস। আমরা আজ ফলে ফুলে পল্লবিত। আমাদের এখান থেকে পাশ করা প্রাক্তনীরা শুধু নিজেদের রাজ্যে নয়, নিজেদের দেশে নয়,
বিদেশে দেশে ছড়িয়ে পড়েছে এবং সর্বত্র তাদের কাজ প্রশংসিত হচ্ছে, এটা আমাদের কাছে সত্যিই বড় গর্বের। আমি এইটুকুনি ছোট্ট ইতিহাস আপনাদের সামনে রাখলাম যে এই ইনস্টিটিউটের যে শ্রীবৃদ্ধি ঘটেছে তাতে কিন্তু শুধু ছাত্রদের অবদান নয়, শুধু শিক্ষকদের অবদান নয়, শুধু শিক্ষাকর্মীদের অবদান নয়, প্রশাসক, নির্দেশক সকলের অবদান সম্মিলিতভাবে এই জায়গায় আমাদের পৌঁছতে সাহায্য করেছে। আমরা এর পাশাপাশি 1967 সাল থেকে পশ্চিমবঙ্গে আমাদের এই ইনস্টিটিউশনের প্রাক্তনীরা মিলে প্রথম পুনর্মিলন উৎসব পালন করি। দেখতে দেখতে 51টা বছর পেরিয়ে গেছে, আমরা 52তম বর্ষে পদার্পণ করেছি এবং এই জায়গাটা থেকে আমরা, আপনারা হিসাব করে দেখুন, 67 থেকে যদি 50 বলি তাহলে আমাদের 2017-তে 50 হয়ে যায়, কিন্তু আমাদের 50টা হয়েছে 2018-তে। মাঝখানে কিছু কারণের জন্য একটা বছর হয়তো বা কয়েকটা বছর হয়তো মাঝখানে আমরা করে উঠতে পারিনি। তো যাক, আজকে আমার এই সামান্য বক্তব্যের পর স্বাগত ভাষণ দেবে সুজিত সামন্ত, সম্পাদক, পশ্চিমবঙ্গ জরিপ শিক্ষা নিকেতন প্রাক্তনী সংগঠন। সুজিত। সুজিত দা, মাইক বটনটা অন করবে প্লিজ। নমস্কার। মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং পরিবার পরিজন সহ প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ এবং অন্যান্য শ্রুতিজন, 52তম পুনর্মিলন উৎসবে ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এই কোভিড-19 ভাইরাস আমাদের সমগ্র বিশ্বকে এতটাই স্তব্ধ করে রেখেছে যে মানুষ ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছে। এই অবস্থায় আমাদের প্রিয় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠান করা একদমই সম্ভব নয়। সেই পরিস্থিতিতে আমরা আজ ভার্চুয়ালি যে 52তম পুনর্মিলন উৎসব করছি, এতে যারা সকলে সহায়তা করছেন তাদের সকলকে ধন্যবাদ এবং যারা আজকে আপনাদের লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। তো অলরেডি 10:30 বেজে গেছে, আমাদের উদ্বোধক এসে গেছেন। আমরা বেশি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমাদের গেস্ট হিসাবে আজকে আমরা পেয়েছি, যাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সব থেকে ভালো খবর সেটা হলো আমরা এবছর যুক্ত হলাম বিজ্ঞান প্রসার ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে, যেটা মনে হলো আমাদের অ্যাসোসিয়েশনের মাথায় একটা পালক যুক্ত হয়েছে। তো সকলকে ধন্যবাদ। আমাদের আজকে পুনর্মিলন উৎসব এবার শুভ সূচনা করবেন ডক্টর নকুল পরাশর মহাশয়। আমরা ওনাকে স্বাগত করে নিব। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমি ভালো করে বাংলা বলতে পারিনি, আমি একটু একটু চেষ্টা করছি। সবাইকে শুভেচ্ছা জানাই।
হিন্দিটা ইংলিশটা বাংলাটা মিক্স খিচুড়ি বলতে হবে, তো প্লিজ এক্সকিউজ মি ফর মাই mixed three mixed languages in one. It's an indeed it's indeed a pleasure for me to uh, know about the West Bengal Survey of India, Survey Institute, sorry. Why I've been so particular about Survey of India, because Survey of India happens to be DST's autonomous organization like ours. I represent Vigyan Prasar. I'm currently the director of Vigyan Prasar since December 5, 2018, and it's a pleasure for me to have joined with all of you, to have heard, and I've been to the website. I read about the introduction, and I'm glad to know that something which was there in Mainamati got moved to Bandel, Hooghly, in 1947. Over a period of time, how people from the Shivpur Institute have taken interest and have gotten this institute moved from just from surveying to GIS and to civil engineering. It's an institute of repute. We all know over a period of time it has contributed significantly in the field of GIS and survey. So this is indeed a moment of pride and privilege for Vigyan Prasad, my colleague Dr. T.V. Venkateswaran, and a number of speakers that I find here have been I mean, I'm known to them through various events that we have organized over a period of last 18 months, exactly more than a year now. At CGCRI in Jadavpur, we had organized an program on Vigyaner Janapriyakaran, um, Agami, something to do about the road ahead, about almost a year ago, where we had Professor Lahiri. We have number of distinguished speakers who had come and spoken. It's indeed a pleasure and a privilege for me to join here, and I'm sure this alumni association of WBSI would certainly have a number of prominent names attached to it. I know we are eager to hear to a lot of speakers here on the forum who would talk at various lengths, who talk at about various topics, and I'm sure our speakers have been prolific science communicators in the past, so they would certainly be able to communicate something, and all of that the general masses construe science and technology as dry and drab to be very interesting and very easily graspable. So this 2 day, I wish this series of lectures and webinars over the next 2 days all the grand success, and I'm sure a lot, a huge gathering would certainly benefit from the various topics, various lectures. People who have been invited here would be delivering. So on this note, I thank the organizers to have us here and to get started with all of this. I certainly put my wishes and my best and my I would rather say the best wishes for this series of lectures on this bright Saturday morning here in Delhi. I welcome all of you, and I congratulate the organizers for having organized these. This is something that we all can use the new normal to our best benefit and to reach out to people. So this not only enhances the outreach but also gives a number of prolific speakers a forum to speak and to communicate with a lot of people who are eager to understand and know about it, but normally don't get time or normally don't have resources to get there. So, blessing in disguise, let's take the maximum of this new normal and take it forward to the next level. Once again, thank you so much for having me, and I wish these lectures a great success. Thank you. Thank you so much. Jai Hind. Namaskar.
সামন্তদা আপনি আছেন কি? আপনি মাইকটা মিউট হয়ে গেছে। আপনি একটু আমাদের একটা উদ্বোধনের একটা ভিডিও আছে, একটু উদ্বোধনটা করে দিন। 2 days হয়ে গেল, 2 days হয়ে গেল না, লাইটিং দ্য ক্যান্ডেল। না আমি একটু ভালো করে শুনতে পারিনি, আপনি বলবেন বলেছেন কি? 2 days প্রোগ্রাম, লাইটিং দ্য ক্যান্ডেল একটা ভিডিও আছে, আপনি একটু উদ্বোধন করে দিন। শিওর শিওর শিওর, আমি তো বলে দিয়েছি, কিন্তু লাইটিং ল্যাম্পটা লাইটিং কিরকম করতে হবে? হ্যাঁ, আমাদের কমিটি টিম আছে, মেম্বার, ওরা করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আপনি একটু জাস্ট বলে দিন। আমাদের টিম মেম্বার যারা আছে তারা আমরা ক্যান্ডেল লাইটটা ওপেনিং করো। প্রদীপ, প্রদীপ please। হ্যাঁ, আমার কাছে একটু দিয়া ল্যাম্প আছে, ওটা নিয়ে আসতে দরকার কি? আপনার আমার আছে? পুজো ঘরে পড়ে আছে, নিয়ে আসছি আমি। ওকে 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 ওকে। বলছি লাইটিং ক্যান্ডেলটা জ্বালা, ভিডিওটা বলছি, লাইটিং ক্যান্ডেলটা ভিডিওটা চালা। হ্যাঁ স্যার, তো হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ স্যার আছে। कुरुत्वं कल्याणम् आरोग्यं धनसम्पदः शुभं कुरुत्वं कल्याणम् आरोग्यं धनसम्पदः कुरुत्वं कल्याणम् आरोग्यं धनसम्पदः शुभं कुरुत्वं कल्याणम् आरोग्यं धनसम्पदः शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तु ते दीपज्योतिर्नमोऽस्तु ते शुभं कुरुत्वं कल्याणम् आरोग्यं धनसम्पदः शुभं कुरुत्वं कल्याणम् आरोग्यं धनसम्पदः হ্যাঁ হ্যাঁ, বলছি সিগন্যালটাকে ঢোকা তাড়াতাড়ি। গুড মর্নিং ডক্টর পরাশর। গুড মর্নিং, গুড মর্নিং, নমস্কার শুভদা, কেমন আছেন? ভালো আছি। আমি শুনতে পেয়েছি ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়ের কাছ থেকে, because he attended few meetings of Bigyan Prasad, that he can understand Bengali very well. তো বাংলা তো বুঝতে পারি, একটু একটু তো বলতে পারি, কারণ আমরা বাংলা ওরকম আছে যেরকম সাউথ ইন্ডিয়ান হিন্দি বলে। এনিওয়ে, এটা আমাদের প্রথম বছর এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি, ফলে আমাদের কিছু ত্রুটি হয়ে যাচ্ছে, সেটা নিজ গুণে ক্ষমা করে দেবেন। দায়িত্ব ছিল আমার আপনাকে ইন্ট্রোডিউস করা, তো এনিওয়ে সেটা হয়নি। At least let me get the privileged opportunity to thank you very much for your very valuable address, which will surely enrich us immensely. Thank you so much. আমরা আগামী বছর যদি ফিজিক্যালি করতে পারি, then again we will seek your permission to give us the
privileged opportunity to be with you in the next year too. Sure. Anytime, anytime. And once the pandemic is over, I'll certainly come to the institute and we can probably think of doing some program together, sir. Thank you so much. Thank you so much. Darun, sir. Hello, সুজিত, ইয়েস বলো। এরপরে এরপরে তুমি নেক্সট প্রোগ্রাম করো। be with us, হ্যাঁ, Dr. Parashar sir, Yeah, yeah, আমি আছি। be with us because our next program is to publication of e-souvenirs. Sure. And it is to be done by none other than your fellow colleague, Dr. Kalamangalam Vishwanathan Venkateswaran. Yeah, yeah. He is scientist staff in your organization. Right, right. ওনেটা শর্ট নাম আছে টিভিভি, ডক্টর টিভি ভেঙ্কটেশ্বরন। Only So- he is called TVV, yeah. টিভিভি, so the popularly known as টিভিভি। Uh-huh. উনি বলছে জয়েন করে গেছে। আচ্ছা, ইয়েস ইয়েস। नमस्कार सबको নমস্কার। সুপ্রভাত, কি কেমন ভালো। ভালো, আপনি কেমন স্যার? থ্যাংক ইউ। yeah I am also fine and that's Bengali that I know sorry Now, for everybody's information, those only who are called TVB sir, I may just put your name in total, Kalamangalam Vishwanathan Venkateswaran. Is that all right? yeah Tattamangalam Vishwanathan Venkateswaran And it has to be spoken with a Tamilian rhythm, so it makes nicer. That's true. Which we cannot. Thank you so much. But I'm so glad that he's here. Yes, yes. And so wherever, at whichever forum he goes, he brings life and energy to it. So, and I'm sure his lecture today would be of immense value and immense potential to our audience. So I'm very honored and proud of Dr. Venkateswaran that he's here. He's a great colleague and a great friend of mine. A friend that we have been for over 18 months only, but looks like we have known each other for 18 centuries. So nice of you. So nice of you. thanks sir thanks So, sir, now it is we can- time to publish the souvenirs. Sujit, আমি স্যারকে পাঠিয়ে দিচ্ছি। স্যার ল্যাপটপে you are being স্ক্রিন শেয়ার করে স্যার বলে দিন, স্ক্রিন শেয়ার করে দিন। link share করেছে। না না, স্ক্রিন শেয়ার করে দিলেই স্যার হয়ে যাবে। The e-souvenir has been already sent to you, Dr. TPB sir. yeah so you want me to put it on the screen Yeah. Yes, sir. yeah just then give me a second I'll download it I mean it is there very much in my system I'll open it just give me a second Okay. So, we have a program today, Sujita, till the time Dr. Venkateswaran downloads it. So this program for 2 days has 4 parts, one in the morning, one in the afternoon. Similarly, one in the morning tomorrow and one in the afternoon tomorrow. Am I right? Yes. And all our eminent speakers like Dr. Lahiri and others will all be speaking today and tomorrow. Wonderful, wonderful. sir shall I share Yeah, the please. screen and release Yeah, please. So I am extremely happy to release the souvenir which you are seeing here today on the screen. You'll have It's to a share it. very well produced souvenir. Somebody who is controlling will have to
Yeah. Yes. So this is the front page. It's a 172 page souvenir with a lot of very interesting articles and both in English and Bengali. Some of them are reminiscent and some of them recall some of the activities by people who have been associated with the Survey Institute. I'm sure it's going to be not only a souvenir for this year, but also a historical record. Recalling and recording people's reminiscence is very important for oral history. I mean, what actually happened, not just only documents, but also people's experience are part of the history. And the Survey Institute has been one of the important institute in India in providing modern science. I mean, inculcating modern science in uh, uh, modern India. It's been one of the forerunners, and all your officers, people who are there with you earlier in the Survey Institute, have been contributing to the development of science, particularly mathematics, civil engineering, survey. Like our director pointed out, from simple survey to modern GIS, quite a lot of developments have taken place, and I see that recorded in some way or other in your souvenir. Thank you for this opportunity. I'm so glad to release this souvenir now. Thank you so much, Thank you, sir. TVV sir, popularly known as TVV sir. Okay, give me the opportunity to call you by that name. Yeah, sure, please, no problem. And Dr. Parashar sir, would you formally inaugurate our 2 days webinar? Sure. It's indeed a great, immense. Gives me immense pleasure, and thank you for all to giving me this privilege to formally inaugurate this 2 day webinar on various topics of science. The most important thing about this whole program, as we just spoke about, is that it has a collection of speakers who come from various sections, from various domains, and various knowledge sets. There are eminent speakers, and I'm so happy and glad that the list is so long that if I start talking about one of them, I would probably consume all 4 sessions of this webinar. So I would rather resist and desist myself from, penetrating into who's who about this whole thing, so that the the lectures, the topics that have been decided, the program that has been shared would have its own immense value, and I'm sure all of you would benefit from it. So once again, wishing this entire series of webinar a great success, and indeed a pleasure and privilege for Dr. Venkateshwaran and myself to be a part of this program. We both of us feel very honored, very privileged, and I, on behalf of Vigyan Prasad and Dr. Venkateshwaran, assure that we would certainly do our best to ensure support programs of this kind, that an institute of repute like West Bengal Survey Institute has been doing, and all that we've done over a period of time needs to be highlighted and needs to be brought to a much bigger audience in the country. So without taking much of your time, I think it's important that we jump into the main activities of this program. I really, from the core of my heart, would like to thank Shubhanatha, Sujitda, and all organizers of this webinar. A great success. Thank you so much, sir. Thank you for having me. Wish you good luck. Jai Hind. Namaskar. Thank you for your kindness, and thank you so much, sir. Well, now we will be going to our next program. Our first session speaker is Dr. T.V. Venkateshwaran. The subject is mathematics of COVID-19, and the session will be chaired by
his friend, one of his friends, Dr. Sundipan Dhar. May I call upon Sundipan to take the chair and go ahead with the topics that Dr. TVV will now lecture. Thank you, Mr. Shipnath Banerjee and Sujit Samanto. First of all, it is a great privilege that when old friend of mine, almost more than 30 years, isn't it, TV? We are working together in the field of science communication, and I'm one of the great admirer of TVV. I call him TVV because he has such a lengthy name. It becomes difficult. It consumes lots of time. I won't take much time because the person is cheerful. It's a ornamental, but it is very nice today in this on the 52nd corner. We are happy that Vigyan Prasad has associated under the leadership of Dr. Nakul Parakh, the present director. So, so just few days back, he was the first director of Vigyan Prasad, who I call it, there is a Yashpal is the father of science communication in India. Dr. N.K. Sehgal was the uncle of science communication in India. So, with due respect to all those people, those who had extended so holistically for the communication of science, and Vigyan Prasad for last so many years are doing so great activities throughout the country. So I will request TVV to start his lecture without wasting my time. Thank you, Dr. Sandeepan, for this very wonderful introduction. And our relationship go back to almost 3 decades. We have worked together in the Bharat Jan Vigyan Jata and also in Manar along with Professor Reshpal. It was a wonderful time. I mean, it was a time when we were trying to forge this tradition of science communication in India. Rather, we were trying to reinvent. Of course, there was a huge tradition right from the independence time. Uh, we were reinventing for the times that were emerging in 1980s. And it was a very wonderful time with you during that period. And of course, we also still continue to pursue our passion and work. I also thank Shibnath Banerjee for this very wonderful opportunity in this COVID time to share some ideas. And I also thank all the organizers of West Bengal Survey Institute for this opportunity and wish your alumni program success. So let me share my screen and start my presentation. That I think would be the without wasting time. I think would be that. If you don't mind, Sandeepan, can you keep time? And I'm supposed to speak for about 20 minutes. So around 15 minutes, Sure, can sure, you sure. give me a bit of bell that I should wind up in 5 minutes? Would that be fine? Thank you. Okay, Thank you. Uh, So let me. okay, no problem. Dr. Venkateshwara, But Yes, you sir. can take your time. you are, That's not an issue. You can take your time. Okay, fine. Perfect. Okay, fine. So anyhow, let me start sharing and work on it. Oh. Just give me a second. I think I need to. Sandipan. Hello, Sandipan. Yes. Ah, ওনার 30 মিনিট yes, Shibnatha. 30 মিনিট সময় আছে প্লাস মানে কোশ্চেন আনসার সেশন থাকলে ইট মে গো আপ টু 11:45. No problem. Yeah, so I can take about 30 minutes for my lecture. That's what I understand. So Okay. what I'm going to do in this lecture is I'm going to talk about coronavirus and mathematics. Like how the mathematical sciences have been used or being used in this pandemic situation. We all know, for example, how genomics is used, how medicine is used, how chemistry is used. I mean, various areas of science is put to use, expertise is put to use to face this pandemic that has engulfed the whole world. So I thought I would give a quick overview of how mathematics and coronavirus
linked, and how maths skills or insights from mathematics are used to fight the pandemic. So let me start with the whole idea of social distancing. We all know that one of the major prevention measure or public health measure in this COVID pandemic has been the social distancing, whether it is wearing mask or keeping a distance of about 2 meters from each other, avoiding non-essential gatherings or crowd, limiting contact with people who have high risk, meaning that visiting hospitals or people who might otherwise potentially have COVID. These are all some of the aspects. So uh, uh, this is generally called as social distancing. I would like to make a point here, also correct here, that I'm not very comfortable with this word social distancing, because sometimes in different cultural contexts it can give a very wrong meaning. So internationally people are now talking about physical distancing. So as society we have to be together, but as individuals we should maintain physical distance. That's the understanding that people are talking about. So let's I would use the word like physical distancing rather than social distancing. So where does mathematics come into play in social distancing, and why we are practicing this social distancing? How important is this social distancing? If you have to understand that, we need to understand the mathematics of COVID, not just COVID, generally any infectious disease. Okay. So there is a technical number for any infectious disease called reproduction number. Okay, the scientists measure the intensity of the infectious disease by its reproduction number, which is generally pronounced as R naught. Okay, that zero is pronounced as naught, so it's generally called as R naught. In a very simple English, it essentially means it's the average number of people a person who is sick can infect. Essentially, suppose if I am infected, what is the average number of person that I will transmit the germ and make them infect? That's the R0. You should also understand that when we are talking about transmission of infection from a person who is already infected and sick, uh, the other person need to get a certain dosage to be infected. So it's not like, for example, if you just catch one virus, you will get infected. The current estimates say that you need to catch something close to about 300 virus if you have to be infected. Something between 250 to 300 is the number that people are talking about. The exact number is not the point, but certain amount of viral load is required for being infected. But that's a side story. Let us come back to the main point, that R0 that I was talking about, R0 that I'm talking about. For COVID, the estimation is around 2.5, 2.6. That's a kind of estimation. Earlier it was 2.5, but now the revised estimates put the median at 2.6. Okay, so basically this is the one of the important aspect of this virus, this disease. Okay, this infection. And now, if a person is infected, for the first 3 days, the person is infected, but generally do not infect others. There are rare cases when you can infect, in extreme cases that you can infect, but in general, you don't infect for first 3 days. Then from after 3 days or 4 days, you can start infecting somebody. And your symptoms come about after 5 days. So essentially, it means
the first few days, that is 2 days or 3 days before the symptoms show, you would be transmitting the disease. You will not know it, the others will not know it. And after the symptom comes, the your ability to transmit the virus exists for about 14 days. I mean, 14 is the upper limit, not really very upper limit. There are some people who say that it can be even 21 days, but that's all rare. But largely about 14 days. That is a period in which you can, if you are infected, infect others. This is an important point that we need to do. So suppose if we reduce the social exposure, meaning that the person who is infected does not come in contact with other people so easily, or rather comes into contact with only 25% of the people you would otherwise you will come in contact. So let's assume that every day we are coming in contact with about 100 people. So you have to reduce in such a way physical distancing that you come in contact with only 25 people, not 100 people. Of course, every day we don't actually interact with 100 people. It's for calculation purpose, I'm using the number like 100. Okay, so it essentially means that you have to reduce that number. Every day we may be interacting. When I say interacting, I mean close to maybe about 10 to 20 people, depending on your travel mechanism. If you are traveling in public transport, slightly more people, because people will be staying close to you for quite long time. You may not be interacting like talking or chatting with them, but you are interacting in a biological sense, right? So when we are talking about reducing 75%, it essentially means that let's assume that we meet 20 people every day. That is, we are close to 20 people every day. It essentially means that now with the physical distancing that we are following, we should meet only about 4 to 5 people. 15 people we should avoid. That's the whole point. Okay, so if we do that, then on the 5th day, we'll be infecting, if we are infected, we'll be infecting maximum of 0.6 people. Of course, you don't infect actually partial numbers. It's a calculation. Okay. By 30 days, we'll be infecting about 25 people. If we assume the R not to be 2.5. Okay. So if we follow this social exposure reduction strategies by 75%, by 30 days, we'll be infecting about 2.5 people. Okay. 5 days will be infecting just 0.6 people, but 30 days will be only infecting. That is, instead of infecting directly 2.5, will take a month to infect 2.5 people. Of course, 14 days, our disease will go away. We are talking about on the average, right? So these are all on the average. It's not about one individual. So if we actually reduce it only by 50%, that is, instead of meeting 20 people, that we meet actually 10 people. Yeah. So then by 5th day, we'll be infecting about 1.25 people. And then by 30th day, we'll be infecting 15 people. That's a number, even after reducing the number of people that we are infecting. Okay. So if there was no social measures at all, physical distancing we don't follow at all, then a person would be able to infect by 5th day about 2.5 people, and by 30th day about 406 people. That's the number. Okay, that's a very huge number, right? Every individual can infect about 406 people. Now imagine all these 406 people infecting another 406 people in another 1 month. Okay, so you can see that how the numbers will go up. So what can we do to actually ensure that the number of contacts that we have, hot contacts, it's called as hot contact, meaning that if we have, you might think that you don't have it, but now you should understand that COVID in most cases is asymptomatic, meaning that you don't see any symptom at all. Okay, so you don't even know that you have got COVID infection. So if you want to avoid giving COVID infection to others, so you should be working from home wherever possible.
That wherever possible is a very important word. We cannot argue that X cannot work from home, Y cannot work from home, Z cannot work from home. Yes, of course, they cannot work from home. But if you can, do it. Every individual who is able to follow this contributes to the whole kitty. Even if everyone is not able to do it, if some people can do it, it's still better for the society. Okay, so it's not just only good for that particular individual, it's best for the society. So, from a social angle, any individual who is trying to avoid going out is actually contributing to the social good. Okay. Uh, Avoid going out except for essentials. These are all some action that we can do to prevent the spread. Many of this, of course, you will know. But then let's look at, for example, flu. Flu is also another disease which spreads. Most flu, you don't, it's not a very deadly disease, but in some cases, it can lead to death. Okay. So, how is COVID 19 different from flu? One, of course, the viruses which cause this disease is different, but that's not what we are going to talk about. We are going to talk about the nature of these two viruses, how they are different. If you look at the R naught for flu, it is 1.3. And as I was pointing out for R naught for COVID, it's around 2.5. That's what is written here. I'm saying that the latest numbers are saying that it's around 2.6. Okay. When you talk about the incubation time, that is the number of days you can infect others. It is just 4 days, 1 to 4 days. After that, if you have a flu, you can't infect others. But whereas in COVID-19, it is 1 to 14 days, which essentially means that you can keep on infecting for 14 days. That is, 14 days window is available for you to infect others. I'm assuming that you have got, or I have got, any of us have got. Okay. So from that point of view, if you say that the flu, we have only 4 days window, but whereas for COVID, there is a 14-day window. Okay. So when we are looking at this reproduction number, when R is greater than 1, it's an epidemic, meaning that the numbers will keep growing. When R equal to 1, it's endemic, meaning that it will be stable. The same numbers will continue to carry on. When the R is less than 1, it means it is contained. So this R naught is something that is natural, that is given to the particular virus. But by our social action, we can change the R value of the virus in that particular society. If a society follows very strict physical distancing and other containment activities, then the property of R naught can be artificially reduced to below 1. Once you reduce to below 1, slowly the infection will die out. The numbers will drop, and after that it will die out. Okay, that's the key aspect of the strategy. How do you artificially reduce the R value? That is the challenge that one has when we are talking about the spread of the disease. Okay. So if it is around 2, we all know that it will become 1 to 2, 2 to 4, 4 to 8. This will keep on increasing. And if you are talking about the R value or R naught to be 2.6, which I told you was is the current estimate for the reproduction value of COVID-19, this is how the numbers will grow. First transmission, there is only one person. That person will transmit to 2.6 people. Then they will transmit to 6.7 people, because 2.6 people can transmit to 2.6 people each. So they can transmit to 6.7 people. So if you look at in 13th transmission, the transmission would have reached a lakh. So roughly, if it is 5 days gap, that is without any each transmission takes 5 days, let's say, then 13 into 5 is about 65 days. That is within 2.5 months.
the number of cases would reach to a lakh. Okay, that's how the numbers will keep increasing. This is called as exponential function. We all know about it. So if you compare the graph, when it is 1.3 for seasonal flu and 2.6 for COVID, this is how the graph grows. Okay, initially the number seems to be kind of same, but after a certain time, the number, because it's growing exponentially, the numbers go really very fast. When it is 2.6, it becomes a huge challenge. Why it is a huge challenge? The huge challenge would be that now you have to look at the other two aspects of this disease. Not everyone who gets flu need to go to hospital. You just take maybe chicken soup. If you don't eat non-vegetarian, maybe you take pepper soup. That's it. You are cured, right? But roughly about 2% of the cases, the flu will become really troublesome that you would have to be hospitalized. Okay. On the average, one sees around 2% are hospitalized. But whereas in terms of COVID, it's around 19%. Of course, it is not 19%. Now it is, I mean, India, at least it's less than 15%. These figures are coming from European countries, but roughly it's about 15% in India. So imagine 15% going to hospital. Okay, that 15% is not the big thing. 15% of what? 15% of 10,000 is very different from 15% of a lakh, right? So the percentage, you have to look at the numbers. Your hospital beds are not going to grow in exponential fashion. You are going to have only certain amount of hospital beds available. So that is why COVID-19 becomes a huge challenge. Next, if you look at the case fatality ratio, that is how many people who are infected, hospitalized, die, meaning that die because of that particular disease. In flu, it's about 1%, but whereas in COVID, it's in India, it's around 1.7% right now. But all over the world, it varies from 1% to 3%, but in India, around 1.7% currently. Current numbers are around 1.7%, all India average. It also varies from state to state, region to region, but all India average is around 1.7%. Okay. So 1.7% of 1 lakh is very different from 1% of 100, right? 1% of 100 is 1%. But whereas 1.7% of a lakh is a huge number, right? So that is the number of deaths become very high. So it becomes a challenge. So in addition to R naught, when we are talking about virus, we also need to look at another number called as case fatality ratio. So if you look at the R naught values of different infectious diseases, hepatitis, it's 2, Ebola, it's 2. I mean, the earlier version of Ebola, new version of Ebola is slightly different. HIV is about 4, SARS is 4, mumps is 10, measles is 18. So if you look at just only R0, measles would be the real danger. But measles, we don't worry so much. Of course, we do worry. We do give a vaccine, but we don't consider it as a pandemic. We don't shut down the whole nation, right? The reason has to do with the case fatality ratio. In other diseases, the case fatality ratio is not substantially high. That's one important point. So if we put a table where if you put a graph where we are mapping the reproduction number on the y-axis and the case fatality ratio on the x-axis, that's what this graph is doing. You can find that there are various diseases placed at different places. Okay, so smallpox, polio, Ebola, they are all very, very problematic diseases. Okay, in terms of if you are looking at this table, COVID is somewhere in between, but it's worse than influenza. That is very clear. It's worse than Zika. That's very clear. Okay, so you cannot think of COVID as merely influenza kind of a disease.
it's a deadly disease. If you look at this table, it's clear. There are more deadly stuff, but this is deadly disease. This is where a third aspect comes in, which is what can be called as lambda, the growth rate of disease per day. Okay. What is the number of days required for the cases to grow? That is the growth rate. Okay. Let's look at here. From this, if you look at different viral diseases, you have only two dimension. One dimension is that is the y-axis is reproduction number, x-axis is case fatality ratio. But actually, you need to add one more dimension, which is lambda, which is the growth rate of disease per day. If you look at HIV and measles, if you compare the growth rate, measles grow very fast. HIV takes months. Okay. Whereas novel coronavirus just take 5 days. What we saw earlier, right? The lambda for novel coronavirus is 5 days around, right? For HIV, it takes months. So for HIV to become a pandemic proportion, that is, if there is no social measures and if people are freely interacting, for it to become pandemic results, like numbers to grow to lakh, etc., it will take many years. But on the other hand, because HIV is a debilitating disease, you will be usually admitted to a hospital. So once you are admitted to a hospital, largely your ability to infect the community is reduced. You may be able to still infect the hospital staff, but ability to infect the community is reduced, right? But whereas we saw in novel coronavirus, most people are only symptomatic. They don't need hospitalization. So you are in the community. So this three-dimensional aspects, on one hand, you are considering or not as one dimension. You are to look at the case fatality ratio as another dimension, and then you have to take the lambda as another dimension. If you put all these three dimensions together, the problem, that is the three aspect, the basic reproduction number, the incubation period, that is the number of days it require for you to infect, and the case fatality ratio, all these three, if you take them together and then put a graph, you would see that COVID-19 is a threat, a real threat. Okay. If you look them at individually and compare with others, you may not see that it's a big threat. So if you look at or not, I was telling you that you can artificially reduce the value in by social measures. Okay. But what is basically the reproduction number? That is R naught. It's basically attack rate into contacts, right? So if the attack rate is let's say 60, then 3 people will be affected, right, out of 5. Attack rate is 40%, then only 2 people will be affected. If the attack rate is 100%, then all the 5 people will be affected, right? So reproduction number is actually attack rate into contacts. The contacts becomes important. Suppose if we reduce the contact, which essentially means that you cannot change the attack rate, right? So that is kind of constant. But if you reduce the number of contact, then you can artificially reduce the value of reproduction number. So how do you reduce the number of contact? For example, if one person is decided to work from home, one person did not want to go out, one person did not fly, people stayed home, then essentially it means that the transmission chain from one person to another transmission chain is broken. Therefore, the total number of actual people who will come in contact with the affected person will come down, and through that you can reduce the artificially the value of R naught. That is a strategy. Okay. So if one looks at this mathematically, what we know is that suppose if we follow no social distancing, the case rate can increase to something like about 70,000 in 30 days. But whereas if you follow
let's say, a certain kind of social distancing measure after the 20 days, and let's say you take 1 day gap and then you implement it after the 21st day, there'll be 40% more cases. Okay, so every day counts. That is, every day of measures, social measures count in reducing the number of cases. What we should not understand from this is we are trying to prevent people from getting infected. No, the whole strategy is to prevent people from getting infected at the same time. Rather, if you look at these two curves, the curve in red and the curve in blue, we are all from survey engineering background, so we know this much of mathematics. If you look at the curve in red and the curve in the blue, the area covered is almost same. There is no difference in the area covered. Okay, so it means that the number of people who will be infected in case A and case B both will be same. The number of people affected is not going to change. But what is going to change is how many people are going to be affected at the same time, because your hospital bed numbers are limited. Okay, your healthcare system capacity is limited. So the maximum that you get on a particular time, that is a case alive, active, not the total number of people who are infected. The people who are infected at this point of time. Okay, on every day you count the people who are infected and still are infected, not people who are recovered, not people who are susceptible, not people who are infected earlier. These are not the number. People who are currently infected, and then draw a graph. The numbers should be below your healthcare system capacity. So essentially, this is what was called as flattening the curve. Essentially, this essentially says that by reducing the R0, you are making the virus spread slowly, which also means the time period that the community will face the infection will be prolonged. Okay, so now you have a choice. Do you want the community to face the infection for a longer time, or you want the community to face large number at the same time? These are the choices that you have to make. So somewhere you have to make a balance, and in that balance we work. That's how it happens. Okay, so it is not like to prevent people from getting infection, that you can't do. So this I won't go. Now let me move to another aspect, which is after the lockdown, what do we do when we start unlocking? That also the mathematics comes into a huge play. There is a group called Virtual Forum for Knowledge Exchange in Mathematical Sciences, VCHEMS. They have come out with a report, a working paper in May 7th, that how do we handle once the lockdown is lifted. Let's assume that there is a number of people and they are all going to interact. If they are going to interact, how are you going to make them interact? Are you going to make them all interact with one single person, like that point in red in between in the first one, like a star? All the employees come and meet that one particular person, or all the client come and meet that one particular person? Or are you going to do by like one person meets another, and that person meets another, that person meets another? Which is better? Our intuition might say that the star system is better. But whereas the mathematics points out that if you calculate actually the distance, when I say distance here, I am talking about a mathematical quantity called distance. I don't mean real physical distance. Okay. If you calculate the quantity called distance, I mean, in graph theory, the chain has the least distance, average distance for any individual. Okay. So the safety is the second one, not star system. Okay, in the first system, suppose the person who is in the anyone gets infected, that person will transmit to the central point, and the central point will start transmitting to all others. Okay, so the central point will become like a super spreader. But whereas in the second, if anyone gets infected, only the people on the left and right will get infected, because then you can start containment, so the remaining will not get infected. So chain is better.
So certain idea of, for example, graph theory, etc., helps us in looking at this. So what this group has done is that they have looked at this whole space of interaction in two-dimensional space. In one dimension, for example, the amount of time that we interact. Okay, suppose a postal person comes to your house. What is the time that you are interacting with the postal person? Minute? Very less time. Okay, so very less time. So you have the postal person below. But whereas if you are, for example, a care home worker, for example, you are a nurse, then you will be interacting with your patient for a very long time. Okay, so you are hot. A postal employee's interaction is cold. The amount of time that you are interacting is very less. But whereas care workers' interaction will be large. A school teacher will be large because you will be sitting with children for hours together, right? But whereas now let's look at the closed and open. There are another dimension. That is, how close are you? A care worker will be very close. The teacher will be very close. Okay. But whereas a call center operator will be open. I mean, meaning that you are not going to interact with any other person so easily. So keeping this whole thing into mind, people are come up with a large number of options in workplaces in social conditions. Like, for example, you can have islands and bridge principle where you are grouping people and then only making few people interact with each other. Or you can have models like nesting principles so that the interactions are limited so that the spread can be contained once we start unlocking. One of the most interesting principle is what is called as bubble scheduling principle. What is this bubble scheduling principle? The bubble scheduling principle is that you create a bubble. In that bubble, you put one group of people. So suppose let's say the bubble one with let's say 4 people come to office for work for 1 week. Then the whole next week they should not come to office. The another bubble will come. When this people who are not coming to office, the first group which has come to office and then not coming to office now, when they are sitting at home, if they develop any symptom, then it's very easy for you to find say that the other 3 people perhaps have caught this bug. Okay, so you can contain or you can test and you can contain them. Okay, so in that way you can create bubbles who will come and go, and then because they are staying at home for 5 days, the symptoms would I mean, if the symptoms are coming, symptoms would come. If they are asymptotic, at least one of them, I mean, if all are not going to become asymptotic, right? So at least one of them will show a symptom so the others can be tested. So this bubble management principle is one way. For example, how you schedule workspaces after the lockdown for safety purposes. Don't mix people. That's one thing that people are suggesting. I think there are quite a lot. I think I've already taken 30 minutes. So maybe I'll stop here. Otherwise, we'll take more than what we are talking. Others are also there. So I think I'll stop here. Thank you for this wonderful opportunity. Any questions, comments, I welcome. Sandipan, Dr. Sandipan. It was good. Just one. Yeah. Excellent. Thank you. It was really a well presentation, very good presentation, TVV. Like always before, it is a privilege. I think the students, those who are present over here, even the members, those who are present of the Alumni Association, they have benefited because we have lots of wrong notions regarding this pandemic situation. There was a question: is scheduled lockdown can affect in graph? Yeah, this is a very good question. In fact, many modelers are suggesting that scheduled lockdown is better than a general lockdown now. Okay, I mean, maybe the initial time it was necessary, whatever, that's a different issue. You can't go back and change the time. But now maybe
intermittently schedule lockdown in areas where we see that the numbers are growing up. I mean, you monitor and then numbers are growing up. There you make a scheduled lockdown. That would have an effect. So some people are joking that why we have Saturdays and Sundays declared as lockdown, etc. No, even that kind of intermittent a few days lockdown is effective in slowing down. As I again pointed out, don't think that any of these things is to stop people getting infected. No, you cannot stop unless otherwise you have vaccine. There is no way you can stop. Of course, there are ways, but we have crossed that point. I mean, that needs quite a lot of social organizing. That was not possible in many countries. Few countries, like for example, New Zealand or Vietnam or China, even in the first phase, Kerala, Sikkim, they were able to do it. But the rest of India, it was not that easy because of the complex situation that we have, social situation that we have. So, given the reality of India, this kind of scheduled lockdowns are important because that reduces the chance of people interacting. Okay, so mathematically, it's. But the overall lockdown, the complete shutdown stuff, I don't think is desirable in this current context, and may not be also very effective. May not give you that result. Cost benefit will not work for it. True. What you said is exactly. If anyone else has any question, please do come up with your questions. Uh, I'll also request the technical team that if there are any other question, please do share those so that TVV can give a good answer to those. Rather, we can clear our confusions. That's what I will request. But as I in the beginning itself, I said that TVV, I know him for last 3 decades, working in different programs with of the Department of Science and Technology. So there were lots of the biggest thing of him is he can easily communicate and give lots of ideas. I think TV, is there any? Let me just inquire from the organizers if they have any queries or any questions. Oh, I'm also looking at the YouTube chat. That's where if there is a query, I mean, I don't know, maybe Facebook also has query. I don't know about that, but YouTube query, there is not much of query. Yeah, okay. Yeah, that I think good. They said that they don't have any questions right now. It is an excellent presentation, TV, like all, as I said. And what you said at the very beginning, I fully agree because I hope you had seen, even in my WhatsApp and Facebook also, I had given in the very beginning of this pandemic situation, that was in the month of March. Instead of social distancing, we should use the word physical distancing. Even the our Supreme Court had also said the same thing. Because in particular regions or particular places, social distancing means something different. So we should not use this word social distancing, rather physical distancing. So once again, thanks to There are 2 questions in the chat. Can we take it up? There are 2 questions in the chat. Can we take it up? Sure. Yeah. Okay. So one question that is there is that in the bubble model, is there a ceiling of number of elements in each bubble? That is the question. No, there is no ceiling of number of people in each bubble. But on the other hand, as small as bubble that you make, it is better because then your controllability is more. Even if, for example, you are getting, let's say, on a particular day, 50 people to the same workplace, on a shift, let's say 150 people are coming at one time, another 50 people are going to come at another time. Can you divide them into 5 members each and make a smaller bubble? Maybe they are all on the same day, but these 5 people don't interact with others. Or the number of people from this group to interact with others, or like I was showing you the island and bridge model, right? So if there can be island and bridge model,
then you are reducing the chances of a spread. Okay, as you reduce the chances of spread, you are slowing it down. As you slow it down, the pressure on health systems can be contained. And as far as the last question, that is their suggestion regarding COVID. One thing that we have to understand is that, except with the vaccine, given the current situation in India, we are not going to eliminate the virus or infection completely. But with the understandings that we have, with the models that people are trying to build, and if we imaginatively try to follow it in our workplaces or in our area, or advise to organizers to use that kind of a situation, then we can slow it down. As you slow it down, the pressure on the health system is not enormous, so that people don't miss out getting uh, health services. That's the main context. Okay, so that's one thing. How is the mathematics way in the COVID-19 help the administrators to manage the COVID-19 fight? Yes. So there are a number of people in India who are doing. I mean, if I'm going to talk about India, number of people who have come up with trackers. Okay, tracking systems whereby the COVID incidents in each areas are being looked at. So if you want to be a very intelligent administrator and you have the power to do it in your own local area, which, for example, in Tamil Nadu, they were trying to do it as best as possible. What you do is that when things are rising substantially, you clamp down, let's say, certain kind of lockdowns or restrictions for a few days, then you can lift it. So this kind of alternate stuff. So when to clamp down, when to lift, etc. You can based on that. In fact, this whole model of slowly unlocking and then local level lockdowns, etc., also came up from a scientist in India who worked on some of these models. Okay, though you can't point out this is a model that is being followed, because you cannot follow like that. Model is the general guidance, but that's a guidance that has helped people in shaping their response. Very well explained. Thanks once again. And once again, on behalf of the West Bengal Survey Institute, though I am not a student of this institute, but it was a privilege that in 2017 they invited me for the first time in their alumni meet to deliver a talk on the importance of science communication in the present situation. So since that was the first alumni, they are having a talk on popularization. Thus, as far as TVV, you may also agree, but very few alumni associations in the alumni means it's a khana pina gana bajana, but they are trying to inculcate scientific temperament among the society. So once again, on behalf of the alumni association, since then I take this institute as one of my institute too, as a science communicator. So once again, also to Vigyan Prasad, to the director, for taking up your time out of your busy schedule, because I know how busy you all are working for the popularization of science. So already our time is over. So now I Dr. Shinata, please unmute you have to unmute and speak. Am I audible to you? Yeah, please. Your speech is mesmerizing. I cannot understand how time passes by. Time flies by, rather. But I wanted it to be more. Anyway, you made a very wise decision to stop, because we have other seminar webinars too. Should I ask for, because the point is, an issue is going on over around here, that COVID-19 is a big fuss. Do you agree to that? Do you subscribe to that?
Sorry, what is it? COVID-19? It's a big fuss. FU No, double no. S. No. I don't think it's not just a fuss. It's actually a problem. I don't think we should be so careless about the issue. So many people have died. Okay, and the long-term effort of people who are affected are substantial. So I don't think we should think it in terms of. I mean, basically, we become insensitive after some time. When people said that 100 people have been infected, 1,000 people are infected, we were scared. And now people are saying that 40 million are infected, 50 million are infected. We think, I'm sorry, 4 million are infected, 5 million are infected. We have become callous. That's all. Okay. We should not think that it is merely a fuss. It's a serious problem. People who took it as merely a fuss suffered a lot. That's the reality. Thank you so much. Thank you, Chairperson Dr. Sandeep Andhar, for chairing this session. Now we will go to the next webinar. That will be given by that is to be given by Dr. Ashish Lahiri, and I would request Dr. T.V. Venkateswaran to chair this session, please. Thank you so much, Dr. Sandeep Andhar. Thanks. So we'll have Dr. Ashish Lahiri joining us. Ashish Lahiri probably has joined. Let's wait for him to come to the session. আশিস লাহিড়ী জয়েন করেছেন? তো ওনাকে দিয়ে দে। প্রদীপের নাম্বারটা আমাকে তাহলে মেসেজ করে দে। Our technical team is taking few moments, huh? Yeah, please.
নমস্কার, আমার মাইক্রোফোনটা অন হচ্ছে না। হ্যাঁ, এবার হয়েছে। নমস্কার, অনেক নমস্কার। ঠিক সময়ে আমার নেটটা চলে গেছিল। তো আমাদের এই প্রথম বছর টোপোকনিয়া 2020 আমাদের অনেক ত্রুটি হয়তো হচ্ছে, কিন্তু আমরা অনেক শিখতেও পারছি। ডক্টর টিভিবির বক্তব্য আমরা শুনলাম, খুব ভালো লাগলো। নমস্কার স্যার। তো যেহেতু অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্সের সঙ্গে কাজ করি, সবাই জানে আমার বন্ধুরা। তো রক্তের দরকার তো কোভিড পেশেন্টদের জন্য লাগছেই, যারা সিনিয়র, যারা সিরিয়াস কন্ডিশনে রয়েছে। সেই বিষয়ে আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে প্লাজমা থেরাপি চলে। তো প্লাজমা থেরাপিটা হচ্ছে, আমরা যেমন সুস্থ লোকেরা যেমন রক্ত দিচ্ছি, সেই প্যারামিটারগুলো তো থাকবেই। যেমন 3 মাসের মধ্যে পুরুষরা, মহিলারা 4 মাসের মধ্যে রক্ত দিতে পারবেন না, 45 কেজি ওজন মিনিমাম হতে হবে, 18 থেকে 65 বছর হতে হবে। এই নিয়মগুলো সব কিছুই থাকবে। সঙ্গে আরো যোগ হবে যে যিনি প্লাজমা কোভিড থেকে সেরে উঠেছেন, এইরকম পেশেন্ট 28 দিন হয়ে গেছে, অর্থাৎ যিনি যেই তারিখ থেকে ফিট ডিক্লেয়ার হয়েছেন, তার থেকে 28 দিন অতিক্রান্ত হওয়ার পরে উনি যদি রক্ত দেন, সেই থেকে যে প্লাজমাটা আসবে, সেই প্লাজমা এখন কোভিড পেশেন্টের কাজে প্লাজমা থেরাপি হিসাবে ব্যবহৃত হবে। সুতরাং ব্যাপারটা কিন্তু খুবই টাফ। রক্ত দিতেই আজকাল তো লোক খুব ভয় পায়, আমারই রক্ত নেই, আমি দেব কি করে, আমার বাবা সময় নেই। সুতরাং এরপরে প্লাজমা রোগী তারা সেরে ওঠার পরে সে কতটা মানসিকভাবে শক্তিমান, সেটাও আমাদের চিন্তার ব্যাপার, খুঁজতে হবে। যারা মনে করেন যে আমার শরীরেই রক্ত নেই, তাদের জন্য 2-4 কথা। যে কোনো মুহূর্তে টেকনিক্যাল টিমকে বলছি, যে কোনো মুহূর্তে পরবর্তী বক্তা এসে যাবেন, আমাকে অফ করে দেবেন, বাকি কথা আবার পরে স্টপ গ্যাপে আমি বলবো। তা আমার শরীরেই রক্ত নেই, বিজ্ঞানীরা জেনেছেন পুরুষ মানুষদের শরীরে প্রতি কেজি শরীরের ওজনে 76 মিলিলিটার করে রক্ত আছে, মহিলাদের আছে 66 মিলিলিটার করে রক্ত। অর্থাৎ যার যা শরীরের ওজন ইন্টু 76 অর 66 করলেই টোটাল ভলিউম অফ ব্লাড আমার কতটা আছে জানতে পারলাম। এবার দেখি কতটা রক্ত শরীরের কাজে লাগে। বোথ মেল অ্যান্ড ফিমেল বোথ 50 মিলিলিটার পার কেজি বডি ওয়েট শরীরের কাজে লাগে। অর্থাৎ 26 অর 16 ml ব্লাড প্রতি কেজিতে আমাদের এক্সেস থেকে যাচ্ছে। সায়েন্স এটাও দেখেছে ওই এক্সেস পুরোটা নেওয়ার দরকার নেই। পার কেজি বডি ওয়েট থেকে 8 মিলিলিটার ব্লাড যদি আস্তে আস্তে টেনে বার করে নেওয়া যায়,
শরীরের তো কোনো ক্ষতি হবে না, ব্যাপারটা তারা বুঝবেনই না। এই জন্যেই কিন্তু মিনিমাম ওজন একটা দেখা হয়, 45 কেজি ওজন হতে হবে, তবেই তিনি ব্লাড ডোনেট করতে পারবেন। একবার একটা গল্প বলি, আমাদের অফিসে ব্লাড ডোনেশন ক্যাম্প করছিলাম, একজন জিওলজিস্ট, মিসেস নামটা ভুলে যাচ্ছি, উনি খুব রোগা পাতলা, ওনাকে যেহেতু ডিউ টু লো ওয়েট ওনাকে রিজেক্ট করা হয়েছিল। তো উনি এসে কেঁদে ফেললেন, না আমি তো দেবই, নিচ্ছে না। তখন এসে আমরা ডাক্তারকে বললাম, আপনি স্পেশালি ওনার থেকে ব্লাড কালেক্ট করুন, অল্প করুন, অ্যাজ পার হার বডি ওয়েট আপনি অল্প কিছুটা কালেক্ট করুন এবং ওইটা প্রিজার্ভ করে রাখুন, কোনো বাচ্চা পেশেন্ট এলে তাকে ওই রক্তটা দেবেন। তো ওইরকম ভাবে তাকে নেওয়া হলো এবং উনি খুব খুশি। আমাদের সমাজ জীবনে চলতে গিয়ে দেখেছি ব্লাড ঠিক সময় দিতে না পেরেও লোকেরা মনক্ষুণ্ণ হচ্ছেন। আর ব্লাড না পাওয়া গেলে ঠিক সময়ে তার রুগী কিভাবে তার জন্য চিন্তা করছেন, কান্নাকাটি করছেন, এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দেখেছি। এই ছোট্ট কথার পরে কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করুন, আমি লেভেল বেস্ট জবাব দেব। ব্লাডের আমাদের শরীরে তো কতটা ভলিউম রক্ত আছে দেখলাম, এবার আমরা যদি ব্লাডটা না দিই, ডোনেট যদি না করি, তাহলে কি এই রক্তটা সারা জীবন আমার শরীরে থেকে যাবে? সারা জীবন আমার শরীরে থাকবে না, সারা জীবন আমার শরীরে থাকবে না। ব্লাডের অ্যাভারেজ লাইফ আমার শরীরে 21 দিন। সবচেয়ে বেশি দিন বাঁচে রেড সেল। ব্লাডের দুটো ভাগ যদি করি, একটা পার্ট হচ্ছে 55% হচ্ছে প্লাজমা, সরি 45% প্লাজমা, 55% হচ্ছে আমার সেল, আরবিসি, হোয়াইট বিসি অ্যান্ড প্লাটিলেট। সবচেয়ে বেশি বাঁচে আরবিসি, রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের আয়ু হচ্ছে, লাইফ হচ্ছে 120 ডেজ, এবং হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লাটিলেট 15 ডেজ অ্যান্ড প্লাটিলেট 2 to 3 ডেজ, আর অ্যাভারেজ 21 ডেজ আমাদের লাইফে শরীরে ব্লাডটা থাকছে। অর্থাৎ প্রতি মুহূর্তে 21 ভাগের 1 ভাগ ব্লাড আমাদের শরীরে নষ্ট হচ্ছে এবং 21 ভাগের 1 ভাগ রক্ত তৈরি হচ্ছে সুস্থ লোকেদের জন্য। এবার অটোমেটিক প্রাকৃতিক নিয়মেই আমাদের শরীরে কিন্তু রক্ত সার্কুলেট হয়ে চলেছে। এই ব্লাডটা ডোনেট করার পরে ব্লাড ব্যাংকের ফ্রিজে 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ব্লাডটাকে 35 ডেজ প্রিজার্ভ করার বন্দোবস্ত আছে। ওই 35 ডেজের পরে তর্কের খাতিরে ধরে নিলাম আমি আজকে ডোনেট করলাম, ডোনেট করার পরে এই কামিং 35 ডেজের মধ্যে আর কারোর ওই গ্রুপের পেশেন্ট এলো না, তাহলে আমার ব্লাডটা ফ্রিজে রয়েছে। 36 or 7 ডেজের মাথায় আমারই কোনো কারণে প্রয়োজন হলো, আমার রক্তের প্রয়োজন হলো, আমাকে কি ওই ব্লাডটা দেওয়া যাবে? দেওয়া যাবে না, কারণ ওই ব্লাডটা এক্সপায়ার করে গেছে। সুতরাং আমাদের নিজেদেরই স্বার্থে শুধু আমাকে ব্লাড দিলেই হবে না, অন্য সবাইকেই ব্লাড ডোনেট করতে হবে রেকারিংলি। পুরুষরা বছরে 4 বার, মহিলারা বছরে 3 বার দিতে পারেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের লেটেস্ট নিয়ম, মহিলারা বছরে 3 বার দিতে পারবেন, এর বেশি নয়। কারো কিছু কোশ্চেন থাকলে বলুন স্যার, ভেঙ্কট স্যার। Yeah. I didn't. I can't understand so much of Bengali. Can you tell me what you are saying? Sorry, I couldn't get you. Please ask what you want to know about this. Actually, blood life is there in our body. Blood average life is 21 days. Yeah. And blood can be separated by 2 components are there. One is plasma, and another is part is cell. Correct. So cell, we can divide it red blood cell, white blood cell, and platelet. So all are living things. So maximum life is red cell. For red cell, it is 120 days. White cell around 15 days, and platelet 2 to 3 days. So in our body,
average life of blood is 21 days. Okay. If we do not donate Ah. each and every time, Ah. 1 of 21 part, 1 by 21 part blood is automatically destroying and regenerating in our body. Okay. So it is average life. When we Okay. donate our blood, this Hmm. blood, the blood bank people, they preserve it in blood bank at 4 degrees Celsius temperature. Okay. It can be preserved up to 35 days only. Ah. After that, if the blood is not, it could not be used, then it should be thrown. Okay. That's why, as it is living thing, so for it should be chain reaction, chain system. When I will donate, I cannot donate second time in coming 90 days. Correct. In the meantime, if anybody of my family or friend or me need blood, I cannot donate. Yeah. So for this, other people, we it is our duty, social duty, to motivate the other to donate blood at a regular interval. Correct. At present, in West Bengal, yearly requirement is 14 lakh unit, but collection is 12 lakh units. So Okay. 2 lakh Not deficiency is there. Yeah. So 2 lakhs, we have to work hard and hard so that we can. World Health Organization declared that 2020 will be the coming year where 100% voluntary blood donation will be there. Okay. No private blood bank. But Uh-huh. due to COVID, this work hampered. So like this, anybody, any question, please call me. Okay. I mean, I don't have any particular questions on this. Maybe if the audience have, I think the organizer would be able to put that question on the screen. So let's wait for it. But one thing that I also would like to add here, because you are talking about blood donation, is today, because of the COVID situation, a lot of people who are otherwise giving voluntary blood donations are not giving. And that has become a huge challenge in many places. There are many diseases which require constant blood replenishment, particularly certain kind of blood cancer and so on. So if people don't give voluntary blood donation, then those patients are under serious threat. Yes, And sir. the COVID has created a situation where many people who are otherwise going to give blood donation are not going today. But I think people should start going to give blood bank and then give blood donation. Going to blood bank and giving blood donation is not a serious threat. I mean, except Yes, in the transport part of it, there is no serious threat. So yes, people sir. should come forward to come and give blood donation. That's right. Correct, sir. That when lockdown started, so many voluntary blood donation camps were Yeah. cancelled. Correct. So after that, it was started slowly. 4 days back, I went to MSTC. MSTC is one of PSU. They Okay. organized one blood donation camp. Mm-hmm. There, only 22% donated that day. Whereas Okay. previous year, the number was 51. So these reduced donors, they are really afraid of the COVID. So like this, our session, we can knowledge them. We can share our knowledge so that they can come. They will come forward. And after that, that is maybe 9th. Yes, 9th. One blood donation was there near Sialda. There one bus, one government, West Bengal government, they are having blood collection unit in the bus, AC bus, air conditioned bus. In the bus, their total donor were 41%. 41% donated the blood. Okay. Dr. Lahiri came
I am handing over to Dr. TVB to continue the session. Thank you, sir. Thank you. Thank you. Thank you. Yeah. Welcome, Dr. Ashish Lahiri. I mean, so happy to see you in this Before program. you proceed further, let me correct you that I'm not Dr. Lahiri. I'm simply Mr. Lahiri. Okay, please proceed. Yeah. Okay. Mr. Lahiri, I mean, it's a very, I'm very honored to chair this session where you are going to speak. I have read many of your papers with interest. Your work on the Radhanath Sitkar, Yes. who's a major force in the survey activity and also one of the important person for founding modern science in India in modern times, is a very valuable work. You have also taught in Asiatic Society, in the NCSM, and today you are also you're visiting lecturer in ICER. So I'm very glad that you have taken this time to come here for this, and I'm very glad that I'm chairing that session. So without much taking up your time, I would request you to make your presentation. Please, sir. Hello. Yes. আশিস লাহিড়িটা আবার চলে গেছে। আশিস লাহিড়িটা আবার চলে গেছে। Maybe his connection got cut. Probably he is trying to share the pictures. That is why it's taking time. Yes, sir. সুপ্রভাত, আমি শিবনাথ বলছিলাম। I'm audible. Yes, you are audible. Am I audible? Yes, sir. You are very much audible. Please go on. Please go on. Can you hear me? Hello. Yes, yes. Okay, thank you. Indians, George Everest had persuaded the East India Company administration to maintain a dual structure at the Great Trigonometrical Survey of India, later the Survey of India, while the computational, graphic, and the administrative core of the Survey of India was to remain in Calcutta under Joshua D. Penning. The field headquarters was to be situated at Dehradun. This is very important. Had retired from the trigonometrical survey in 1843 after completing the survey of the Great Arc and had gone back to England. So at least this much is incontrovertible, that a man after whom the highest peak of the world is named had absolutely nothing to do with it. So that Sven Hedin, the great Swedish mountaineer and geographer, he commented in 1926 rather harshly that by sheer accident, without a trace of want of breath. Actually, as a matter of fact, Everest himself was not much interested in measuring the mountain peaks. But his successor, Andrew Scott Waugh, who took the task of calculating the peaks of the eastern flank of the Himalayas in real earnest in 1847.
war found a new contender for the title of the world's highest mountain and Himalayas. Now, at first, War directed his theodolite to the very prominent Kanchenjunga. Now, at that time, Nanda Devi was credited with the greatest elevation still measured. Dhaulagiri was still another strong contender. Now, War found that the western peak of Kanchenjunga attains an elevation of no less than 28,176 feet above the sea, which far exceeds what has hitherto been taller than Nanda Devi. Kanchenjunga, the highest peak for discovery. Another, a shy, rather obscure peak, quite difficult to observe. This distant peak, lying to the north of Kanchenjunga and at least 120 miles away on the Nepal-Tibet, he had a suspicion that this might even exceed Kanchenjunga. Away at Muzaffarpur in Bihar, John Armstrong was at the same time taking readings of an obscure peak, which he simply named B. From his calculations, the height of B would be 28,799 feet, while Waugh suspected that this B might be none other than his gamma. He was reluctant to accept Armstrong's calculations as correct because of the great distance from which the readings were taken and because the still imperfectly understood problems of the phenomenon called confusion upon confusion. Armstrong had also observed yet another high peak, which he called A. The problem was getting difficult and increasingly obfuscating. John Peyton was asked by Waugh to verify Armstrong's peak B as also peak A. However, the peculiarities of weather proved insurmountable for John Peyton, and he found it impossible to have towers ready early enough in the season for the mountain triangle
what meanwhile, Radhanath nine after শিবনাথ, শিবু, বুঝতে পারছি না। হ্যালো শিবু। হ্যাঁ, হ্যাঁ, তা এই মুহূর্তে লাহিড়ী সাহেবের দিকে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তো আমরা দুজনে রক্ত সংক্রান্ত গল্প করি, আর এর মধ্যে যদি কেউ আলোচনা করতে চায়, জিজ্ঞাসা করে, আমরা দুজনে জবাব দিতে পারি। এটা কেমন হয়? যেমন ভালো হয়। অশোক, হ্যাঁ বল। আমি আশিস বাবুকে ফোন করেছিলাম। হ্যাঁ, আশিস বাবু বলছেন যে আপনাকে তো আমি মোবাইলে ভালো শুনতে পাচ্ছি, কিন্তু আপনারা বলছেন অডিও শুনতে পাচ্ছেন না, তাহলে এটা ছাড়ুন, আমি এখান থেকে লিভ করি, আমি চেষ্টা করে দেখলাম না, আপনি আরেকবার চেষ্টা করে দেখুন, যদি অন্য কোনো সময় হওয়া যায় তাহলে আমরা সেই সময় আপনার থেকে শুনতে পারি, কারণ এটা অত্যন্ত ভ্যালুয়েবল একটা স্পিচ ছিল রাধানাথ সিকদার সম্বন্ধে। হ্যাঁ, এবং উনি এই বিষয়টা নিয়ে IITM পুনেতে বক্তব্য রেখেছিলেন। তো এটা খুবই মানে আকর্ষক একটা বক্তব্য হতো, কিন্তু আমরা সামহাও এই মুহূর্তে ওনাকে পেলাম না। তো ইয়েকে বলতে হবে, বা যারা শুনছে, প্রদীপ বা সোহন যারা শুনছে, এর পরের বক্তাই ছিলেন বোধহয় সম্ভবত ডক্টর অশোক, ডক্টর শঙ্কর কুমার নাথ। উনি এসে গেছেন কিনা যদি ঠিক থাকে, তাহলে ওনাকে শুরু করতে বলা উচিত। হ্যাঁ, ডক্টর নাথ যদি এসে থাকেন তো ঠিক আছে, খুবই ভালো। ওরা টেকনিক্যাল টিম বলুক। থ্যালাসেমিয়ার নিয়ে একটু একটু কথা বলি, এইদিকে অন্য আলোচনা হতে হতে। তো থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটা রোগ, যে রোগ বাবা মায়ের থেকে সন্তানের আসে। তো থ্যালাসেমিয়া ক্যারিয়ার একজনের হতে পারে, ক্যারিয়ার হলেই যে তিনি পেশেন্ট তা কিন্তু নন। বাবা এবং মা দুজনেই যদি ক্যারিয়ার হন, তাহলে কিন্তু তাদের সন্তানদের 25% সন্তানের চান্স আছে
25%. Oh, Dr. TVB এসে গেছেন. So I should say in English, sir. So thalassemia is disease come from parent, father and mother, when both are thalassemia carrier, but they are not patient. Then 25% chances are there their child may be the thalassemia patient. 25% and rest, they obviously carrier, must be carrier. So what is our duty? Our duty. Sorry, Ashok. Yes. 25% of the coming child is probability of getting thalassemia. Patient. They are thalassemia patient. Major. Yes. That 25% is very normal person. শিবু ডক্টর নাগ এসে গেছেন, ডক্টর নাগ এসে গেছেন, তো আমরা আবার পরে আলোচনা করব এই ব্যাপারে। Next 80% is carrier. Okay. Let me introduce Dr. Shankar Kumar Nath. Dr. Venkateswaran, please be with us till 12:30. Dr. Shankar Kumar Nath is an oncologist consultant. He is a writer, painter, singer, and whatnot. He will, in today's topic, Vidyasagar. Have you heard of Vidyasagar, Dr. T.V. Venkateswaran? Have you heard of Vidyasagar in our Bengal Renaissance? Yeah. Of course. I have not only heard of him, I have also read quite a lot about him. Yeah. Right. He will talk on Vidyasagar and contemporary pandemics. The session will be chaired by Dr. Prithvish Nag, former Surveyor General, former Director of National Atlas Thematic Mapping, and Vice Chancellor of 4 universities in and around Benares. So he will be the chairperson, and I would request Dr. Nag to carry out the next session. Over to Dr. Nag. Okay. Good afternoon. Thank you. Everybody. Thank you, সবাইকে ধন্যবাদ. Thank you, and thank you. Stay with healthy, Please allow mentally Please allow me to have the introductory note. Yes. Before you start. Okay. Yes. Let the chairman do its duties. Okay. Yes. So, Dr. Shankar Kumar Nath, I know you very well. I've heard you also earlier. Dr. Venkateswaran, we are meeting first time. Then Shri Ashok Vishwas, Shri Shivnath Banerjee, and friends from the survey group. It is quite surprising that people from survey background, they are talking on social issues, and this encourages me. নেটওয়ার্কের বোধহয় কোথাও একটা সমস্যা হয়েছে। শিবনাথ দা বলুন। শিবনাথ দা, ডক্টর নাগের বোধহয় নেটওয়ার্কে একটা সমস্যা হয়েছে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন তো? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা শঙ্করদা, আগের সেশনটা এরকম হয়েছে। আশিস দার কোথাও একটা টেকনিক্যাল গন্ডগোল হচ্ছিল, পারছিলেন না।
আমি শুনছিলাম ওইখানে কোথাও একটা ওয়াইফাই গোলমাল হয়েছে। গোলমাল হয়েছে এবং এখানে ডাক্তার বিশ্বেশ্বরন অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন। উনি মাঝখানে ফোন করে জিজ্ঞেস করলেন যে কত পর্যন্ত, আমি বললাম 12:30 পর্যন্ত হবে। এই মুহূর্তে আপনার বাজে 12:29, সুতরাং আপনার লেকচারার উনি শুনবেন না। উইথ অল ডিউ অ্যাপোলজি টু ডক্টর নাগ, আমি মনে করি আপনি শুরু করে দিন। হ্যাঁ, ডক্টর নাগের ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে বোধহয় না? উনি এলে পরে আমরা ওনাকে সঙ্গে নিয়ে নেব। মানে আমার কথা শুনতে পাচ্ছেন শিবনাথ দা? আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তার মানে সবাই শুনতে পাচ্ছে, ধরে নিচ্ছি আমি। So thank you all. I shall be talking in Bengali because I think everybody who are in this audience group are Bengali speaking group. That's why I will be talking in Bengali. I'm very much will be very much glad if I be allowed. So today's subject is my subject particularly. First of all, I thank all of you, thank West Bengal Survey Institute Alumni Association, each and every, yes, Dr. Nag has already come. Yes, please, sir, আপনি বলুন কিছু। আপনি বলুন, স্যার। In fact, I already said, but I'm repeating again. Again, sir. Please, sir, please. All the dignitaries who have joined here, I'm surprised, and I welcome also this group of initially basically surveyors. They have come out of their shell and they are taking up social issues as well. What I was trying to say that tomorrow my lecture is on similar thing, how survey and social issues can be put together and where they join hands and do certain things. Today's topic is also on social issues, and I'm looking forward to hear from Dr. Nag, who has specialized in several fields. He's an oncologist, he's a doctor, he's a writer. I've heard him talking about Radhanath Sikdar. He presented me his book as well last year when I was here with them. And it is very good that people like Dr. Nath, who has got a different specialization, he also looking or studying the great personalities in other subjects, like in surveying, or now like Ishwar Chandra Vidyasagar, about his contribution. So we are looking forward to hear from a very learned address by Dr. Shankarnath about Dr. Ishwar Chandra Vidyasagar and the current scenario. Over to you, Dr. Nath. Thank you, sir. Thank you. Sir, if I be allowed to talk in Bengali, I should be happy, very much happy, because I think most of the people who are now listening or who are in the audience group, they are all Bengali speaking. So I shall be happy if you allow me. Yeah, please. Yes. No, you okay, please carry it. You speak in any language, but regarding the time, you ask the organizer how much time is given to you. Okay. And সেটা একটু বলে দিলে স্যার ভালো হয়। কত সময় organizer will tell you. Organizers, Shivnath Banerjee, or how much time? Shivnath Banerjee. How much time you are giving to Dr. Nath? How much time I should be given? Please. The time is passing. Come and say. 30 to 35 minutes. Okay, go ahead, Dr. Nath. Yes, 30 to 35 minutes, just at 1 or 2, 5 p.m. Okay, right. Okay, go ahead. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ তার 200 বছর জন্ম। আমরা সবাই জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বর্ণ পরিচয় শিখিয়েছেন, অ আ ক খ শিখিয়েছেন। every Bengalis, not Bengalis, other Bengalis in the other provinces, they have also learned the বর্ণমালা যাকে আমরা বলি from ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কি ছিলেন না সবাই আমরা জানি, কিন্তু আজকে আমি যেহেতু কোভিড-19 এর পরিবেশ,
আজকে কোভিড-19 আমরা সবাই পর্যদস্ত হয়ে গেছি এবং সবাই খুঁজে বেড়াচ্ছি যে কি করে এটাকে মোকাবেলা করব আমরা। ইন দ্যাট কেস আমরা দেখে নিই যে কিভাবে মোকাবেলা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডিউরিং হিজ টেনিওর। তার তিনখানা প্যান্ডেমিক অ্যান্ড এপিডেমিক সিচুয়েশন তাকে ফেস করতে হয়েছিল। এইগুলি হলো কলেরা, ম্যালেরিয়া and smallpox, of which cholera and smallpox were of course pandemic, and it has spread throughout the world. And other one, that is malaria, it has become endemic, epidemic, not endemic. It has become endemic to some areas like Bardhaman in Bengal, Bardhaman, Hugli, Medinipur, Bakura. These are the areas where the epidemic malaria was spreading. So I'll be talking on those pandemic and epidemic situation which have been faced by Ishwarchandra Vidyasagar and how he combated it. আমরা দেখি কলেরা প্যান্ডেমিসিটি শুরু হয়েছিল ফার্স্ট আমাদের ইন্ডিয়াতে in 1817. 1817 সালে শুরু হয়েছিল কলেরা প্যান্ডেমিক। The first pandemicity of cholera in 1817. The next one is 1829 to 1833. And third one is 1852 to 55. Fourth one, 1861 to 65. Fifth one, 1881 to 1886. And sixth one, 1899 to 1901. And seventh one, the most devastating one, is 1910 to 1930. These are the cholera pandemics in India. Also included, Bengal is also included. এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটে অন্তত চারটে 1817, 1829, 1852, 1861, এবং 1881-82 এই চারটে পাঁচটা কলেরা প্যান্ডেমিক ফেস করতে হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। হাউ হি ফেসড, আমরা দেখি ব্যাপারটা। উনি ফেস করেছেন স্মল পক্স। আপনারা সবাই জানেন স্মল পক্স, ডিভাস্টেটিং স্মল পক্স হয়েছিল 1833 to 1854। 33 to 54 এই এতটা বছর ধরে স্মল পক্স দারুণভাবে প্যান্ডেমিসিটি সারা পৃথিবীতে। লাস্ট প্যান্ডেমিক স্মল পক্স হয়েছিল 1974। যারা বয়স আমাদের মতো বয়স তারা সবাই জানেন, ডক্টর নাগও জানেন, উনি দেখেছেন 1974 last pandemic smallpox. After that, in 1980, World Health Organization declared that stop all vaccination for smallpox because there is not a single case of smallpox in this world at present. So smallpox has completely eradicated from world. Now we can say this is the way. What is that way? By vaccination, and vaccination. Ultimately smallpox has been vanished totally from the world. জানি না পরে কবে আসবে। বাট যে শুরু করি আমরা, চলে যেতে হয় আমাদের 1796। স্মল পক্স এমনই একটা ডিজিজ যে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছে, ইফ নট কোটি। সেই স্মল পক্স, ইট ইজ মোর ডেঞ্জারাস দ্যান ক্যান্সার। আমি আপনাদের ক্যান্সার স্পেশালিস্ট হিসেবেও বলছি, ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর ছিল। of the people suffering from smallpox died. আর যারা বেঁচে গেছিল তাদের কোথাও না কোথাও অঙ্গহানি হয়েছে। most of them were blind totally. লিভার খারাপ হয়ে গেছে, লাংস খারাপ হয়ে গেছে, and these were the complications of smallpox. সেই smallpox আর তাকে মোকাবিলা করবার খোঁজ চলছিল। আলটিমেটলি এডওয়ার্ড জেনার
আপনার নামটা শুনেছেন, এডওয়ার্ড জেনার in the year 1796 discovered vaccine for smallpox. তিনি কি করলেন, একদিন তিনি চেম্বারে রুগী দেখছেন, সেই সময় একজন মহিলা, তিনি গোয়ালিনী, দুধ দই গোয়ালিনী, তিনি এসে বললেন, ডাক্তারবাবু আমায় দেখুন, আমার এই আঙুলে একটা ঘায়ের মতো হয়েছে, একটু ফুলে গেছে, আপনি একটু দেখুন, দেখে ঠিক করে দিন। ডক্টর জেনার বললেন, হ্যাঁ দেখি দেখি দেখি। আরে সময়টা খারাপ। ওই মেয়েটির নাম ছিল সারা নেম। উনি বলে, সারা এই সময়টা কিন্তু খুব খারাপ, এখন স্মল পক্স হচ্ছে, সাবধানে থাকিস, স্মল পক্স হলে মরে যেতে পারিস। তখন ওই মহিলা গোয়ালিনী, খুব শিক্ষা বেশি পাননি, ইলিটারেট ছিলেন, তিনি বললেন, ডাক্তার আমার স্মল পক্স হবে না। কেন তোর স্মল পক্স হবে না কেন? ডাক্তার আমার তো কাউ পক্স হয়ে গেছে, আমি তো দুধ দুই, আর গরুর স্মল পক্স, গরুর পক্স হয়, সেই পক্স আমি দুধ দুই বলে আমি ইনফেক্টেড হয়েছি, আমার আঙুলে তো গরুর পক্স হয়েছে, কাউ পক্স, আমার আর স্মল পক্স হবে না, মানে হিউম্যান পক্স হবে না। কথাটা কানে গেল এডওয়ার্ড জেনারের। কি বললি? তোর কাউ পক্স হয়েছে, তোর স্মল পক্স হবে না? এই একটা জেনে রাখুন যে সিঙ্গেল ক্লু সারা পৃথিবীর মেডিকেল সায়েন্সটাই পাল্টে দিল। এই সিঙ্গেল কথাটা, একটুখানি কথা, কাউ পক্স হলে স্মল পক্স হবে না, সারা পৃথিবীতে নাড়িয়ে দিল মেডিকেল ওয়ার্ল্ড। আর সে ক্যাচ করলেন কে? এডওয়ার্ড জেনার। ঠিক বলেছিস, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখি। তিনি দেখলেন, চেম্বারে দেখলেন একটি বাচ্চা ছেলে আছে, 10-12 বছরের বয়সের ছেলে, তার নাম জেমস ফিপস। তার বাবা মা আছে। বাবা মাকে গিয়ে বললেন, স্যার আপনারা যদি অনুমতি দেন, তাহলে আপনার এই বাচ্চাটাকে আমি একটুখানি কাউপক্সের পুঁজ পাস একটুখানি ওর শরীরে ঢুকিয়ে দেবো, আমি দেখতে চাইছি যে ওর মধ্যে ইমিউনিটি গ্রো করে কিনা এগেনস্ট স্মল পক্স। আপনারা কি রাজি আছেন? বাবা মা সামান্য একটু আলোচনা করে নিলেন, নিয়ে বললেন, ইয়েস আমরা রাজি। আবার বলছি, এই বাবা মা রাজি হয়েছিলেন বলেই পৃথিবীতে মেডিকেল সায়েন্স পাল্টে গেছে। তিনি বললেন দিন। এবার সারা নেমসের ওই আঙুলের কাউপক্স থেকে একটু পাশ বার করে নিয়ে তিনি দিয়ে দিলেন স্ক্র্যাচ করে, একটু স্ক্র্যাচ করে, স্কিন স্ক্র্যাচ করে ওখানে পুঁজটা ঢুকিয়ে দিলেন ওই বাচ্চা ছেলে জেম ফিপসের শরীরে। And the day was 4th May 1796। আমরা কেন বলবো না যে 14th মে, প্রত্যেক বছর 14th মে সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল প্রিভেনশন অফ ডিজিজ কেন মানা হবে না? অর্থাৎ রোগ প্রতিরোধ দিবস করা হোক 14th মে, বিকজ দ্যাট ওয়াজ দ্য স্টার্ট অফ ভ্যাকসিন অফ স্মল পক্স। দিয়ে দিলেন তিনি। দেখলেন, এবার অপেক্ষা করছেন, প্রত্যেক দিন দেখছেন, দেখে দেখে তিনি দেখলেন যে ওইটি সামান্য একটুখানি উঠলো মানে হচ্ছে একটুখানি ইনফ্লেমড হলো, যাকে বলা হয় প্রদাহ, ইংরেজিতে মেডিকেল টার্মে বলা হয় ইনফ্লামেশন। সামান্য একটু ইনফ্লেমড হলো, তিনি বুঝলেন যে ওটা ভেতরে কাজ করেছে। 1 মাস পরে, 1 থেকে 1.5 মাস, জুলাই মাসে, মে মাসের 14-এ তিনি দিয়েছেন, আর জুলাই মাসে তিনি এবারে ভয়ঙ্কর কাজটা করতে যাচ্ছেন। সেটা কি? সেই ভয়ঙ্কর কাজটা হচ্ছে, এবার তিনি সরাসরি হিউম্যান স্মল পক্সের পাশ, যেখানে ভাইরাস গুলো আছে, সেটা সরাসরি তিনি ঢুকিয়ে দেবেন
জেমস ফিপস ওই বাচ্চা ছেলেটির শরীর। আমরা সবাই জানি সুস্থ কোনো মানুষের মধ্যে যদি স্মল পক্সের ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয় তার স্মল পক্স হবেই। তিনি সেটাই করছেন এবারে। জুলাই মাসে 1796 তিনি ওই পক্সের পাশ নিয়ে জেমস ফিপস শরীরে ঢুকিয়ে দিচ্ছেন। দেখতে চাইছেন অলরেডি ওর শরীরে যদি ইমিউনিটি গ্রো করে থাকে এগেইনস্ট স্মল পক্স, তা এইটা ঢুকিয়ে দিলেও ওর আর স্মল পক্স হবে না। রাইট, দেখা গেল ওর আর স্মল পক্স হলো না। দুহাত তুলে নাচছেন, আমি আবিষ্কার করে ফেলেছি ভ্যাকসিন এগেইনস্ট স্মল পক্স। সমস্ত বন্ধু বান্ধব তাকে বারণ করেছিল, করিস না, মোস্ট ডেঞ্জারাস পার্ট, তুমি করো না। করেছে, আটকাতে পারেনি কেউ। তারপরেরটা তো ইতিহাস আমরা জেনে গেছি। কিন্তু যেটা ঘটলো, এই স্মল পক্সের ভ্যাকসিন অনেকেই নিতে চাইলো না, কারণ তারও আগে একটা ভ্যাকসিন চালু ছিল ওই রকম ভাবেই, কিন্তু তাতে গোলমাল হতো যে ভ্যাকসিনের ডোজের পরিমাণ কম বেশি হয়ে গেলেই মানুষ কিন্তু স্মল পক্সে ভুগতো, আলটিমেটলি মারা যেত অনেকেই। এবার কিন্তু এই কারণেই, যেহেতু কাউ পক্স ওটা গরুর পক্স থেকে হয়, অনেকে নিতে চাইলো না, না নেবো না, আমরা গরুর থেকে করা হচ্ছে। এই যখন সমস্যা চলছে তখন কে এগিয়ে এলো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতবর্ষে অনেকে নিচ্ছে না ভ্যাকসিন। যারা নিচ্ছে না তারা বিপদে। ডিভাস্টেটিং স্মল পক্স সারা ভারতবর্ষ জুড়ে তখন ইন দি ইয়ার 1833 টু 1854, 55, 56 চলছে। তটস্থ সবাই স্মল পক্সে মারা যাচ্ছে, শ্মশান হয়ে যাচ্ছে। ব্রিটিশ গভর্নমেন্ট একটা কমিশন বানালো ইন দি ইয়ার 1950, আর পাচ্ছে না, 1850 স্মল পক্সের কমিশন। তারা ঠিক করলো বিশিষ্ট মানুষ কি করেছিল আপনারা জেনে নিন, আজকে আমরা কোভিড-19 সেগুলো করতে পারি কিনা। ব্রিটিশ গভর্নমেন্ট যেটা করলো, সারা বাংলা এবং ভারতবর্ষে, আমি বাংলার কথাই বলি যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলছি, সবটাই ভারতের প্রেক্ষিতে বলছি। তারা বিশিষ্ট মানুষ, বিশিষ্ট জন, তাদের কাছে পাঠিয়ে দিল কোয়েশ্চেনিয়ার, 4 or 6 questions, আর তাদের কাছে চাইলো, তারা কমিশন চাইলো। কমিশনে বিখ্যাত ডাক্তার, কমিশনে ছিল কলকাতার পুলিশ কমিশনার, কমিশনে ছিল মেডিকেল বোর্ডের চেয়ারম্যান, কমিশনে ছিল কিছু ব্যবসাদার যেমন রামগোপাল ঘোষ ইত্যাদি ইত্যাদি। তারা বিভিন্ন মানুষকে পাঠালো, ডাক্তারদের কাছেও পাঠিয়েছিল। এই স্মল পক্স সম্পর্কে ধারণাটা কি? এই 4খানা কোশ্চেন কি 6খানা কোশ্চেন, কাউকে 6খানা পাঠানো হয়, কাউকে 4খানা হয়েছিল। এই বিশিষ্ট মানুষ যাদের কাছে এই কোশ্চেন গেছিল ইন রিলেশন টু স্মল পক্স ইরাডিকেশন, তাদের মধ্যে একজন ছিলেন কিন্তু রাধানাথ সিকদার। রাধানাথ সিকদার তিনিও কিন্তু ওই প্রশ্নের উত্তর দিয়েছেন, দিয়ে কমিশনে পাঠিয়ে দিয়েছেন। সে প্রশ্ন আমি আর সে নিয়ে আলোচনা করছি না, অনেক জায়গায় নিয়ে আলোচনা করেছিলাম, আমি সে নিয়ে আলোচনা করছি না। আরো যাদের এই কোশ্চেন, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, আপনি জানেন জার্নালিজম জগতে তিনি শিরোমণি ছিলেন। হরিশ মুখার্জি তার নামে রাস্তা আছে কলকাতায়। শম্ভুনাথ পণ্ডিত, যার নামে হাসপাতাল আছে, শম্ভুনাথ পণ্ডিত, তাকেও পাঠানো হয়েছিল কোয়েশ্চেন। তিনি ডাক্তার ছিলেন না, তিনি লয়ার ছিলেন, এবং তিনি প্রথম তিনি ভারতীয় যিনি কলকাতা হাইকোর্ট জজ সাহেব হয়েছিলেন, প্রধান বিচারপতি হয়েছিলেন। তো এই সব মানুষদের কাছে পাঠানো হয়েছিল, প্লিজ আপনারা একটু অ্যান্সার দিন, আপনারা কি ভাবছেন স্মল পক্স নিয়ে। আজকের দিনে এটা আমরা করিনি কিন্তু এখনো। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, হাউ টু ট্যাকল কোভিড-19, হাউ টু কমব্যাট কোভিড-19। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না। আর আমাদের শিক্ষা হচ্ছে যে যা কিছু শিখবে আজকে, তুমি প্রিভিয়াসলি চলে যাও, ওই জিনিসটা দেখো,
ইতিহাসটা দেখো, ওরা কি করে কম্ব্যাট করেছিল, ওরা কি করে মোকাবেলা করলো, সেই সমস্ত নিয়ে মোকাবেলা করো। আলটিমেটলি যেটা হলো, এর পরেও কেউ নিতে চাইছে না ভ্যাকসিন, কেউ নিচ্ছে না, ফলে স্মল পক্সকে কিছুতেই আটকানো যাচ্ছে না। ফিল্ডে নামলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইন দি ইয়ার 1854, 1854 সালে ওই নবদ্বীপ, নদিয়ার মহারাজা শিরিশচন্দ্র তিনি একটা সভা ডাকলেন, কনফারেন্স করলেন। সমস্ত পণ্ডিতরা এলেন, সংস্কৃতজ্ঞ পণ্ডিত যারা প্রচুর পড়াশোনা করেছেন, সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা এলেন, এসে বসলেন। ডাকা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইকে। তিনি তখন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল। পণ্ডিতরা বললেন, আমতা আমতা করছেন, আপনি বলুন যে এই কাউপক্স ভ্যাকসিন, অর্থাৎ ভ্যাকসিন আর কি স্মল পক্সের জন্য, এই ভ্যাকসিন মানুষ নেবে কিনা বলুন। দেখা যাচ্ছে ভ্যাকসিন নিলে মানুষ বেঁচে যাবে, আপনারা বলুন, নিদান দিন আপনারা। সবাই বসলেন, বসে আলোচনা করলেন, করে বেশিরভাগ পণ্ডিত বলছেন যে মানে এটা হ্যাঁ নেওয়া যায়, কিন্তু এটা গরুর পুঁজ থেকে ধমক দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থামিয়ে দিলেন, চোখ পড়াশোনা করেননি আপনারা, শুধু পণ্ডিত হয়েছেন বলে তিনি একটা শ্লোক বার করলেন, পড়ে শুনিয়ে দিলেন 6টা লাইন। শুনিয়ে দিয়ে বললেন, এর ইন্টারপ্রিটেশন কি জানেন? যে ওই ভ্যাকসিনটা নেওয়া যাবে, আর ওই ভ্যাকসিনটা নিলে ভালো হয়ে যাবে। আর সেই যুগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চোখের ওপর চোখ রেখে কেউ কথা বলতে পারতেন না, যত বড় পণ্ডিতই হোক না কেন। সাহেবরাই পারতেন না, গভর্নর জেনারেল পর্যন্ত মাথা নিচু করে কথা বলতেন, ছোট লাট গ্রে সাহেব মাথা নিচু করে কথা বলতেন, আর এরা তো পণ্ডিতরা তো অনেক দূরের ব্যাপার। নিন, ওটা নিলে সুস্থ হয়ে যাবে সকলে, ওটা নিতেই হবে আপনাকে। ব্যাস, রাজা বললেন, পণ্ডিত মশাই বলেছেন, বিদ্যাসাগর মশাই যখন বলেছেন আর কোনো ভাবনা নেই আমাদের, ওটা নিন সবাই। আর শুরু করলেন একজন বিশিষ্ট মানুষ, তাকে দেখেই তো সবাই নেবে। সেই বিশিষ্ট মানুষ ছিলেন রাধাকান্ত দেব। তিনি তার ফ্যামিলিতে স্মল পক্স ভ্যাকসিন দেওয়া শুরু করে দিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। ব্যাস, এরপর ধীরে 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 আমরা দেখেছি স্মল পক্সকে অনেকটা কমিয়ে আনতে পেরেছি। এই গেল স্মল পক্স। কলেরা, তিনি তো কলেরা দেখেছেন, 1817 সালের কলেরা, তিনি তখন জন্মাননি, কিন্তু 1829 থেকে 33-এর কলেরা এটা তিনি দেখেছেন, তখন তিনি বাচ্চা ছেলে, 12-13 বছর বয়স। তিনি তখন কলকাতায় এসেছেন। আমি ছোটবেলাকার কথা বলছি, বাল ঈশ্বরচন্দ্রের কথা বলছি। মানুষ কত বড় হতে পারেন সেটা বোঝা যায় তার বাল্যকাল থেকেই, হঠাৎ করে কেউ একদিন বড় হতে পারে না। ইট শুড বি ফ্রম চাইল্ডহুড, অর্থাৎ যখন তার অল্প বয়স তখনই তাকে বোঝা যায় যে এই মানুষটা কি হতে যাচ্ছে ভবিষ্যতে। আমরা জানি সেই বালক ঈশ্বর কলকাতায় এসেছে মেদিনীপুর থেকে পড়াশোনা করতে, সংস্কৃত কলেজে ঢুকেছেন। থাকবেন কোথায়? থাকবেন ওই বড় বাজারে। যারা কলকাতায় থাকেন তারা জানেন, হাওড়া ব্রিজটা যেখানে সে কলকাতায় পড়েছে ঠিক ওই জায়গাটার নাম বড় বাজার। আর এই বড় বাজারে এক ভালো বিখ্যাত ব্যবসাদার ছিলেন, মেন্টার একজন, জগৎ দুর্লভ সিংহ। দুর্লভ সিংহ ভালো মানুষ, একটু বিদ্যাসাগর মশাইয়ের বাবার সঙ্গে পরিচিত ছিলেন, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটা কাজ করতেন, তিনি এসে জগৎ দুর্লভের বাড়িতে আশ্রয় পেয়েছিলেন। তো ছেলেকে যখন নিয়ে এলেন, বড় ছেলে ঈশ্বরকে, ঈশ্বর এসে ওই জগৎ দুর্লভ বাবুর বাড়িতেই রইলেন। ওখান থেকে সংস্কৃত কলেজে গিয়ে তিনি পড়াশোনা করতেন, আবার হেঁটে আসতেন, হেঁটে যেতেন। তারপর পরের দুই ভাই, বালক ঈশ্বরের পরের দুই ভাই দীনবন্ধু বন্দ্যোপাধ্যায় এবং শম্ভুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এদেরকেও নিয়ে এলেন ঠাকুরদাস, ওদেরকেও ভর্তি করে দিলেন সংস্কৃত কলেজে, এবং ওরাও শুরু করলো ওই জগৎ দুর্লভ সিংহ মশাইয়ের বাড়িতে বড় বাজারে। 4 জনে আছে।
ওইখানে করছে, ক্লাস করছে, ওখানে আছে। রান্না বান্না বড় ভাই করে, বড় ভাই মানে বালকেশ্বর, বাবা এবং দুই ভাইয়ের রান্না, নিজের রান্না তিনি করতেন। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প শেখা শুরু হলো। এই তো আমরা দেখেছি তার জীবনে। একদিন তিনি শুনছেন কোন এক ভদ্রলোক জগদ্দুল্লা মশাইকে বলছেন, সিংহ মশাই খবর পেয়েছেন গঙ্গার ধারে ওই যে পল্লীটা, ওই পল্লীতে কলেরায় ভর্তি হয়ে গেছে, আর আপনার পরিচিত এক আত্মীয় স্বামী স্ত্রী দুজনেই কলেরায় মৃত্যু পথযাত্রী, আর ওর 3টে শিশু সন্তান, তারাও মারা যাচ্ছে কলেরায় পড়ে। ওলা ওঠা, কলেরাকে ওরা বলতো ওলা ওঠা রোগ। কলেরার আরো একটা নাম ছিল তখনকার দিনে, বিসূচিকা। তো এইসব কথাগুলি লেখা আছে। এটা বালকেশ্বর শুনলেন, বলছেন সিংহ মশাইয়ের এক বন্ধু সিংহ মশাইকে বলছেন, তিনি শুনে ফেলেছেন, শুনে বলছেন মারা যাচ্ছি, আমাকে যেতে হবে, ভালো করে হবে, আমাকে যেতে হবে। তিনি কিন্তু কলেরা একটা কমিউনিকেবল ডিজিজ, একজনের থেকে একজনে ইনফেকশন হয়ে যায়, অর্থাৎ ওরোফোকাল রুট, মুখ এবং পায়খানা রুটে, এই রুটে কলেরা হয়, কি বলে, ছড়ায়। এটা যখন দেখছেন তখন তিনি গেলেন, গিয়ে দেখলেন, তিনি সকালবেলায় চলে গেলেন সংস্কৃত কলেজে, ফিরে এলেন। বালক তখন, ওর কত বয়স, 11-12 এরকম, 32-33 সালের কথা বলছি আমি, 1800। তিনি তখন ওখানে ফিরে, স্কুল থেকে ফিরে এলেন, 3 ভাই, বাবা অফিসে চলে গেছে, স্কুল থেকে ফিরে এলেন, ফিরে এসেই সন্ধ্যেবেলায় বিকেল বেলায় শুরু করলেন রান্না, শুরু করে রান্না করে 2 ভাইকে খাইয়ে দিয়ে তাদের বললেন যে দিনু, শম্ভু, আমি বাবার জন্য খাবারটা রেখে দিলাম, বাবা আসলে খাইয়ে দিস, আমি একটু ঘুরে আসছি। চলে গেলেন সন্ধ্যেবেলায় বালকেশ্বর, সেইখানে এই গঙ্গার ধারে যে বাড়িটার কথা বলেছেন সেইখানে চলে গেলেন। গিয়ে সেই বাড়িতে ঢুকে দেখেন অন্ধকার বাড়ি, একটু আবছা আলোয় দেখছে 5 জনেই শয্যাশী, ঘরময় পায়খানা আর বমিতে ভরে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে। তিনি চকমকি ঠুকে আলো জ্বাললেন, প্রদীপটা জ্বাললেন, ঝেড়ে দেখলেন এ তো মৃত্যু পথযাত্রী। পাশের বাড়ি গেলেন যে বাবু, ওরা সব মারা যাচ্ছে, একটু জল দিন তো ভাই, ফ্রেশ ওয়াটার। ঘড়ায় করে একটু জল আনলেন, নিয়ে এসে জানতেন চিকিৎসা করতে হবে কলেরায়। এই হচ্ছে অবজারভেশন, অবজারভেশন, অবজারভেশন অ্যান্ড অবজারভেশন, দ্যাট উইল লিড টু সায়েন্টিফিক ডিসকভারি। এটা আমরা সবাই জানি। অবজারভেশন ছাড়া হয় না, বিজ্ঞানের পেছনে আমাদের ছুটতে হয় না, বিজ্ঞানী এসে আমাদের ধরা দেয় একদিন না একদিন, যদি আমার অবজারভেশন থাকে। অবজারভেশন না হলে, চর্চা না থাকলে বিজ্ঞানকে ধরা দিতে, বিজ্ঞানের কাছে পৌঁছতে পারবো না। কারণ বিজ্ঞান ধরা দেয় না কোনোদিন, বিজ্ঞানের কাছে পৌঁছতে হয় না, বিজ্ঞানী এসে আমাদের ধরা দেয়। ঠিক তাই, সেই অবজারভেশন, অবজারভেশন অ্যান্ড অবজারভেশন, এই সারা জীবন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন ছোট বয়স থেকে। তিনি জেনেছিলেন এই ওলা ওঠা কলেরা রোগে দিতে হবে জল, কারণ জল শরীর থেকে বেরিয়ে যায় বলেই মৃত্যু হয়। এটা তিনি অবজারভেশনে বুঝেছিলেন, মানুষের কাছ থেকে জেনে বুঝেছিলেন, কেন উনি সব জানতে চাইতেন। তিনি জল দিতে শুরু করলেন, খাওয়াতে শুরু করলেন। ঘন্টা 2 জল খাওয়ানোর পরে যখন বেজে গেল 7টা 7:30টার সময়, তিনি ছুটলেন ডাক্তারবাবু, এটা তো আমার কম্ম নয়, ডাক্তারবাবু কম্ম। ডাক্তারবাবু, রূপচাঁদ ডাক্তারবাবু পাশেই থাকেন। ডাক্তারবাবু আপনি চলুন, আমি এই চিকিৎসা করেছি, জল চিকিৎসা, আপনি বাকিটা করুন। খুব ভালো করেছো বাবা, খুব, এটাই চাইছি আমি। আমি যাচ্ছি, আমি তোমাকে এই একটা বেদানা দিচ্ছি, এই কিছু মিষ্টি দিচ্ছি, আর এই 1 ঘড়া জল দিচ্ছি, ফ্রেশ ওয়াটার, এইটা নিয়ে যাও, নিয়ে গিয়ে ওদের খাওয়াতে থাকো, এই বেদানার রস খাওয়াতে থাকো, মিষ্টির রস খাওয়াতে থাকো। আপনি বুঝে নিন, এখন কিন্তু গ্যাস্ট্রোএন্টারাইটিসের চিকিৎসা কিন্তু ইলেকট্রোলাইট, ওআরএস, ইলেকট্রোলাইট চিকিৎসা,
কেন ইলেকট্রোলাইট নষ্ট হয়ে যায় বলেই মানুষ মারা যায়, এটা আমরা সবাই জেনে গেছি। কিন্তু তখনকার দিনে অবজারভেশন বলছে ইলেকট্রোলাইট কি যাই জানতো না, কিন্তু অবজারভেশন বলছে যে খানিকটা যদি ফলের রস টস খাওয়ানো যায় তাহলে একটু রিভাইভ করে। আর এখন সব জেনে গেছি ওই ফলের রসে ইলেকট্রোলাইট থাকে। সেটাই দিয়েছেন বেদানা ওই ডাক্তারবাবু। তিনি নিয়ে এলেন বালক ঈশ্বর, এসব নিয়ে এসে আবার ঢুকলেন সেই ফ্যামিলিতে। ঢুকে এবারে তিনি জল খাওয়ানো, বেদানার রস খাওয়ানো, মিচ্ছির রস খাওয়ানো, একটু একটু করে চামচ করে খাইয়ে যাচ্ছেন খাইয়ে যাচ্ছেন খাইয়ে যাচ্ছেন। খেতে 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 সারা রাত কেটে গেল। তার আগে অবশ্য ডাক্তারবাবু একজন ম্যাথরানিকে পাঠিয়ে দিয়েছিলেন, তিনি এসে সমস্ত ঘর পরিষ্কার করে দিয়ে গেছেন। আর রাত্রির তখন 3টে 3:30, তিনি দেখলেন ধীরে ধীরে স্বামী স্ত্রী উঠে বসেছে। তার জল চিকিৎসা, বেদানা চিকিৎসা, মিছরি চিকিৎসা, স্বামী স্ত্রী উঠে বসেছে। আহা, মৃত্যু পথযাত্রী থেকে জীবন যেন ফিরে এলো। বাচ্চা 3টে চোখ মেলে তাকালো, এবার কথা বলছে, সবাই কথা বলছে। ভদ্রমহিলা বললেন, বাবা তোমার নাম কি বাবা? আমার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মা। তুমি সারা রাত আমাদের জন্য করলে, তুমি একটু ঘুমিয়ে নাও বাবা, তুমি তো ঘুমোওনি একবারও। আমি মা আর ঘুমোতে পারবো না মা, আমি আপনাদের এই চিকিৎসা করে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলবো কি কি হয়েছে, ডাক্তারবাবু আসবে, আমি তারপর বাড়ি যাব, বাড়িতে আমার বাবাকে তো আমি বলে আসিনি। আচ্ছা বাবা ঠিক আছে। দেখে বালক ঈশ্বর ছুটলেন ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু আপনি আসুন, আমি ভালো করে দিয়েছি, আপনার কথা শুনেছি সুন্দরভাবে, ভালো গেছে। ওনারা কথা বলছেন, উঠে বসেছেন। রাইট, তোমাকে আশীর্বাদ করি আমি যা যা বলেছি সব ঠিক করেছো, তুমি খুব বড় হবে, মানুষের এইভাবেই তুমি সেবা করবে। ব্যাস, বালক ঈশ্বর এবার বাড়িতে যাচ্ছে। না, বাড়িতে যাচ্ছেন না। কেন জানেন? তিনি গেলেন গঙ্গার ঘাটে। কেন জানেন? কেননা তিনি জানতেন এই রোগটা ছোঁয়াচে রোগ। ওই বমি পায়খানা থেকে যদি ঢুকে যায় মুখ দিয়ে অন্য কোন মানুষের, তারও কলেরা হতে পারে। এটা তিনি জনস্বাস্থ্য একটা শিক্ষা থেকে জেনেছেন। তাই তিনি ছুটলেন বাড়ি যাওয়ার আগে গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে গিয়ে স্নান করলেন অনেকক্ষণ, যাতে সমস্ত ধুয়ে মুছে যায় কলেরা রোগীর সমস্ত বমি পায়খানা। তারপর তিনি বাড়িতে গেলেন। এই হচ্ছেন বিদ্যাসাগর মশাই। কলেরা তা সারা জীবন এইভাবে তিনি চিকিৎসা করেছেন। বড় বয়সেও দেখেছি, ইন দি ইয়ার 1868 তখনও আমরা দেখেছি যে তিনি, তখন তো বিখ্যাত মানুষ, সারা ভারতবর্ষের কাছে তিনি বিখ্যাত মানুষ। তখন আমরা দেখেছি তার রাস্তায় যখন পড়ে আছেন কোন বৃদ্ধা মহিলা কলেরায় ভুগছে, পায়খানা পেচ্ছাপ করে, পায়খানা করছে, পেচ্ছাপ তো খুব কম হয়, পায়খানা বমি করে ফেলেছেন, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন নিজে করছেন একা হাতে করে, কোলে তুলে নিয়ে তার নিজের বিছানায় শুইয়ে দিচ্ছেন। আর কোথায় পাবে? আর আজকে যখন আমরা দেখছি একজন কোভিড-19 পেশেন্ট ওই ফুটে পড়ে আছে, কেউ যাচ্ছি না তাকে ধরতে, কেউ নিজে গিয়ে কোলে করে তুলে নিয়ে যাচ্ছি না হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য, তখন আমাদের মাথা অধপতন হয়ে যায়। আমাদের মাথা কোথায় মানুষ, কোথায় হিউম্যানিটি আমাদের? আর ফুটপাতে মারা যায় ওই কোভিড-19 রোগী। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কোথায়? কবির এই আশ্বাস বাণীকে আমরা আর কবে মনে করব যে ওটাই আমাদের জীবনের বাণী, ওটাই সমাজবদ্ধ মানুষের প্রত্যেকের কাছে বেদ বাক্য? আমরা ভুলে গেছি। ওই যে আজও কোভিড-19 পেশেন্ট ফুটপাতে পড়ে মারা যাচ্ছে, হাসপাতালের দোরগোড়ায় গিয়ে মারা যাচ্ছে, আমরা নিয়ে যাচ্ছি না। আরো 4টে বিদ্যাসাগর মশাই চাই, আরো 10 জন বিদ্যাসাগর মশাইকে চাই সারা ভারতবর্ষে। ম্যালেরিয়া, তিনি যখন ম্যালেরিয়া ঘটলো ইন দি ইয়ার 1869-70, ডিভাস্টেটিং ম্যালেরিয়া,
বর্ধমান, বাংলার বর্ধমান জেলা, আশপাশের মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া এবং বাংলাদেশ আজকে পড়ে গেছে ওই সমস্ত যশোর টশোর সমস্ত জায়গাগুলো নিয়ে যখন বিশাল ভাবে ম্যালেরিয়া এপিডেমিক হয়ে গেছে, তখন মানুষের পর মানুষ মারা যাচ্ছে। শ্মশান, বাংলা শ্মশান, শ্মশানে পরিণত হয়েছে। তার এপিসেন্টার হচ্ছে বর্ধমান জেলা। ছুটলেন খবর পেয়ে বর্ধমানে, কি কাণ্ড! গিয়ে দেখছেন সিভিল সার্জন, যিনি সাহেব ডাক্তার সিভিল সার্জন, তিনি চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বসে আছেন, কোনো হেলদোল নেই, এত লোক মারা যাচ্ছে। অত্যন্ত খারাপ লাগছে আমাদের এইসব ইতিহাস বলতে, তবু ইতিহাসই আমাদের শিক্ষা দেয়, সেটা বলতেই হবে আমাদের। তিনি সেটা দেখলেন, সমস্তটা সরজমিনে দেখলেন, দেখার পরে ছুটে চলে এলেন কলকাতায়। এসে তিনি ছুটলেন লাট সাহেবের কাছে, গ্রে সাহেব। গ্রে সাহেবকে গিয়ে বললেন, গ্রে সাহেব তো চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। বিদ্যাসাগর মশাইকে সবাই ভয় পেতেন। কি হলো পণ্ডিত মশাই? আরে মশাই, বর্ধমানে এবং তার আশপাশে ডিভাস্টেটিং ম্যালেরিয়া চলছে, মানুষ একের পর এক মারা যাচ্ছে, শ্মশান হয়ে গেছে, আর আপনার সিভিল সার্জন ওখানে কি করছে? পায়ের ওপর পা তুলে দিয়ে গুলতানি মারছে। আপনি দেখুন। তাই নাকি? আমি কিছুটা খবর পেয়েছি। আচ্ছা 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 পণ্ডিত মশাই, আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। ডাক্তার ইত্যাদি তিনি পাঠিয়ে দিলেন। গ্রে সাহেব, গ্রে সাহেব তো সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসে পাঠিয়ে দিলেন। কিন্তু বিদ্যাসাগর মশাই তিনি চুপ করে থাকেননি। তিনি ওই গ্রে সাহেব ব্রিটিশ গভর্নমেন্টের ওপরে কোন রকম নির্ভরশীল ছিলেন না। তিনি নিজে ছুটলেন এবারে বর্ধমানে, আবার দ্বিতীয়বার। সঙ্গে অজস্র ওষুধ, কুইনাইন ইত্যাদি সবই রয়েছে, সঙ্গে প্রচুর খাবার, পথ্য যাকে বলা হয়, সঙ্গে প্রচুর কাপড় চোপড়, শাড়ি ইত্যাদি, জামা কাপড়, সমস্ত কিছু এক গাদা নিয়ে তিনি ছুটলেন বর্ধমানে। বর্ধমানে একটা বাড়ি তিনি ভাড়া করলেন। তার বন্ধু ছিল বর্ধমানে অবশ্যই, প্যারিচরণ মিত্র, তিনি তার বাড়িতে ওঠেননি। তিনি গেলেন, একটা ভাড়া করলেন, বাড়িটা আজও আছে বর্ধমানে। পরবর্তীকালে ওই বাড়ি মালিক হয়েছিলেন আব্দুল জব্বার সাহেব। ওই বাড়িতে তিনি উঠলেন, উঠে ওখানে ক্লিনিক বানালেন, সেন্টার বানালেন। সেন্টার বানিয়ে তিনি যাদের হোমিওপ্যাথি যাদেরকে তিনি শিক্ষা দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই, সেই সমস্ত হোমিওপ্যাথি চিকিৎসককে তিনি নিয়ে গেলেন সঙ্গে। এখানে ওখানে অ্যাট এ ডিস্টেন্স তিনি কতগুলো ডিসপেন্সারি করে দিলেন, এবং এই সমস্ত ম্যালেরিয়া অধ্যুষিত মানুষগুলোকে সেই সমস্ত ক্লিনিকে যেতে বললেন। সারা বর্ধমান জুড়ে তিনি ছুটোছুটি শুরু করলেন, আশপাশেও তাই। গিয়ে তিনি বলতে লাগলেন, সবাই আসতে লাগলেন সেই ক্লিনিকগুলোতে। এমনকি যারা আসতে পাচ্ছেন না, শয্যাশায়ী, তিনি বলেন আসতে হবে না এই সমস্ত রোগীদের, আমি যাব বাড়িতে গিয়ে, আমার ছেলেরা যাবে বাড়িতে গিয়ে চিকিৎসা করে আসবে, তোমাদের আসতে হবে না। শুধু তাই নয়, কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তার গঙ্গানারায়ণ মিত্র, তিনি ওই প্যারিচরণ মিত্রের ভাইপো, তাকে বললেন, গঙ্গা, তোকে আমি দায়িত্ব দিলাম, পুরো ডিসপেন্সারি যত আমি বানিয়েছি এখানে বর্ধমান এবং আশপাশে, সব দায়িত্ব তোর। আর এই তুই হেডকোয়ার্টারে বসে থাকবি এই বর্ধমানের এই ক্লিনিকে, এখান থেকে পরিচালনা করবি, তুই চিকিৎসাটা কর, আমি তোকে সবসময় হেল্প করে যাব, আমিও আছি তোর সঙ্গে। শুরু হলো, হাজারে হাজারে মানুষ আসছে, দেখে খুবই ভালো লাগছে যে বাংলা শ্মশান হয়ে গেছিল ম্যালেরিয়ায়, সেই শ্মশানের মধ্য থেকে যেন ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়ে গেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মানুষগুলো ধীরে ধীরে ভালো হতে লাগলেন। গঙ্গানারায়ণ তিনি দেখলেন এত মানুষ আসছে, কুইনাইনের শর্টেজ হয়ে গেছে। তিনি কিছু কাউকে না বলে কুইনাইনের বদলে সিংকনা দিতে শুরু করলেন। খবরটা গেল বিদ্যাসাগর মশাইয়ের কাছে। বিদ্যাসাগর মশাই অত্যন্ত রাগান্বিত ভাবে বললেন, গঙ্গা, তুই যে গরিব মানুষকে দিচ্ছিস সিংকনা, দেয়ার তো কথা কুইনাইন, কি করছিস এটা? কুইনাইন দে।
গরিব মানুষের প্রাণ কি প্রাণ নয়? বড় লোকদের প্রাণই কি শুধু প্রাণ? জ্যাঠামশাই, আমার অন্যায় হয়ে গেছে জ্যাঠামশাই, আমার কুইনাইন শর্টেজ হয়ে গেছে বলেই আমি সিঙ্কনা দিয়েছি। আমাকে বলবি তো, কুইনাইন চলে এলো, বিদ্যাসাগর মশাই কুইনাইন এনে দিলেন। আহা হা হা, এইরকম বিদ্যাসাগর মশাইয়ের মতো আর কত বিদ্যাসাগর আমাদের দরকার কোভিড-19 কে মোকাবেলা করবার জন্য। একবারও আমরা ভাবছি না যে কোভিড-19 কে মোকাবেলা করবার জন্য আমাদের একটু ইতিহাস সচেতন হতে হবে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যাতে তারা কি করেছিল এটা জানতে পারলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমি বোধহয় আরেকটুখানি আর ৩-৪ মিনিট বলবো, কারণ আমি জানি অলরেডি ৩৫ মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আমি আর ৩-৪ মিনিট বলে শেষ করবো ডক্টর নাগ, শেষ করব। তো আমি যে কথা বলছিলাম আর কি, যুগে যুগে এইরকম বিদ্যাসাগর মশাইয়ের মতো মানুষ, তারা কিন্তু যে দেশে জন্মেছে সে দেশে কত বড় ভাগ্যবান। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের 19th সেঞ্চুরিতে এমন একজন মানুষকে আমরা পেয়েছিলাম, যে 19th সেঞ্চুরি যত ডিভাস্টেটিং এই মহামারী হোক না কেন, সেগুলো থেকে আমরা উদ্ধার পেয়েছি। আমি এখানে একটা কথা বলবো, এখানে 3টে ওয়ার্ড আপনারা শুনে থাকবেন। ওয়ান ইজ প্যান্ডেমিক, another is epidemic, and third one is endemic. এন্ডেমিক মানে হচ্ছে কোনো একটা রোগ যখন কোনো একটা লোকালিটিতে বারবার ফিরে আসে, কোনো একটা মাসে এলো, আবার দেখা গেল 10 মাস 12 মাস পরে আবার ফিরে আসছে, এই রকম ফিরে আসা একই অঞ্চলে প্রায় কোনো একটা রোগ, তার নাম হচ্ছে এন্ডেমিক ডিজিজ। তার এন্ডেমিক, যেমন ডেঙ্গু এখন আমাদের এন্ডেমিক ডিজিজ, এই ফিরে ফিরে আসবে আর কি। এপিডেমিক মানে একটু বড় জায়গায়, পুরো দেশটাতেই যখন, বা একটু বড় জায়গায়, বা একটু ছোট হলেও অসুবিধা নেই, কোনো একটা স্টেটের মধ্যেই যখন কোনো একটা রোগ ঘুরে বেড়াচ্ছে, সেটা ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গু হতে পারে, ফ্লু হতে পারে, যে কোনো রোগ, দ্যাট ইজ কল্ড এপিডেমিক। এপি মানে ওপরে আর কি, আর ডেমিক কথাটা এসেছে ডেমস থেকে। ডেমস মানে হচ্ছে মানুষ, হিউম্যান বিং। আর প্যান্ডেমিক, প্যান মানে হচ্ছে সব, PAN, প্যান মানে হচ্ছে সব, অল। যখন, আর ডেমস মানে আমি আগেই বলেছি, ডেমস মানে মানুষ। যখন সব মানুষকে অ্যাটাক করে কোন একটা রোগ, যখন আমরা কন্টিনেন্টাল হয়ে যায়, সারা পৃথিবী জুড়ে হয়, তখন তার নাম হচ্ছে প্যান্ডেমিক। যেটা হচ্ছে কোভিড-19, আপনারা সবাই জানেন 100 বছর আগে, ঠিক 100 বছর আগে ঠিক এইরকম একটি প্যান্ডেমিক সিচুয়েশন হয়েছিল ইন দি ইয়ার 1918 টু 1920। 3 বছর ধরে এই প্যান্ডেমিসিটি হয়েছিল স্প্যানিশ ফ্লু দিয়ে, আপনারা সবাই জেনে গেছেন এতদিনে। আর এটাও জেনে রাখুন, ওই যে 1918 থেকে 20, 3 বছরে যে স্প্যানিশ ফ্লু যে আক্রমণ করেছিল সারা পৃথিবীকে, ওটাই ছিল প্যান্ডেমিক ডিজিজের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ডিভাস্টেটিং। কেন? অত মানুষ কোনো মহামারীতে মারা যায়নি। 1918 থেকে 20 এই মহামারীতে মারা গেছিল 6 থেকে 10 কোটি মানুষ। আপনি ভাবুন, আজকে কোভিড-19 এখনো 1 লক্ষ মানুষ মারা যায়নি আমাদের এখানে, 1 লক্ষর কাছাকাছি গেছে। আর তখন ওখানে মারা গেছিল 100 বছর আগে 6 থেকে 10 কোটি মানুষ। তখন পৃথিবীর লোক সংখ্যা কত ছিল? পৃথিবীর লোক সংখ্যা ছিল 140 কোটির মতো। আর ভারতবর্ষে মারা গেছিল ওই স্প্যানিশ ফ্লুতে, ভারতবর্ষে মারা গেছিল 1,70,00,000 মানুষ। ভারতবর্ষের লোক সংখ্যা তখন ছিল 35 to 40 crore। আর আজকে ভারতবর্ষের লোক সংখ্যা 130 থেকে 40 কোটি পৌঁছে গেছে। সেই সময় সকলেই ভেবেছিলেন কিভাবে মোকাবেলা করা যায়। আমরা কি একবারও, আজকে এটা বিষয় নয়, আমি বিদ্যাসাগর বলতে এসেছি, এটা আমি বলবো না, কারণ এটা অন্য জায়গায় আমি বলতে যাচ্ছি আমি সামনে 3-4 দিন পরেই, কিন্তু সেটা না, আজকে সময় অত্যন্ত কম। আমি খালি এইটা বলবো যে ভাবুন, সেই সময় বহু মানুষ মারা গেছে, বিখ্যাত মানুষও মারা গেছেন, অনেকেই আক্রান্ত হয়েছেন স্প্যানিশ ফ্লুতে, বেঁচেও গেছেন অনেকে। মহাত্মা গান্ধীজি স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন 1919 সালে। ভাগ্যিস চিকিৎসা যতটা করা গেছে, কোয়ারেন্টাইন, মাস্ক ইত্যাদি পরে তিনি মেনে চলেছিলেন। মাস্ক পরতেই হবে,
ওটা বিশাল পদ্ধতি, 3টে পদ্ধতি। মাস্ক পরতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে, আপনাকে হাত ধুতে হবে, স্যানিটাইজ করতে হবে, পা ধুতে হবে, স্যানিটাইজ করতে হবে, পা সাবান দিয়ে ধুতে হবে। এর কারণ পা সাবান দিয়ে ধোয়ার কথা কেউ বলছেন না। আমি আপনাদের স্মরণ করে দিচ্ছি যে আমরা বেশিরভাগ ছেলেরা আমরা চটি পরে রাস্তায় বেরোই, ফুল প্যান্ট পরে রাস্তায় বেরোই। আমার আজকালকার ফুল প্যান্টটা প্রায় মাটিতে ঠেকে যায়, গোড়ালিতে ঠেকে যায়। আর ওই মাটি থেকে, রাস্তা থেকে, সেখানে যদি কোভিড পেশেন্টরা বা যারা অ্যাসিম্পটোমেটিক কোভিড পেশেন্ট, তারা ওই থুতু গয়ের ফেলে, আর সেগুলো আপনি পায়ে করে নিয়ে আসছেন, আপনার ফুল প্যান্টের তলা থেকে নিয়ে আসছেন আপনার বাড়িতে, and you will be the victim of COVID-19 দাস। এটা ভাবছেন না? বাইরে থেকে বাড়িতে এসেই শুধু হাতটা ধুলেই হবে না, স্যানিটাইজ করলেই হবে না, আপনাকে ধুতে হবে পা, আপনাকে ধুতে হবে চশমাটা ধুতে হবে। বিকজ আপনি চশমা পরে আপনি কোনো বাজারে কোনো একজনের সঙ্গে কথা বলেছেন, আপনি দোকানে গিয়ে কথা বলেছেন, এবং তিনি যখন কথা বলেছেন প্রবাবলি মাইট বি যে তিনি কোভিড পেশেন্ট, অ্যাসিম্পটোমেটিক, তার থুতু ইত্যাদি থেকে আপনার চশমায় কিছু ভাইরাস লেগে রয়েছে, আপনার কপালে লেগে রয়েছে। আপনি তো এখানে মাস্ক পরে আছেন, এখানে তো আর মাস্ক পরেননি, কপালটা আপনার এক্সপোজড, কপালে আপনার থুতু গেছে। আপনি বাড়িতে এসে মুখটা সাবান দিয়ে ধোবেন, পা দুটো সাবান দিয়ে ধোবেন, অ্যাজ ইউজুয়াল যেমন ভাবে হাত আপনি ধুচ্ছেন। এটা কিছু মনে রাখতে হবে। এটা খালি বলে দিই যে আপনি যদি সাধারণভাবে নিঃশ্বাস প্রশ্বাস নেন, আপনি যদি কোভিড পেশেন্ট হন, তাহলে আপনার নাক মুখ দিয়ে, আপনি যদি মাস্ক না থাকে, নাক মুখ দিয়ে প্রত্যেক মিনিটে 20টা করে ভাইরাল এলিমেন্ট বেরোচ্ছে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে। আপনি যদি কথা বলেন মাস্ক ছাড়া, আপনি জেনে রাখুন, আপনি যদি কোভিড পেশেন্ট হন, আপনার নাক মুখ দিয়ে প্রতি মিনিটে 200টার মতো ভাইরাল এলিমেন্ট বেরোচ্ছে। আপনি যদি কোভিড পেশেন্ট হন, আপনি যদি চিৎকার করে কথা বলেন, তাহলে আপনি জেনে রাখুন আপনার নাক মুখ দিয়ে প্রায় 5000 ভাইরাল এলিমেন্ট বেরোচ্ছে। আর আপনি যদি কোভিড পেশেন্ট হন, আপনার যদি মাস্ক না থাকে, আপনি যদি হাঁচেন, আপনি যদি কাশেন, আপনি জেনে রাখুন মিলিয়ন অ্যান্ড মিলিয়ন ভাইরাল এলিমেন্ট আপনার নাক মুখ দিয়ে বেরোচ্ছে। এটাকে মাথায় রেখে ফিজিক্যাল ডিস্টেন্সের কথা মেনে চলবেন, আদারওয়াইজ আটকাতে পারবো না আমরা। একে মোকাবেলা করবার এই 3টে পদ্ধতিকে আপনি মেনে চলুন। মাস্ক, স্যানিটাইজেশন এবং ফিজিক্যাল ডিস্টেন্স, এই 3টে মানলেই দেখবেন কোভিড-19 চলে গেছে। এর বাইরে কিছু নেই। সবাই জানি আমরা কোনো ভাইরাসের ট্রিটমেন্ট সারা পৃথিবীতে নেই, and COVID-19 is a viral disease. Its cause is virus, করোনা ভাইরাস, নভেল করোনা ভাইরাস। সুতরাং একটু আমার বোধহয় সময় শেষ হয়ে গেছে, না আমি আর বলবো না। ডক্টর নাগ, আমি একটু বেশি ফেলেছি, আমি অত্যন্ত দুঃখিত, আমি সরি যে একটু বেশি বলে ফেলেছি, অন্তত 8-9 মিনিট বা 10 মিনিটের মতো বেশি বলেছি। থ্যাংক ইউ। কোনোদিন আবার করলে আবার বলবো। হ্যাঁ, খুব ভালো থাকুন সবাই ভালো থাকুন, একটু মেনে চলুন, তাহলেই দেখবেন আমরা উদ্ধার পেয়ে গেছি কোভিড-19 থেকে। নমস্কার। Namaskar. Thank you, Dr. Nath, for your very interesting deliberation on COVID-19, which is a very current issue, as well as the contribution of Pandit Ishwarchandra Vidyasagar in this similar situation earlier, what he could do, what he did earlier. Of course, we can learn from the history and we can learn from our experience, and perhaps you have rightly mentioned about our earlier experience as well. It should be valued. To be quite frank, I was not knowing the contribution of Pandit Ishwarchandra Vidyasagar in this area. I was knowing his contribution in education, in social reform. The only information with me in the medical side was that he opened 3 homeopathic clinics. That was only I was knowing. But his contribution in cholera, malaria, smallpox, and addiction of all these things, that is learned from him.
Another thing which I learned and learned earlier also from you is that how to narrate a story, how to tell, how to give a lecture which is interesting, which should be made interesting. See, we have been dealing with scientific discourses. আমরা সাইন্টিফিক নিজের বক্তব্য ভীষণ নিজের ফ্যাশনে আমরা বলি টলি, পাবলিক খুব ভালো করে ওটাকে গ্রহণ করে কি করে না, that depends on them. But your way of narration, which includes anecdotes, which includes stories, which includes poems, is a unique feature. I adopted your technique when I heard earlier from you, similar type, because in Department of Science and Technology, we are promoting the scientific narration, the storytelling of the science, that part, and Government of India is giving money to publish this type of literature for the younger generation. So I tried to follow that, listening to you, your earlier lectures, and also I've been closely associated with science and technology for the last 40 years. So keeping that objective in mind, I was doing all these things. So again I am being benefited that how to explain very scientific deliberation in very easy terms to be made understandable to common people also. Thank you very much for that. We have been in our field, from our side, from mapping surveying side, if we see this COVID-19 business, we try to calculate what is the social distance in different states. It varies from 2 meters in Delhi to over 200 meters in Arunachal Pradesh. This is the if you put this population at equidistance in Delhi, then it will be around 2 meters. But in Arunachal, it will be around 200 meters. Then how to isolate, how to use our tools for isolation, which will be mentioning that one of the way of doing it was to identify the entry points in different states and to have a check on that and isolate not only a small area but the whole state. For example, Meghalaya, if you check 3 or 4 points, you can check a lot of spread of this virus also. So that way you can find out other special techniques or the surveying techniques to apply in order to break the spread. You have to identify the carriers and barriers of expansion of this type of virus. So perhaps we can put your background, your medical background, your other background, along with our background, which is basically mapping and surveying. And we can come to certain solution, which may not be 100% a solution for this, but at least we can move few step ahead in order to check. I would now like to open this lecture for any other points to be raised by other members who are present here. So I will request the participant here very precisely, very shortly, they can put up their points and ask any queries or make any observation so that Dr. Nath can reply in a short time. Over to you, everybody. Any questions? আমি একটা কোশ্চেন দেখলাম ডক্টর নাগ, এই যে বলছেন একজন মানব জাতির ইতিহাস থেকে আজ পর্যন্ত এমন কোন রোগ আছে কি যা পৃথিবী থেকে একেবারে দূরে গেছে, রাইট? হ্যাঁ, আমার তো চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি স্মল পক্স, মানব জাতির ইতিহাসে স্মল পক্স আমরা একেবারে দূর করে ফেলেছি। সেই 1796 থেকে ওই যে ভ্যাকসিন দেওয়া শুরু হলো, ভ্যাকসিন দিতে 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 আমরা জানি সবচেয়ে ডিভাস্টেটিং বিংশ শতাব্দীর মানে সেঞ্চুরি সবচেয়ে ভয়ঙ্কর এপিডেমিক হয়েছিল 1974, সেদিনকার কথা। তারপর 1974 এর পরে যেভাবে আমরা মোকাবেলা করছি ভ্যাকসিনেশন দিয়ে 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 দিয়ে
1980 থেকে অর্থাৎ 1980 সাল থেকে একটাও আর স্মল পক্স পেশেন্ট সারা পৃথিবীতে নেই কোথাও। কোণে কোণে গিয়ে খুঁজে এসেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সমস্ত কর্মচারীরা, কর্মীরা। সারা আফ্রিকা খুঁজেছেন, কোথাও খুঁজে পাননি স্মল পক্স। সুতরাং আমরা ধরে নিতে পারি স্মল পক্স ইজ দ্য ডিজিজ চিকেন পক্স, কমপ্লিটলি এই সম্বন্ধে বলতে পারেন? চিকেন পক্স এন্ড এইডস, আচ্ছা, এটা how it was controlled or not controlled, or still there is scope of spreading again? Chicken pox and AIDS. আরেকজন বলছেন হাউ মাচ প্লাজমা কোভিড পেশেন্ট মে হেল্প আস। না, প্লাজমা চিকিৎসা তো চেষ্টা চলছে, এখনো চেষ্টা চলছে। এইটা যদি আমার কাছে জানতে চান তাহলে আমি বলবো যে প্লাজমা চিকিৎসা তো একটা চিকিৎসার অঙ্গ, যে কোভিড রোগী যারা ভালো হয়ে উঠেছেন তাদের প্লাজমা নিয়ে যখন সুস্থ রোগীকে দেওয়া যায় তখন সেটা নিশ্চয়ই চিকিৎসার একটা অঙ্গ। সেটা নিয়ে আমি বলছি না, আমি প্রিভেনশনের কথা বলছি। থ্যাংক ইউ ডক্টর করুণাকান্ত। হ্যাঁ বলুন। করোনার প্রশ্নটার পরে উত্তর দেওয়া যাবে, এটা এই সেশনে নয়, অলরেডি ইট ইজ 1:25। Okay. Thank you very much. আপনার অত্যন্ত সুন্দর এবং মূল্যবান যে তথ্য সমৃদ্ধ কনক্লুশন হলো, উপসংহার, তার জন্য আপনাকে অনেক অজস্র ধন্যবাদ। ধন্যবাদ বক্তাকেও। আমরা এই সেশনটা এই মুহূর্তে শেষ করি। Okay, thank you very much. Thank you, Dr. Nath and other participants. Thank you, sir. It was a pleasure to be here again. Thank you, sir. Looking forward to more lectures. 2020 science exhibition will come. It will be open to all. So we take your time. Okay. Thank you. Thank you. Good afternoon, Nayan Ghosh. Good afternoon, Nayan Ghosh. Shivnath Banerjee this end. Very good afternoon. Dr. Sandipan Dhar. My favorite Tutul. Tutul, তোমার খাওয়া হয়ে গেছে? লাঞ্চ হয়ে গেছে? Dr. Dhar, audible to me? Am I audible to you, Dr. Dhar? Yeah, you are audible. No, I am asking Dr. Dhar. সুজিত, আমরা কি করব এখন ওনাদের নিয়ে গিয়ে? আমরা ডক্টর সন্দীপন ধর এবং অয়ন ঘোষ আমরা গেস্ট হিসাবে আমরা পেয়েছি। তো আমরা আমাদের ফার্স্ট সেশনের প্রায় সমাপ্ত হয়ে গেছে বক্তা। তো আমরা এবার আমাদের একটা টোটালি বানানো একটা সায়েন্স এক্সিবিশন আমরা এবার উদ্বোধন করতে চলেছি। আমাদের এই সায়েন্স এক্সিবিশন উদ্বোধন করবেন আমাদের শ্রদ্ধেয় দ্বারা ডক্টর সন্দীপন ধর এবং আমাদের খুবই কাছের মানুষ অয়ন ঘোষ। আমরা ওনাদেরকে প্রতি বছর পাই, এবারেও প্রচন্ড আমরা মানে বলবো আমরা এই প্যান্ডেমিক মুহূর্তে সবাইকে আমরা কাছে পাচ্ছি এবং এই অনুষ্ঠানটা আরো অনেক সমৃদ্ধ হচ্ছে। তো আমরা এরপরে নেক্সট সন্দীপন দা এবং অনেক ঘোষকে বলবো যে আমাদের এবারে তৈরি যে প্রতি বছরের ন্যায় এই বছরেও আমাদের তৈরি সায়েন্স এক্সিবিশনটা আমরা উদ্বোধন করবো এবং সেটার পর আমরা ভিডিওটা দেখবো এবং তারপর আমরা নতুন এবং জাতির
বছরের না এবছরে জানিয়ে তারা হায়েস্ট থেকে তো এটা আমরা অবিরামভাবে অপেক্ষা করছি। সেখানকার জিনিসটা বলবো আমাদের Dr. Sandeepan Dhar, science communicator. Apart from that, he is member of Drug Action Forum West Bengal. He was former National Children's Science Congress coordinator, and presently he is a fellow of Max Planck Society, Munich, Germany. So I request Dr. Dhar and Mr. Oren Ghosh to proceed to open the exhibition made by our students of all the streams so that others can see it. Dr. Dhar and Dr. Ghosh, please. To inaugurate the exhibition which has been prepared by the students of the West Bengal Survey Institute, Bandel. And I also thank to the West Bengal Survey Institute Alumni Association for giving me the privilege like the previous years. And it is also nice to be around the virtually who will be able to make use this time. But this is a great initiative. Always, like the previous years, the Alumni Association, along with the scientific temperament, they organize a model making science exhibition too. So I open this. I announce the opening of the science exhibition. Also, I will request Orion to share few words on it. So thank you, sir. Thanks to all of you. It is quite pleasure for me to be here. It is quite honored for me for your invitations. And with Dr. Dhar, I would like to open the exhibition ceremony. And again, I would like to thanks WBSA Alumni Associations for inviting me. So it's really an honor for me to be here. Thanks to all of you. Okay, so we would like to inaugurate the science examinations, which is exhibit by the present students of WBSI. So I am agree with Dr. Dhar to inaugurate the science examinations. Thank you. I think the technical team can share the screen. প্রদীপ সামন্ত রয়েছে, স্ক্রিনটা শেয়ার করতে পারো। juniors, and all those who are joining hand together virtually to make this program successful by keeping their eyes on the screen throughout the day. All of you are friendly about the term Amphan, the powerful and deadly super cyclone that caused
widespread damage in the eastern India, especially West Bengal in May 2020. As a result of that, a million homes were shattered. many are left homeless. From the point of view of a civil engineer, today myself, Anindya Gupta, along with my classmates, Excellent. Please wait a minute. শোনা যাচ্ছে শিবনাথ? hello everyone, Our respected seniors, beloved juniors, and all those who are joining hand together virtually to make this program successful by keeping their eyes on the screen throughout the day. All of you are friendly about the term Amphan, the powerful and deadly super cyclone that caused widespread damage in the eastern India, especially West Bengal in May 2020. As a result of that, a million homes were shattered. many are left homeless. From the point of view of a civil engineer, today myself, Anindya Gupta, along with my classmates, Tiyasha Ghosh, Samrat Paja, Devan Bag, Keshav Kumar, is going to represent third year civil, showcasing his presentation on super adaptive technology as a remedy for the homeless. Super Adobe is a form of architecture developed by architect and skull art developer Nadir Khalil. Using long sandbags, barbed wire on site art and few tools, Khalil designed a revolutionary building system. Technology has been published by NASA and awarded the prestigious Aga Khan Award for architecture in 2004. Technology dates back to 1984 when NASA called for design for future human settlement on the moon and Mars. Nadir Khalili proposed the technology of filling plastic super adobe tubes with moon dust and paste together for making a structure. The first adobe structure was built in 1995 at the time of Persian Gulf War for the refugees, which was able to hold 15 people in it. Later, the super adobe method has been put into use all over the world in Brazil, Chile, Thailand, and India, and even in the United States of America. How it works. After material are gathered, the dimension of the building are decided upon. A circular foundation trench is dug approximately 1 feet deep and 8 to 14 feet in diameter for at least giving room 2 layers of the earthwork to be laid down underground. Long or short sandbags are filled with moistened earth and arranged in layered or long coils. Stands of barbed wire are placed between each layer of sandbag to act as both mortar and reinforcement. Stabilizers such as cement, lime, or asphalt emulsion may be added. This super adobe building system can be used for structural arches, domes, and vaults, or conventional rectilinear shapes. Safety standards. The building process is essentially simple, but the structural integrity of super adobe is the result of years of research. The structural design uses modern engineering concepts like isolation and extension. The long coils of sandbag provide compression strength, while the barbed wire adds tensile strength. In addition, the sandbags add third resistance. The earth itself provides insulation and fireproofing. Anyone can build. Collard believes that the whole family should be able to build together.
men and women from grandparents to the youngest child. There should be no heavy lifting, no expensive equipment, and a flexible and fast construction. We can use super adult as an emergency shelter of 400 square foot house with bedroom, bathroom, kitchen, and entry can be put up in about 4 weeks by one skilled and 4 unskilled people. Emergencies can be much more quickly. But if we cover it with waterproofing and stucco, it will 30 or more. In emergency, using only dirt with no cement, no lime, and for the sake of speed of construction, windows can be punched out later. Ordinary sandbags can also be used to form dome if no super dome tube can be produced. Now, why a dome? As we know, the arch is the strongest form in architecture and has been used in building for thousands of years. Super adult domes are extremely strong structures. They have passed California earthquake 4 days and with a 7.6 magnitude earthquake in Nepal. Using geometry, a simple compass tool builder can easily create a orbit dome structure of various heights and up to 20 feet diameter. Plastering and finishing. All super atom structure can last several years, but to make a structure permanent, the builder must plaster, which also provides an aesthetically pleasing finish. Khalili developed a system that used 85% of earth and 15% cement plaster, and is then covered by grape type, a myriad of grapefruit-sized balls of cement and grape easy to install, and because the balls create stress heat time Moon and Mars as it uses the native material. Their structure can be built for flood control, pollution control, stabilization of water edges, slopes and embankments, and retaining wall too. This technology doesn't require heavy equipment. This reduces the cost of transportation. Skilled labor is not technique used of technology. As the construction of this type of structure is to be done, it requires prior knowledge of super atom construction. So it's our earnest request to the government and the authority to look into this matter for the sake of million homeless across India by providing them a temporary shelter by executing the super atom technology. Good morning, everyone. My name is Mitra, and I am studying in West Bengal Survey Institute. My department is Survey Engineering, and second year. So this is my I have created this is my project. I present you automatic hand sanitizer dispenser. This is a machine which can give out sanitizer without even touching or doing anything to the machine. I will just put my hand and it will give out sanitizer. When you see, I have to activate this switch. This is a 9-volt 1 ampere adapter which converts the 220 domestic voltage to 20 volt to 9-volt 1 ampere voltage. And this adapter is connected to this wire inside of this machine. And I have to turn on this switch. I have to turn on this switch, and it will show you that the power is on. The power indicator light. This is the power indicator light. It shows that the power is on. It is a red light. And whenever I put my hand, it will give sanitizer. So you see the machine just gave out sanitizer. I can also show you that the machine just gave out sanitizer. This is a very viscous sanitizer, and it will whenever I put my hand, it will show that this is the light, which is a sanitizer indicator light. It will show that the machine is giving out sanitizer. This glows green. You see, this glows green. So it will tell that the sanitizer is coming out through the help of this sensor. This is the sensor. There is a two sensor. One is the emitter. The emitter puts the white one is the emitter, which puts out the infrared. This is the infrared
infrared emitter, this white light, and the black one is the receiver. The receiver just receives the coming out the reflected infrared light, which reflects to my hand and come back to that receiver. It senses that there is a hand beneath the sensor, and it will activate the pump. The pump is underneath beneath the inside the bottle. With the bottle is a 500 ml bottle. It's a airtight bottle. The bottle contains the sanitizer, and whenever the pump activates, the pump pushes out the sanitizer, which is connected to this pipe. This is the pipe. This pipe gives out the sanitizer. This pipe contains the sanitizer. It will give out, and you can also see this pipe. This pipe is the pipe which is used to refill the sanitizer bottle inside the machine. You can see I can turn this thing, this cap, it will open up. This is this opened up, and if I put the sanitizer bottle or any kind of hand wash bottle, hand wash inside through this pipe, it will just go to the bottle inside the machine and it will fill up that. And I will tell the main use of this sanitizer machine is usually in the shops, because there are lots of people going inside the shop and out all the time. So whenever some people came into the shop, the have to stand another employee at the doorway of the shop in order for him to put sanitizer on everyone's hand in this COVID-19 situation, as we know. So that's a pretty big job. You have to pay another. You have to pay salary, extra lump sum salary to another employee who is just giving out sanitizer. So yeah, that's a very inefficient way of doing a business. So you have to, with the use of this kind of machine, you just have to put this machine at the doorway of the shop on a stand or something, and people just come and put their hand beneath the sanitizer machine, and it will automatically dispense sanitizer on their hand without even using any other kind of switch or anything. So it's a very efficient way of using the sanitizer machine. This project is created by me, Orko Mitra, and Aman Yadav and Robi Shah. I hope you like it. Thank you for your time. এটি হলো মোশন ডিটেকশন ডিভাইস। এর মধ্যে দুটি পিচ সেন্সর রয়েছে। এটা কোনো বাড়িতে স্থাপন করলে ওই বাড়িতে কোনো মোশন হলে তা ডিটেক্ট করে ফেলতে পারবে, এবং তাই নয়, এটা আপনাকে জানিয়ে দেবে যে বাড়ির কোন অংশে মোশন হয়েছে। এছাড়া এর সাথে একটি জিএসএম মডিউল যোগ করলে আপনি যদি বাড়ি থেকে বহু দূরে থাকেন এবং তখন বাড়িতে কোনো রকম মোশন হয়, তাহলে তা আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে, যার মধ্যে একটি এরিয়া 1 ডিটেক্ট করে আর একটি এরিয়া 2 ডিটেক্ট করে। Everyone, my name is Shubhajit Das and I'm a student of second year civil department. So before starting the description of the model, I like to thank West Bengal Survey Alumni Association for arranging such a nice science exhibition which is conducted in a virtual platform, in a digital platform. And after that, I also like to thank the team which is working in the telecasting of this science exhibition. So thank you very much for giving us this kind of opportunity so we can able to show our skill through a model exhibition. Thank you very much. Okay, now let's see from the model. So here is my model. Yeah, as you can see the name, TRS, Traffic Reduce System. So in this model, I tried to explain that how can we able to reduce the traffic. As we all know, in some of the metropolitan cities like Kolkata, Mumbai, Delhi, there is a huge amount of congested traffic. And the reasons of this kind of traffic jams can be any cause, like any kind of accident or problem in signaling. So for reducing this kind of traffic jams, we can use hydraulic system inside the footpaths, which can be underground in the time of construction. So here is the model. You can see I have demonstrated a road and 2 footpaths. So as I said earlier, we can able to fit a hydraulic system inside the footpath, which can be underground at the time of construction. So if I can able to lower the level of this footpath, the cars which have been congested in the jam can take the footpath way, and the emergency vehicle, which is a fire brigade here, can take the path of this footpath and also can able to go to its work.
or the work in which it actually have to go to rescue some people or any kind of disaster. So actually the main thing is this footpath can be lowered for clearing this traffic cut. So here we can see. So as I said earlier that a hydraulic system is fit under the footpath. So by lowering this footpath we can able to clear the traffic. So here we go. So here you can see the footpath is get lowered. So by this, cars can able to take the footpath and it can move away, as well as the fire brigade also can take the footpath and move behind the car. So like this, if we can able to lower the footpath and if the car take this way, so there can be a easy clearing of a traffic. So as you can see, the traffic is got little bit cleared. So after traffic got cleared, the hydraulic can be used again, and we can see that as we can take the footpath in its normal level back. So as the working of the footpaths get renewed again, so by this clearing of traffic can be much easier. The vehicles which are used for emergency services can take the path and the lanes. So by lowering this footpaths, we can also increase the area of the road. And one more thing is also there. If any ambulance or any fire brigade, as I said this thing earlier also, going for any kind of emergency service. So if it's been congested in a traffic jam, we lower the footpath and it will take that way and can able to get to their work as soon as possible. And after the work gets ended, we can again raise the footpath. So the other pedestrians who are taking the way of the footpath can take their way again. It will be much easier for normal people also and for the clearing the traffic too. Okay, so as I shown you the model, I have just tried to make a drawing of this model through using AutoCAD. So here you can see a demonstration that it is demonstrated two parts as footpath. Okay, so let us go to the another PDF to see the mechanism of this footpath hydraulic system. So here you can see the footpath has been demonstrated in this PDF, and you can able to watch the pistons which are being fit inside those footpaths, as I said on the demonstration of the model. So you can see that I have also mentioned there downlift movement and uplift movement. As when footpath in its normal position, it's got uplifted. So other pedestrian and the people who are actually walking over the road can use this footpath. And when I have to clear the traffic, I have to get the downlift movement by using this pistons hydraulic system. Okay, now let me show you the only footpath section. Here is the only footpath section, and you can able to see how the piston pipes are being connected here. So if I push the piston upward, we can observe the uplift movement. If I push the steerings downwards, then we can able to see a downward movement. So here is the complete mechanism which has been showed through this drawing. Actually, the main motive of making these drawings are to make you explain the actual process going inside those footpaths as well in the roads. Thank you. So as in the drawing, you have already seen the pistons, how they are working, and before that also in the demonstration of the model, I have also shown you that how it's get uplifted and it's get downlifted. So here I put out the footpath, and you can see the steerings are fitted. So let me show you the mechanism of this steerings. Here you can see a steering is get upward and a steering is get downward by the other steerings which is fitted with the pipe in the downward section. So this is the actual mechanism behind the upliftment and downliftment of this footpath.
Hope you understood and hope you all enjoyed the demonstration of the model. So actual motive behind the making of this model is that in many of the cities, as I said previous in the video, that there are huge amount of traffic jams. So if you're able to make a system of hydraulics inside the footpath in the time of the construction, so we can able to manage the traffic very much easily. As well, after the traffic gets clear, we can able to uplift the footpath, and the pedestrian can also use those footpaths again and again. So, as I have tried my best to explain this model, hope you all like, hope you enjoyed, and if you can able to get any kind of unexplained thing, so you can able to comment. And thank you very much. Once again, thank to the WS Administration for giving us such kind of opportunity. Thank you very much. Hello everyone, respected seniors and beloved juniors. Myself Pradeep Sawanto, student of West Bengal Serving Institute in GIS and GPS Engineering final year. Now, what we are going to show, a mini program robot, example of active remote sensing. At first, I say about remote sensing. So, what is remote sensing? Remote sensing is the acquiring data about an object without touching it. There are mainly two types of remote sensing. There is passive remote sensing, with source of energy from sunlight, and active remote sensing, which creates own electromagnetic energy. So, here is an example of active remote sensing named rover program. So, program was the rover of Chandrayaan-2, a lunar mission developed by Indian Space Research Organization (ISRO). It's launched in July 2019. Now, here we will discuss about the working principle of rover program. It is totally solar system, included with ultrasonic sensor emitting in sound waves at a frequency too high for humans to hear, range about 40 to 70 kilohertz. And it's included with 13 megapixel back camera and 5 megapixel front camera used to capture images and record videos also. And an infrared sensor which measures and detects infrared radiation in its surrounding environment. There are mainly two types of infrared sensor, active and passive. Active infrared sensor both emit details infrared radiation. Active sensor act as a proximity sensor and they are commonly used as obstacle detection system. After getting solar rays, the rover's battery will be activated, which will unfold its solar panel. A 6-wheel rover with national tricolor and an ISRO logo embossed on it will descend on the lunar surface after 4 hours moving at a speed at 1 centimeter per second and use navigation camera to scan its surroundings. And an antenna is to aid in the effective transmission of radio waves through space, sends and receives information in every direction. When an object comes in the front of the sensor, the rover will move automatically. And it is a Bluetooth control system also. I can write through voice command and terminal text also. If I write move forward, the rover will move forward. If I write move backward, the rover will move backward.
প্রদীপ, এটাকে ওভার মডেল দেখানো শেষ হয়ে গেছে? We all know that the Chandrayaan-2 mission, which was launched by ISRO, was a failure yet a successful mission. The project attaining a success rate of 99%, but failed on that 1% on not being able to land on the moon surface of the moon successfully. Chandrayaan-2 had a total of 4 parts, of which the launcher was GSLV-5 Mk3, the lunar orbiter named Space Cadet, the lunar lander named Vikram, and the lunar rover named Pragya. After the crash landing of the lander Vikram, it was believed to be a failure. But a few months back, a techie from Chennai claimed that the rover Pragyan have rolled a few meters from the point of crash. Even after all this, we can say that it was not at all an unsuccessful mission, as it was said that the orbiter Space Cadet will be sharing information about the moon surface for about a year or more before being inactive. It was also planned to be collecting information of the rover finding by the lander Vikram. And the main feature of the project is there are no uses of any material like thermocol, plastic, which are not eco-friendly. Thank you. Thank you, Dr. Dhar and Mr. Ghosh. Just now, the students of all the 3 streams tried their level best to explain the model and showcased them with sincerity. Anyway, I had Dr. Mameshwarin last, but he is not now in this exhibition. We would like to request your judgment as a panel of judges. You today, Dr. Dhar, Dr. Manas Pratim Das, and Mr. Ayan Ghosh. You will be supplied with live YouTube videos, which will be uninterrupted version of what the models they have showcased, and you please judge and then submit it to my WhatsApp number for rewarding them with first, second, and third prize. Thanks all. It is very much needed lunch break. So we are going for a break. Anything you have to say, Dr. Dhar? প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি। প্রথম কথা আমার যেটা ভাল লাগছে যে এবারের যে মডেলগুলো, যেটা হয়তো অয়ন ঘোষ আমার সাথে একমত হবেন আর কি,
যে গতবার যখন আমরা মডেল জাজমেন্ট করেছিলাম, আমি একটা কথা বারবার করে বলেছিলাম যে টু অ্যাভয়েড প্লাস্টিক অ্যান্ড থার্মোকল। সেইটা আমি দেখলাম যে এবারের যে মডেলগুলো, যে কটা মডেলই হয়েছে সেইখানে সেটাকে অ্যাভয়েড করা হয়েছে। সো হ্যাটস অফ টু অল দ্য প্রেজেন্টার্স। সেকেন্ডলি, যেটা আমার ভাতৃপ্রতিম, আমার অতি স্নেহের এবং মানে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের খুব সক্রিয় সদস্য দেবপ্রতিম চক্রবর্তীও যে কথাটা বলেছে যে সত্যি মানে এইভাবে এই একটা অনলাইনে যে বাচ্চাগুলো যেভাবে প্রেজেন্টেশন করেছে, আ বিগ ক্ল্যাপ ফর অল অফ। এটা সত্যি অসাধারণ। আমি বলবো তোমরা নিজেরাও নিজেদের জন্য একটা করে তালি দাও, মানুষের তালি নয়, নিজেকে তালি দাও, তাতে বোধহয় মানে নিজেকে আরো বেশি উপরে আনা যায়, এটা আমি মনে করি আর কি। মানুষের তালির থেকে আমার সাকসেসে আমি নিজে তালি দেবো। তো যাই হোক, খুবই ভালো হলো। আমরা অবশ্যই আমরা তিনজন, ডক্টর মানস প্রতিম দাস, অয়ন ঘোষ, আমি তিনজন আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা আমাদের যে জাজমেন্ট সেটা আগামী সময়ের মধ্যে আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেবো। যাই হোক, আমি অয়নকে বলবো যে গত 2 বছর আমরা দুজনে একসাথে বেশ আলোচনা করে মজা নিয়ে আমরা এই জাজমেন্টটা করতাম আর কি। 50তম এবং 51তম পুনর্মিলন উৎসবে এটা একটা আলাদা অ্যাট্রাকশন ছিল। সেইটা এবারে আমরা পারলাম না, সে একসাথে মানে ওই করিডোরে একসাথে হাঁটতে হাঁটতে বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে। আমি আরেকটা অনুরোধ রাখবো আয়োজকদের, যে এই যে প্রেজেন্টেশন যেগুলো যারা যারা প্রেজেন্ট করলো আর কি, তাদের মানে যখন আমাদেরকে পাঠানো হবে যদি তাদের ফোন নাম্বার গুলো একটু পাঠিয়ে দেওয়া, এটা আমার ব্যক্তিগত মতামত। যদি আমরা কখনো মানে এটা হয়তো মানুষ এখানে থাকলে ভালো হতো, অয়ন যেটা যদি কোনো রকম আমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে আর কি, যদি আমরা তাদের সাথে কোনো ইন্টারঅ্যাক্ট করতে চাই, তাহলে যাতে আমরা সেই সুযোগটা পাই আর কি। এটা যদি আপত্তি না থাকে আয়োজকদের, তাহলে আমি অনুরোধ রাখবো যে একটুখানি মানে, কারণ এবার যেরকম আমরা ফেস টু ফেস ইন্টারঅ্যাক্ট করতে পারছি না বাচ্চাগুলোর সাথে, তার জন্য আমি এটা বলবো যে দয়া করে একটু দেবেন, ফোন নাম্বার গুলো দিলে একটু জাজমেন্ট করার ক্ষেত্রে সুবিধা হবে। আরো একবার প্রত্যেকটা all to all the presenters a big salute from mine. সত্যি excellent presentation. It was really an excellent presentation. I am really mesmerized. আমি মানে ভাষায় বোঝাতে পারছি না। I am really happy যে অনলাইনে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। I won't take much time কারণ এর পরে আবার বোধহয় 2:30টায় সেশন আছে। So I'm handing over the mic to Mr. Shivnath Banerjee. Thank you, Dr. Dhar. Mr. Ayan Ghosh, have you something to say? হ্যাঁ, আমি ডক্টর ধরের সঙ্গে সহমত পোষণ করছি যে বাচ্চারা এই রকম পরিস্থিতির মধ্যে এই রকম টেকনোলজিকে অ্যাডাপ্ট করে এইভাবে যে প্রেজেন্টেশনটা করেছে সেটা সত্যিই অনস্বীকার্য, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকের নিজে নিজে গুণে সক্রিয়। কিছু টেকনিক্যাল কারণে আমরা হয়তো কখনো কখনো কিছু মিস করে যাচ্ছি বা ভয়েস ইন্টারাপ্ট হচ্ছে, সেই জন্য কোথাও কোথাও বুঝতে একটু অসুবিধা হয়েছে। আশা করি পরে যখন আমরা ভিডিওটা পাবো তখন হয়তো আরেকটু ক্লিয়ার হবে। এবং আমাদের মনের মধ্যেও কিছু কোয়ারিজ থেকে থাকতে, সেই কোয়ারিজ গুলো আমি ডক্টর ধরের মতোই, ওরা বাচ্চাদের যদি ফোন নম্বরটা থাকে ওদেরকে ফোন করে আমরা জেনে নিতে পারবো যে এই বিষয়টা দিয়ে তোমরা কি বলতে চাইছো বা এটা কিভাবে তোমরা ব্যবহার করতে চাইছো। সাইমালটেনিয়াসলি তারা পলিউশন ফ্রি বিষয়টাকে মাথায় রেখেছে। আমাদের প্রত্যেক বছর ডক্টর ধর এবং আমার সাজেশন থাকে যে যে সমস্ত বিষয়গুলো ব্যবহার করবে সেগুলো যেন পলিউশন ফ্রি হয় এবং সেগুলো তারা ব্যবহার করবে, সেইভাবেই তারা ব্যবহার করেছে। সেই এবং আমাদের সেই মতামতটা তারা মাথায় রেখেছে, এটা আমাদেরকে কোথাও একটা সম্মান জানানো। এটা আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি যে আমাদের কথাগুলো মাথায় রেখে তারা যেভাবে বিষয়গুলো বানিয়েছে। এবং আমরা সত্যি মিস করছি WBCIS সেই প্রাঙ্গণে আমি এবং ডক্টর ধরে একসাথে হেঁটে যাওয়া, নিজেদের মধ্যে আলোচনা করা, এই মানে সবকটা এত ভালো বিষয়ের মধ্যে কাকে প্রথম কাকে দ্বিতীয় নির্বাচন করা হবে, তো মিস করছি। আশা করি সামনের বছর আমরা আবার মিলিত হতে পারবো সামনাসামনি। তবে যাই হোক, থ্যাঙ্কস টু অল অফ ইউ। আমাদের এভাবে আপনাদের, আমরা WBCIS মানে প্রাক্তনী নই, কিন্তু এইভাবে যে আপনারা আমাদের মনে রাখেন প্রত্যেক বছর, এটার জন্য আমরা সত্যি খুব সম্মানিত। এবং আমাদের যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমরা আন্তরিকভাবে পালন করার চেষ্টা করব। থ্যাংক ইউ। ডক্টর ধর কিন্তু নিজেকে মনে করেন যে তিনি WBCI অ্যালুমনি অ্যাসোসিয়েশনের একজন অ্যালুমনি। হ্যাঁ, এখন আমরা সেই পরিবারের সদস্য, অবশ্যই অবশ্যই সেই পরিবারের সদস্য, অবশ্যই সেই পরিবারের সদস্য। Thank you so very much.
have a lunch, and then Dr. Dhar has to come because he has to chair another session just after lunch. So thanks all, and a break, well needed break. Thank you. Thank you so much. Thank you. Thank you. Thank you. Thank you.
Shall we start? Dr. Dhar, shall we Yes, we can start? start. Yeah. Okay. This So, session, yeah. yes. No, it's okay. Please carry on. Please carry on. This session starts with speaker Dr. Manoj Pratim Das. His subject is Radhanath Shikdar and his acumen in measuring Mount Everest, acumen in mathematics. His session will be chaired by none other than one of his friends, Dr. Sandipan Dhar, who is basically a science communicator and is drug forum action of West Bengal body's member. He is also fellow of Max Planck Society, Munich, Germany, and he was a former national coordinator of National Children's Congress. So I request Dr. Dhar to open the session. থ্যাংক ইউ। শুভ অপরাহ্ন। আমি বাংলাতেই করছি কারণ মূলত যারা আজকে শ্রোতা বন্ধুরা তারা মোটামুটি বাংলাতেই বেশি আর কি, এবং যদিও স্পিকারকে আমি ছেড়ে দিচ্ছি, তিনি যেটা বুঝবেন সেই ব্যাপারে। আসলে মানে ইট ইজ আ অনার, মানে আমি তার জন্য ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউটে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের কাছে কৃতজ্ঞ যে এমন একজন কৃতি সন্তান কলকাতার ডক্টর মানস প্রতিম দাস, যে তাকে শুধু যে আকাশবাণী বলে নয়, যখন সে জেবিএনএসটিএস এ ছিল তখনও তার যে কৃতিত্ব, সে যেভাবে বিজ্ঞান জনপ্রিয়করণের কাজ করে গেছিল সেটা অতুলনীয়। এবং তার যে সবচেয়ে বড়, যেটা হয়তো অনেকে জানে না, দীর্ঘ 25 বছর আকাশবাণীতে বিজ্ঞান রসিকের দরবারে যে অনুষ্ঠানটা চালিয়েছিল, সেইটা কিন্তু শুধু যে মানে পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে তা নয়, প্রসার ভারতীর তাকে সম্ভবত 2 বার তার জন্য পুরস্কৃত হয়েছেন। এবং এই ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য ডক্টর মানস প্রতিম দাসকে কিন্তু ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দপ্তর থেকে যে ন্যাশনাল সায়েন্স ডে, জাতীয় বিজ্ঞান দিবসে 2010 সালে পুরস্কৃত করা হয়। আমি বেশি সময় নেব না, এবং মানে আমার কাছে কিন্তু রাধানাথ শিকদার সম্পর্কে পড়েছিলাম অল্প বিস্তর। আমি খুব আগ্রহ রয়েছে এই জন্যে, কারণ মানস প্রতিম দাস কিন্তু আকাশবাণীতে প্রথম একটি অনুষ্ঠান করে বছর কয়েক আগে এই রাধানাথ শিকদারকে নিয়ে, এবং সেইটাকেও আমি মন দিয়ে শুনেছিলাম। পরবর্তী সময়েও সেখানে শুনেছিলাম, সেখানে ডক্টর শিবনাথ ব্যানার্জি, মিস্টার শিবনাথ ব্যানার্জি, উনিও ছিলেন বক্তা হিসেবে, এবং আরো ব্যান্ডেল সার্ভে ইনস্টিটিউটের অনেকেই উপস্থিত ছিল। আমি এখানে আরো একজনকে দেখতে পাচ্ছি, যাকে আমি আমার যাদের কাছ থেকে এই বিজ্ঞান জনপ্রিয়করণ আমি শিখেছি তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি ডক্টর সুভাষিস মুখার্জি। সুভাষিস দা একটু পর্দার আড়ালে থাকতেই ভালোবাসতেন, কিন্তু ড্রাগ অ্যাকশন ফোরামে সুভাষিস দা এবং বিশেষ করে অধ্যাপক শরদেন্দু শেখর রায়, এই দুজনের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছিলাম, অনেক জিনিস জানতে পেরেছিলাম। তো সুভাষিস দাও এখানে যে উপস্থিত রয়েছেন, ভাল লাগছে। যাই হোক, আর বেশি সময় নষ্ট না, আমি সবাইকে অনুরোধ করব মন দিয়ে শুনতে। যদি কোনো প্রশ্ন কারুর থাকে তারা অবশ্যই করবে। মানস প্রতিম, নাও দ্য টাইম স্টার্টস। 30 to 35 minutes is the time. First of all, a very good afternoon to all of you, all at the Survey Institute, Professor Subhashish Mukherjee, my good old friend Sandipan Dhar, who has been doing a hectic job from the morning. He has been chairing several sessions.
and he is the fittest person to do such a thing, as far I know. And Shivnath Banerjee, who has been instrumental in making all these events a success. Not only a success, a very comprehensive in the sense that it reaches out to all the concerned people. He leaves no stone unturned to bring young as well as experienced minds to such events, to such platforms. Along with him, there are others. One I know very well, Om Prakash Dash. I don't see him in the screen right now. Anyway, he must be somewhere doing the necessary work. Now, Shandipan, first of all, I want to confirm that I'm audible, clear. I mean, it's not jerky. Sound is not jerky. No. It's very clear. Very clear. You're very much audible. audible. Yeah. Right. The next thing is, of course, whether the screen is visible. Is it visible? Just I'll request the technical team to take up the issue so that the screen is visible, and rather it's better you put us like Shivnath Banerjee, Shivnath Da, Subhashish Da, and me at the backstage. So the technical. Now, someone must confirm, because without that, if I go on saying this and that, relating to the screen, relating to the contents on the screen, that won't make any sense. So I'll go back again and again ask whether that was visible. If any one of you could tell me, just help me with that. Is this visible? No, your screen is not visible. It is not yet visible. I mean, are you sharing your screen? Manoj, are you sharing your screen? Yes, I'm sharing my screen and I have done the essentials. I mean, okay. Yes. Now it is visible. Now it is visible. Just going for the full screen mode. Go for full screen mode. The first, the opening slide reads the mathematical contributions of Radhanath Shikdar. That is visible, no? Yes, it is visible. It is visible, but you just go for the full screen. No, it is rather. I have made it. It's not in. I have made it full screen. Okay. Oh, I see. Okay. Now go ahead. So that gives me the green signal to go ahead. Thanks once again, all the organizers, the chairperson, the experienced professionals, the teachers, the professors who are attending. Might be some students who are not feeling very sleepy after the lunch. There is always a sleep syndrome after every lunch. Anyway, this session or this lecture, I believe, is an offspring of a discussion that we had with the alumni of the Survey Institute. I casually had mentioned that we should be focusing on the mathematical contributions of Radhanath Shikdar. But when I did that, I had in mind that I would be doing a thorough research for about 5-6 months and then would be in a position to really present the theme. But what happened is suddenly Om Prakash Da called me and said that on this occasion, they're inviting me to present a lecture on this theme. So I was caught unaware, and I'm sure I'll cut a sorry figure here. But still, having accepted the invitation and having agreed to doing this, I must go ahead and do whatever I can. Now, Radhanath Shikdar, as everyone knows, is a 19th century pioneer in many a field. We mainly know about his mathematical contributions, but it is true that if one asks, could you pinpoint what Radhanath did for the measurement of peak 15 that ultimately was christened Mount Everest, it would be a difficult task because that needs a lot of work. But we can come to that at the end of our session, and let's start. Let's take it as a biography.
Since we already had observed the bicentenary of Radhanath Sikdar in 2013, 13-14. So there is a cloud of knowledge in the society, and people know who Radhanath Sikdar was, and that has been the knowledge has been brought to the fore again with the observation of the bicentenary. Now, as the slide says, he was born in 1913 and in Kolkata, of course, in Jurashakur area, and he entered the Hindu college at the very young age of 11. Now, this gives us a bit of confusion. Why should a boy of 11 enter a college? In fact, at that point of time, Presidency College was not a college; it was a school. Many renowned person, including Radhakanto Dev. In fact, Ram Mohan Rai was not allowed to attend the meeting because other people said that if Ram Mohan Rai chips in, we won't be there. So Ram Mohan Rai was kept aside, and the other people of whom Radhakanto Dev was a pioneering person, they agreed to build up an institution where Western philosophy, Western science would be taught, and uh, uh, that was realized as the Hindu college or the Hindu school in the beginning. So he soon came under the spell of young firebrand teacher Henry Louis Vivian Derozio, of whom everyone knows. Whoever is attending this lecture, everyone knows. Very forceful votary, had a questioning mind, which is most important as far as science is concerned. Now, Radhanath also drew the attention of Dr. John Tytler, and Tytler was not only a mathematician. In fact, as many of us know who are enjoying this session, many of us know that in 19th century, a mathematician not only did mathematics. Like if you say Akhay Kumar Datto, who was born in 1820, in the same year as like Vidyasagar, he not only studied literature, he started writing poetry, then moved on to Bengali prose, but he also went to medical college to study chemistry and some bit of anatomy, some deal of anatomy. So Dr. John Tytler, coming from England, he was not only a mathematician, he took keen interest in other fields of study like physiology, etc. And so Dr. John Tytler was again, savant. You can call him a savant in that sense. Now he also, along with Rajnarayan Boshak, Radhanath Sikdar was given a taste of the most recent the most recent thing in the world of physics and mathematics, and that was Principia Mathematica. The word Principia appears in many a book, but this Principia Mathematica was written by none other than Isaac Newton, and Isaac Newton not only wrote one, he didn't complete the book in one go. There were several editions, of course. Anyway, we don't really know which edition Radhanath studied, but he and Rajnarayan studied it under John Tytler. Why I'm saying this? Because we have a tendency of saying this, that the morning shows the day. Of course, the morning shows the day. If you were prepared in your childhood to understand mathematics, to understand the nuances of physics, to understand the nuances of chemistry, then in later years you will shape up as a very good teacher or a professional. That happens. So that's why we are presenting these things. Henry Louis Vivian Derozio, his life didn't last long. This stamp brought out by the government of India in 2009, in the bicentenary of his birth, tells all in what respect we hold Henry Louis Vivian Derozio. So he was a Derosian, but as we all know, he became a full-blown Derosian because he was born in 1813. When he was 18 years old, Derozio expired, and Derozio was driven out of the Hindu college for some reasons that we won't go into right now. And so Radhanath didn't get the full scope of learning under Derozio, but he learned how to question things, how to
ask pertinent questions so that nature gives you the answers. As Albert Einstein said, that if you can ask the proper questions, nature will reveal itself to you. So Henry Louis Vivian D'Arienzo taught here people, the students in Bengal, and Radhanath being one of them, how to ask questions that bring out the truth from nature. Now, again, the same thing comes up. I mean, the morning shows the day. At a very young age, he started contributing research papers, and one research paper, which was again in 1831, the year that the year in which Henry D'Arienzo passed away, Gleanings of Science. In that journal, mind it, this is volume 3, and this is a annual issue, January to December, and this issue contained a lot of contribution from people of India. This is available on the net, and if you go through the pages of the journal, this annual issue, you'll find the word Hindu appearing in many of the pages. They were referring to Indians as Hindu. I mean, it's not necessary that you refer to them as Hindu. They could have been Muslim, they could have been Christian. But anyway, the word Hindu appears a number of times. So in this journal, Radhanath gave the proof of a common tangent for two circles and how it can be drawn and what ratio can be taken. So I don't think there's time for going into the details of this classroom thing. We can discuss it later. So that was the growing up phase of Radhanath Shikdar. Without that phase, we cannot think of him becoming a mathematician, not a university professor, of course, but a mathematician who contributed to the survey of a great nation, the survey of the Indian subcontinent in a big way. And that we are going to discuss in the later slides. Now, as we all know, we are inquisitive. Human beings by birth are inquisitive people. Of course, we are born free, and we are free to think. Now, it is about more than 2,000 years ago. He made an attempt to understand what is the circumference of the Earth, and this is an experiment which everyone knows. Still, I thought it wise to present it for the benefit of the students, if any student is watching this session. Now, he actually, on a particular meridian, this is the meridian. You know what is the meridian is, a longitude, I mean. So on a particular meridian, there are two places. One is Aswan, where this Aswan is a place where the Aswan Dam is now located, and another is Alexandria. Now, on a particular date, the sun in a well of Aswan, জলের কুয়ো, তার মধ্যে কোনো ছায়া ফেলে না. There is no shadow in that dam of Aswan. But on the same day in Alexandria, it falls slightly, and there is the shadow. Now he calculated what is the distance. The unit of distance at that point of time was taken as stadia. Now, there was difference in stadia again. I must mention this. What stadia Eratosthenes took, we don't know practically. But some stadia was measured, and he also measured the angle at which sunlight was falling. The angle was this, if we call it delta theta. Simple thing. If you r theta, r into this theta, r is the radius of the Earth. Delta theta. If this is delta theta, this is also delta theta. R delta theta is a, the distance. Now he measured the distance physically. So if you are in knowledge of A and you have measured delta theta, it is easy to measure R. So the angle that was obtained was 7.7 degree. Now through that he obtained the circumference of the Earth, which is very close to the present value. So that is again a very mentionable thing. A very creditable thing that was done by Eratosthenes. Now, the point is the Earth a perfect sphere? It is not. It is flattened at the top. Now, having done that, it can be called an ellipsoid. What is an ellipsoid?
Again, keeping in mind the students who are watching this session, I'd say if you take an ellipse and just rotate it, that gives you an ellipsoid. Just rotate it. That is an ellipsoid. Now, if it is an ellipsoid, at every point, the measurement of, the center would not be the same. See, this is an ellipsoid, and as it said, the curvature is varying. The meridian for astronomic. Let's go back to the earlier one. Here it is okay for every single length. This is the center. You can easily find out what is R with delta theta. But for this is not the way you can do it. You have to take some other measurements as well. These are difficult measurements. You have to do it step by step, in some case through iteration. So I'm not going into the details. Now there are a few things which we need to, since Shondip has given me a time frame about 30-35 minutes. I won't go into much of details, but still I need to mention what is a geoid. Geoid, who is studying survey techniques at the Survey Institute must be knowing this. A geoid is defined as the surface of the Earth's gravity field, which is approximately the same, mind it, the same as the mean sea level. It is perpendicular direction of the gravity pull. What is a spheroid? A spheroid can alternately be called an ellipsoid. It's a three-dimensional shape created from a two-dimensional ellipse that I already mentioned. Take an ellipse, rotate it, you get an ellipsoid. The ellipse is the oval with a major axis, the longer axis, and a minor axis. If you rotate the ellipse, the shape of the spheroid. For the Earth, the semi-major axis is the radius from the center to the Earth. Think of the equator, that is the major axis. If you think of the equator from the center to the circumference, that is the major axis. And then again that to the pole, it is a semi-minor axis because the pole is flattened, so it is minor. It is not that large as pertains to the equator. Now, one particular, this is the most important point as far as survey is concerned. One particular spheroid is distinguished from another by the lengths of the semi-major and semi-minor axis. Mind it, a spheroid you can construct, but there are several spheroids. I have given you an example of 3 spheroids. Clark, he did it in 1866. This is a common type, 1980, and this is again. Now, semi-major axes vary by very little bit, and very little amount, but still they vary. So every spheroid are not the same. In fact, George Everest, who became the Surveyor General, also had constructed a spheroid of his own, and that was called a Everest spheroid. A few more items, please bear with me. Please don't lose patience. A datum is also required for the selected spheroid and can incorporate local variation. See, again, the Earth is not a perfect sphere. It's not like a football, not like a tennis ball that you purchase from the local shop. It's somewhere there is a dip, somewhere there is there's some height, mountain heights. So these are the variations, local undulations that you have to take into account, and the geoid takes that into account. And on that, you build the topographic surface. I know this is a bit difficult, but these are the detailed things for a survey. Now compare the coordinates for a place called Bellingham. You can have three standards, 3 datum. With this 3 datum, the longitude and latitude will vary a little amount. See that N18 and WHS 84, they are nearly identical. But for this, it has changed. After the 2 decimals, it's not 8, it's 690. So you have to construct a spheroid for each area, a datum level, a topographical surface. Without that, you cannot measure. Now, there is one thing which you need for survey, that is triangulation. Again, triangulation is a very common thing, is a very easy thing. You measure a distance physically, you know the distance from this one to this one, you construct a triangle. How do you construct a triangle? Is it a piece of paper and you are given a pencil? No. This is an imaginary triangle with your theodolite or some other tool. You project two sides of the triangle to a particular position.
you measure the angles, and you know how to get the. I'll show you in a later slide how to get the two sides of a triangle. Again, this is a bit tedious. It would have been easier if I had narrated history only, uh, mentioning only the human side, etc., etc. But since I have agreed to discuss the mathematical contribution of Radhanath Sikdar, I am bound to do these things. So this, in fact, John Key in his book, The Great Triangle, The Great Arc, in the very first few pages, he discusses the method of triangulation. We all know. And you can extend the method of triangulation by extending, once you know this side, you can calculate this side. Then taken, this is the calculated distance. Taking this side, you can again draw a triangle. You can get this side. Again, this is the known side. You can again calculate another two sides. In this way, a chain of triangles can form, which can again come back to the original triangle, completing, so to say, a circle. So this is the method of triangulation, and with that method of triangulation, you can measure very long distances, heights, etc. Now, the Great Trigonometrical Survey, which started in 1802, is a very important event, not only in the history of India, but in the history of the whole world. I'll say why. Yet, in 1799, Tipu Sultan had a fierce war with the British, and we all know Tipu fought bravely, and Tipu, for the first time in the history, showed British that we have something that you, with your mechanical engineering power, you don't possess, and those were rockets. And everyone knows that after Tipu Sultan was defeated, the British forces took away some unspent rockets, unused rockets, went back to their country, reverse engineered them, and learned how to produce rockets. So this has been put down in history. Of course, there are debates. History is full of debate. You cannot arrive at the truth without any debate. But that happened, and many a historian agrees to that. Now, after the end of the Tipu War, there's a lot of noise coming from some source. If the technical team can take care of this. Thank you. Now, after the Tipu Sultan War, everyone understood, I mean, the British forces understood that it is necessary to measure the country for many a reason. Many a reason means not only for strategic reasons, meaning military reasons, for revenue as well, because how much land am I leasing out to a particular person, how much revenue can I earn from that, and from strategic reason as well, because if I tell a regiment to cover such distance, they should know that yes, we have to cover, say, 150 kilometers, not 100 kilometers. If that there is a mistake, we won't be able to reach there in time and fight the enemy. So these were the reasons why this Lambton, who was actually came as a foot soldier and rose through the ranks, he said that we should be making a mathematical plan, and that would serve the colonial interest. Everyone know. So from starting from Kanyakumari to the north up to Dehradun, and again Nepal included later on, the program was started. And we generally don't discuss this. Madras, with its very intelligent, brilliant mathematician, played a very important role in the starting of this great trigonometric survey. Now, GTS, again, the same thing. Cape of Common in present-day Tamil Nadu to Missouri, continuous triangles. It was started there in the south because, as I said, the Tipu Sultan War was fought in the south. Now, what they tried to do is, see, they had a very generous plan in their mind, and they wanted to project that. They wanted to advertise that as a great power, they wanted to actually understand what is the circumference of the earth, what is the radius of the earth, and the great arc project would allow them to do that. But along with that, they had this colonial interest in mind.
Now, once they were able to understand or measure the whole arc, starting from Kanyakumari to north in Dehradun or again further north, they can branch out from that particular, what I say, that particular line, that particular backbone, and make other measurements. So these were the other measurements that were done. Lambton Peninsula longitudinal in these 2 years, Everest Bombay longitudinal, Calcutta longitudinal, these were done with the help of the initial backbone that was started from Kanyakumari under the aegis of Colonel Lambton. Okay, so now these were the survey of roads with the theodolite and chain that was done. That was again through triangulation. You start with the theodolite, you go on and on and on, make triangles like that. I won't go into the details. But the expedition was extremely difficult. You can understand there was no railway, because railway came only in the middle of the 19th century, the railway trains. So think of the theodolite, that basic instrument that you have to carry, that weighed about half a ton. What does it mean? Half a ton means 500 kilograms. You have to carry that. And what was the most easy passage? It was the rivers. And when you are going along the rivers, the boat is not a smooth ride. There could be cyclones, there could be turbulence, and you have to keep the theodolite in proper shape. And when you are going on bumpy rides on bullock carts, that is again very difficult to keep the instrument in shape. So it doesn't, I mean, one screw falls off, you don't care, and then you face the real difficulty later on when you are doing the survey, that you cannot allow. So that was difficult, and at places that lacked landmark, they had to construct several temporary structures, and structures you can always see in other roads as well. BT Road is one familiar place where you can see a structure, but not every structure was like that. And they had to be very cruel in their endeavor, because they had to raid several villages sometimes, because without that, they would have not been able to measure the length of the arc or the area that they were intending to. So this had happened, and many people gave their life, and their names are not written in the pages of history. That is a real, I mean, this is shocking. I mean, we talk about people going to the war. This is again a war. They were fighting a war for the British, but the British did not care to write down their names. They were just coolies and majdoors. Now, after the great, after the passing away of Lambton couldn't complete it in his lifetime. He did up to this length, 423 to 6 kilometers. The baton was taken up by George Everest, Colonel Andrew Scott Walker, like that. And this is aptly the story of the great trigonometrical survey, forms one of the proudest pages in the history of English domination in the East. That speaks a lot. But English domination is not the real story. It could have easily been English and Indian partnership, but these colonial powers would mention that. Now comes Radhanath Sikdar. George Everest wanted someone versed in mathematics, not only versed in mathematics, not only doing petty arithmetic, person who can do trigonometry, who can handle typical sums, can handle a number of unknowns in an equation, can do recalculation, can refit the whole thing. That type of person he found in Radhanath Sikdar. And of course, the recommendation came from none other than his teacher, Dr. John Tytler. Now, Sikdar joined the Great Trigonometric Survey in 1831, and he was given charge for not a full-scale charge. He was an assistant, simple assistant, at a place called Sironge, where, in fact, at that point of time, though the British forces had, or the British powers, they had wanted George Everest to come back to Kolkata and stay there at the headquarters, George Everest preferred to stay at Dehradun. He said, I won't climb the mountain, but I prefer to stay at the foothills, and I will personally supervise everything. And among his team, Radhanath was already included in his team.
In his team was Radhanath, and they started the measurement of the great art at that point of time. Now, 13 years were taken. 1837 it was completed, the measurement at Sironj. So you can see how difficult the task was. Not 1 month, not half a year. 13 years were taken to complete the measurement at Sironj. Now, how difficult was it? This is where I want to put the focus. How difficult was it? A later day writer, this has been taken from a very well-known article that appeared in the Statesman, Kelkar, Shen Sharma, and Anjana Chaudhary. They said a later day writer estimated that the trigonometric survey of India involved 9,230 unknowns. Can you imagine this? 9,230 unknowns and produced unveiled equations. When আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে হিমশিম হয়ে যায়, quadratic equation, when it goes to the power of 5, we are bogged down. এখানে কি বিপুল পরিমাণ সমীকরণ ব্যবহার করা হয়েছিল, রিক্যালকুলেশন করা হয়েছিল. So it was not easy. I mean, you have to do iteration after iteration and refit, recalculate. So that was the problem. And Radhanath stayed there till 1851, and in 1851 he was transferred back to Kolkata. And in Kolkata, the next he pointed out that, yes, sir, I have found that the peak 15. I won't go into the nomenclature how it came to be known as peak 15. That is a different story altogether. So peak 15 was is the highest peak in the world. It's a tragedy that it was not named after Radhanath Sikdar. It was named after George. Now he had to formulate a number of things in order to arrive at the correct calculation. Now, Radhanath's computation provided the first clear proof that a peak in the Himalayas, designated the peak 15, was higher than any other in the world. Who was instrumental in pushing Radhanath that go beyond your limits? That was Cornel Waugh. I said it was conceived by Lambton. The baton was taken over by George Everest. Then was Andrew Scott Waugh, and Waugh was instrumental in telling Radhanath that you have the ability. He was very appreciative of Radhanath's ability. Everest also was. In fact, Everest didn't want Radhanath to go into other service. Radhanath at one point of time wanted to become a deputy collector so that he can earn more money for his family, because there was there was want in his family. His family was not a well-to-do one. But Everest gave him a promotion and tried to keep him in the service, and said one person in one service, one British service, government service, cannot switch over to another service. That was wrong. Everest didn't actually allow Radhanath to go and become a deputy collector. Radhanath had the abilities. Now, in fact, Radhanath's mathematical abilities was also extolled in the British Parliament in 1851. Now, you can easily understand so many variables, so many things Radhanath had to supervise on behalf of George Everest. It is very difficult to say which equation Radhanath personally monitored, or which equation, or which particular equation he gave us. It is very difficult to pinpoint, and it needs a lot of research to do that. I would admit that I have not been able to pinpoint which one Radhanath did, but he was instrumental. For example, see, surveying the land, surveying the sky, surveying the atmosphere are three components that can be fitted into one compartment. They have connection to each other. Without having knowledge of astronomy, you cannot do good survey. You cannot pinpoint what the longitude is, what the latitude is. So that is necessary. Again, without the knowledge of this surveying techniques, you cannot
arrive at the proper formula for measuring pressure. Now, at that point of time, when Radhanath, you see, here Radhanath is also given the charge of the superintendent of the meteorological department, but he didn't have the facility of handling the formula that was already devised in Britain or in Europe. So from the very first principles of physics, as we say, he had to derive a formula for reducing barometric observations to 32 degrees Fahrenheit. We all know, every kid knows that for a barometer there are several corrections due to the expansion of mercury, due to the expansion of the the pipe containing the mercury. All these things has to be taken into consideration. So Radhanath didn't have the facility to use a already given formula. There was no wisdom available. So he had to build up his own reduction table on the first principle. But the point is, the British are generous in some respect, but very cruel and very narrow in these respects, that they didn't always acknowledge Radhanath's contribution to meteorology in India. This is of course available in the net, but I have taken it from the book by Dr. Shankar Nath. This is the formula Radhanath devised. This again can be discussed at some later point of time when time permits. This is the year. Now, Radhanath's most brilliant contribution, if one must say, is the in a manual of serving for India, which was edited by Ralph Smith and Thuria. You cannot say this was written, because if you want to compose a manual, it is not possible for a couple of persons to put in all the things that a surveyor must do while doing land survey. Now, Manual Survey of India that came out in 1851 clearly stated that yes, the Babu Radhanath Shikdar, the distinguished head of computing department, has contributed a lot in this compilation. It specifically said that the chapters 15 and 17 up to 21 and 26 of part 3, meaning most of part 3 and the whole of part 5, are entirely his own. The point is, where it hurts us, where we feel very dejected as Indians, that in the third edition, this was completely omitted. In the first two editions, it was there. Mind it came out in 1851, almost the same time when Radhanath was pointing out to Waugh that yes, peak 15 was the highest peak in the world. That was later renamed Mount Everest. It came out, this compendium, this manual came out in the same period. It was acknowledged that what Radhanath had done was really commendable. And you can see the way Radhanath, basic triangulation, as I said, this is not much a big thing. Every student can do. Here is a ship, A and B are known distances. You can extend the two sides of the triangle. You can draw a perpendicular on this. This is a simple formula. Everyone knows. But Radhanath takes interest in this and explains it in such a way that even a kid will find interest in this. I'm not a person to recommend, but still, if I have had the power to recommend, I would have said that this manual of surveying, parts of it, should be in our school syllabus. Anyway, ray trace method. Let's introduce ray trace method. If you are trying to understand a ray coming from a particular peak, you have to take into consideration that there are several layers of atmosphere that are of different temperature. And as we all know, due to refraction, the ray bends. If you are not taking into consideration the correction that should be made to actually understand the height of that peak or the height of the building, it is not making sense. You are not arriving at a correct calculation. This ray trace method was developed. Of course, used it. Yeah, I'm coming to the conclusion. Okay. Practical astronomy and its application to surveying, that was again part 5, as you have already seen. Part 5. See, part 5 was already entirely his own. So that was the thing. And the way he writes about practical astronomy and its application to surveying is very easily understandable. It's so, you can do some leisure reading as well.
I'm not saying that Radhanath Shikdar, the language used by Radhanath Shikdar was unique. No one used that. You can find several similar examples on the net. But practical astronomy, the way he dealt with it was really praiseworthy, and even a kid can appreciate that. The chronometer. See, you can have a structure of how to do survey, but there are finer points that need to be taken care of. If you don't take the finer point, one meridian, say 144 degree, might appear as 145 degree or 143.6 degree, and that will make a huge difference in your calculation, in your measurement. So chronometer adjustment, how to do that, that also Radhanath pointed out. So that was what I wanted to say. These are the things, but I admit one fault of mine. Not been able to do. And in fact, I would need a lot of time. That is, I couldn't pinpoint what are the basic calculations, if not basic tertiary, that Radhanath had contributed to the survey. It is very difficult to say. And to the chairperson, my friend Shondipon, I would admit this fault, but this is what I have to say. Thank you, everyone. Very thanks to you, Dr. Manashpatim Das, for this beautiful presentation. Yes, it is hard. Even on that day of this morning, we were discussing when we are discussing about Dr. Segal. In this present pandemic situation, it is also very difficult to get the materials. So that is also a point to be noted. I know that because of that, you are unable to take out those points, but hopefully in the coming days we'll be able to listen to you in front. Though as in the earlier session, Mr. Shivnath Banerjee, Shivnath had said that I myself call alumni member of the Pandal Survey Institute. So I'm not a student of the survey field, but yes, from 2017. So hope that in the coming time, once we will in the next year or maybe in between during their training program, we will have you as a live speaker so that the students also get benefited from you. As always I say, your speech, your deliberation, your work is really a mind blowing. So if there's any question from the viewers, I hope will answer, because we are already beyond our time. We had exceeded our time. We had eaten some of the time of Professor Subhashish Mukherjee's lecture. But don't worry, we will give you the time. The organizers will give you that time. But if anyone has any questions, they may ask it, or else I will hand over the mic to Mr. Shivnath Banerjee. No, we are not in a position to go for any question because we are already late. Thank you for your sharing the session and your good words inspire us. Now we will go to the next session. Thank you, speaker, Dr. Manashpatim Das too. And we are now ready to listen something from Dr. Subhash Mukherjee, who is ex-professor of Biophysics Department of Calcutta University. His subject is Akhoy Kumar Dotto এবং বিজ্ঞান শিক্ষা. If you translate in English, is Akhoy Kumar Dotto and Science Education. It starts now. Is Dr. Shankar Nath present in our Dr. Shankar Kumar Nath? Okay. Now it is your turn to chair the session of Dr. Subhashish Mukhopadhyay's lecture.
Over to you, sir. শিবনাথদা কিছু বলছেন আমাকে? হ্যাঁ, Dr. Mukhopadhyay is ready to শিবনাথদা, deliver his talk. হ্যাঁ, হ্যাঁ কিছু বলছেন? হ্যাঁ বলছিলাম যে আপনার ওই যে ওই সেশন চেয়ার করার কথা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। উনি প্রস্তুত, এবার আপনি ওভার টু ইউ, ক্যারি অন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আমাকে বলেছিলেন আপনারা যে ডক্টর সুভাষিস মুখার্জির এই সেশনটাকে শেয়ার করার। আমি অত্যন্ত খুশি হয়েছি, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে ডক্টর সুভাষিস মুখার্জিকেও ধন্যবাদ জানাচ্ছি, শিবনাথ ব্যানার্জি এবং আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খানিকটা শুনতে পেয়েছি, ডক্টর মানস প্রতিম দাসের বক্তব্য শুনেছি খানিকটা, বেশ শেষের দিকটা। তো আজকে অত্যন্ত জরুরি যে অক্ষয় কুমার দত্তকে নিয়ে আলোচনা করার। তিনি তো প্রায় ওবলিভিয়ানে চলেই গেছিলেন। তো আমরা 200 বছরটা ভাগ্যিস হয়েছে, নইলে আমাদের এই আলোচনা সভার বসতো না। আমরা এই প্রবাদ প্রতিম বিজ্ঞান সাধক, বিজ্ঞান সাধনায় যিনি আমাদের পথ দেখাচ্ছেন, সে সম্পর্কে আজকে এই সেশনে বলবেন ডক্টর সুভাষিস মুখার্জি। তিনি বায়োফিজিক্স ডিপার্টমেন্টের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছিলেন, অধ্যাপনা করেছেন, রিটায়ার্ড হয়েছেন, কিন্তু তার বিজ্ঞান সাধনা থেমে থাকেনি। তিনি বিজ্ঞানের বহু দিক নিয়ে কাজ করেন এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। ছোট ছোট ছেলে মেয়েদের তাদের বিজ্ঞান মনস্কতা বাড়াবার চেষ্টা করেন, সেটাই হওয়া উচিত। এবং সেই কাজের আরেকটা অঙ্গ হিসেবে আজকে আমরা ডক্টর সুভাষিস মুখার্জিকে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট অ্যালুমনি অ্যাসোসিয়েশনের এই আলোচনা সভায়। আমি অত্যন্ত খুশি হয়েছি। ডক্টর সুভাষিস মুখার্জি, আপনি বলবেন অক্ষয় কুমার দত্ত এবং তার বিজ্ঞান শিক্ষা এই বিষয়টার উপরে। আপনি যে কোনো ভাষাতেই বলতে পারেন, ইংরেজি, বাংলা, হিন্দি, যা মনে হয় আপনারা বলতে পারেন। তবে আমরা সবাই প্রায় বাংলা ভাষাভাষী, আপনি যে কোনো ভাষাতে বলবেন, কোনো অসুবিধা নেই, আমরা সবাই বুঝে নেবো। আর আপনার সময়টা ওই যা ওরা বেঁধে দিয়েছে, ওই 35 মিনিটস, তার মধ্যে সবটা বলা যায় না আমি জানি, কিন্তু চেষ্টা করতে হবে। ঠিক আছে, চেষ্টা করব। ডক্টর সুভাষিস মুখার্জি, ধন্যবাদ ডক্টর নাথকে, ধন্যবাদ। আর আমাকে যারা এখানে বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তাদের সবাইকেও ধন্যবাদ। কারণ অক্ষয় দত্ত নিয়ে কিছু বলাটা আজ থেকে, এই শঙ্করবাবু বলতে পারবেন, আজ থেকে 15 বছর আগে যদি আমরা অক্ষয় দত্ত বলতাম, লোকে একদম মানে অবধারিতভাবে তাকে কোনো কবি অক্ষয় কুমার বড়াল বা কারুর সঙ্গে গুলিয়ে ফেলত। অক্ষয় দত্ত বলে একজন ব্যক্তি যে বাংলায় জন্মগ্রহণ করেছিলেন এবং এত কাজ করেছিলেন, সেইটা একেবারেই জানা ছিল না। এটা আমাদের সবাইরই অভিজ্ঞতা। আমরা যারা প্রথম অক্ষয় দত্ত নিয়ে কিছু ঘাটাঘাটি শুরু করি, বলার চেষ্টা করি, এবং আমাদেরকে প্রথম 15 মিনিট চলে যেত অক্ষয় দত্ত ব্যক্তিটি কে সেইটা সম্পর্কে বোঝাতে। তো আজকে যেমন শঙ্করবাবু বলেছেন যে ভাগ্যে একটা 200 বছর এসছে, তাই আমরা এরকম একজন অবজ্ঞাত ব্যক্তিকে সামনে আনার কথা ভাবতেও পাচ্ছি। তবু যাই হোক, দেরি হলেও অক্ষয় দত্ত যে আজকে অন্তত কিছু মহলে খুব যেটা সাধারণভাবে যেটাকে মেইন স্ট্রিম বলে, সেখানে তার কোনো এখনো কলকে না পেলেও আমাদের মতো কিছু লোকজনের কাছে, বা যারা আজকের দিনে আবার নতুন করে এই পরিব্যাপ্ত অবিজ্ঞান অপবিজ্ঞান এটা সামনে দিশেহারা হয়ে গিয়ে পথ খুঁজছেন, তাদের অনেকেই আবার ফিরে যাচ্ছেন অক্ষয় দত্তর কাছে। এটা খুব আশার বিষয়।
তার কারণ সত্যি সত্যি অক্ষয় দত্ত আমাদের যা দিয়ে গেছেন সেইটা ব্যবহার করে আমরা আজকের এই যে একটা অজ্ঞানতা, একটা যে ঘন কালো রাত্রি নেমে আসছে, সেটাতে কিছু কিছু আলো আমরা দেখতে পাবো। ঠিক যে কারণে অক্ষয় দত্তকে এই মূল ধারার যেটা বিদ্যা চর্চা, তারা তাকে উপেক্ষা করেছেন, হয়তো সেই কারণগুলোর জন্যেই আমাদের মতো লোকেদের কাছে অক্ষয় দত্তের একটা গুরুত্ব আছে। এখন অক্ষয় দত্ত প্রথম যে কথাটা বলে শিক্ষার ব্যাপারে, অক্ষয় দত্তর অনেক দিক আছে। আমি এখানে শুধু তার পাঠ্যপুস্তক এবং বিজ্ঞান শিক্ষা নিয়ে কি করেছেন শুধু এই ছোট্ট অংশটুকুতেই আমি নিজেকে সীমাবদ্ধ রাখবো। তো সেটা বলতে গেলে বলতে হয় যে আজকে এই যে শিক্ষার ব্যাপারে আমাদের যেটা যে ধারণাটা আমরা সাহেবদের কাছ থেকে পেয়েছি, যে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, তারপরে স্নাতক শিক্ষা, স্নাতকোত্তর শিক্ষা বা উচ্চ শিক্ষা, এই যে ঘরানাটা, এই ঘরানাটার মধ্যে একটা দিক ছিল, সেটা হচ্ছে কোথায় সর্বজনীন শিক্ষার শেষ আর কোথায় উচ্চ শিক্ষার শুরু। এই ব্যাপারটা নিয়ে আমাদের যারা সেই সময় রাজত্ব করতেন ইংরেজরা, তাদের একটা স্পষ্ট ধারণা ছিল, কিন্তু আমাদের দেশি শিক্ষা নিয়ে যারা মাথা ঘামাতেন তাদের ধারণাটা অত স্পষ্ট ছিল না। এর ফলে যেটা দাঁড়িয়েছিল, কোথায় সর্বজনীন শিক্ষা শেষ হবে আর কোথায় শুরু হবে পরবর্তী উচ্চ শিক্ষা, এটা নিয়ে যে বিভ্রান্তি, তাতে আমাদের ভালো করে না হতো সর্বজনীন শিক্ষা, না যারা সর্বজনীন শিক্ষা পেতেন তারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত হতে পারতেন। অক্ষয় দত্তের একটা খুব বড় দিক ছিল তার বিজ্ঞান শিক্ষায়, বিজ্ঞানের ক্ষেত্রেই আমি বলছি, তিনি যে শুধু বিজ্ঞান শিক্ষাতে এই কাজটা করেছিলেন এমনটা নয়, কিন্তু বিজ্ঞান শিক্ষাটার উপরই আমি জোর দিতে চাইছি যে উনি এই সর্বজনীন শিক্ষার তার যেটা সীমানা, তার একটা যৌক্তিক প্রসারণ ঘটিয়েছিলেন, এমনভাবে ঘটিয়েছিলেন যাতে যারা সর্বজনীন শিক্ষা পাচ্ছেন তারা আগে যে শিক্ষাটা ছিল তার তুলনায় অনেক ভালো একটা অবস্থায় পৌঁছচ্ছেন। নাগরিক হিসেবে তাদের সমাজে তাদের মান্যতা অনেক বাড়ছে, সমাজ উপকৃত হচ্ছে। আর যারা উচ্চশিক্ষার দিকে যেতে চাইছেন তারা কিন্তু উচ্চশিক্ষার জন্য যথেষ্ট পরিমাণে প্রস্তুত হয়ে উচ্চশিক্ষায় যেতে পারবে। সেই জন্যই আমরা দেখতে পাই যে ওই ঊনবিংশ শতাব্দী ওই সময়টা থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় অবধি জ্ঞান বিজ্ঞান সবকিছুতে ভারতবর্ষে হঠাৎ যেন মনে হয় আচমকা অনেক প্রতিভাবান লোক এক জায়গায় এসে জড়ো হয়েছেন। ব্যাপারটা মোটেই তা নয়। এর পেছনে এই অক্ষয় দত্ত বা তাদের মতো ব্যক্তিদের একটা নিরলস প্রয়াস ছিল, সেই ব্যাপারটা কিন্তু কোনোভাবে জনসমক্ষে আসেনি। তো মানস প্রতিম আমার কাজ খানিকটা সহজ করে দিয়েছে, ফলে আমি ও যেখানে শেষ করেছে সেখান থেকেই বলবো। হিন্দু কলেজে যে আধুনিক বিজ্ঞান শিক্ষার কথা ভাবা হচ্ছিল, সেই প্রতিষ্ঠানটার সঙ্গে রাধানাথ শিকদারের মতো, দুঃখিত, রাধাকান্ত দেবের মতো একজন খুব গোড়া হিন্দু মানসিকতার একজন ব্যক্তি যুক্ত হয়ে পড়েন। কিভাবে যুক্ত হয়ে পড়েন তার অনেক ইতিহাস ছিল, একটু মানস প্রতিম বলেছেন। কিন্তু আধুনিক শিক্ষার প্রক্রিয়া, আধুনিক শিক্ষার যে সমস্ত উপাদান আর তার সঙ্গে গোড়া হিন্দুয়ানি এবং পিছিয়ে থাকা ধারণা, এই দুটোর মধ্যে একটা সংঘাত ছিল অনিবার্য। এবং এই আধুনিক ধারণার একজন খুব বড় পৃষ্ঠপোষক ছিলেন হেনরি ভিভিয়ান লুই ডিরোজিও, এবং এই পশ্চাৎপদ ধারণার সবচেয়ে ভালো প্রতিনিধি ছিলেন এই রাধাকান্ত দেবমশাই। তো যা হয়, যখন দুটো মতাদর্শের মধ্যে সংঘাত হয় এবং একটা মতাদর্শ সেটা যদি ক্ষমতাবানদের মতাদর্শ হয়, তাহলে তারা যুক্তি বুদ্ধিতে যদি পরাস্ত হয়, তাহলে তারা ক্ষমতা ব্যবহার করেই সেইরকম একটা মতবাদিক একটা বিতর্ক, তার সমাধান একটা কি বলবো, একটা ক্ষমতার দম্ভ দিয়ে সেটার একটা আপাত সমাধানের দিকে এগিয়ে যান, যেটা আসলে সমাধান নয়, চেপে দেয়া। তো রাধাকান্ত দেবের প্রত্যক্ষ মদতে ভিভিয়ান ডিরোজিওকে হিন্দু কলেজ ছাড়তে হয়, এবং যেটা দাঁড়ায় যে এতে করে আধুনিকতার যে ধারণা, যেটা ভিভিয়ান ডিরোজিও পুঁতে গিয়েছিলেন,
যারা একজন অত্যন্ত সফল ব্যক্তিত্ব রাধানাথ সিকদারের কথা আমরা শুনলাম, তো সেইটা পল্লবিত হতেই থাকে এবং একটা সময় এই আবার রাধানাথ সিকদারের সঙ্গে এই রাধাকান্ত দেবের সঙ্গে হিন্দু কলেজের খুব বিরোধ বাঁধে এবং তিনি চলে যান, ছেড়ে দেন এবং এইবারে তিনি নিজের একটি কতগুলি সংস্থা করার কথা ভাবেন। তার মধ্যে একটা ছিল হিন্দু হিতার্থী বিদ্যালয়, আরেকটা ছিল হিন্দু মেট্রোপলিটন কলেজ। এখানে বলে রাখি এই হিন্দু মেট্রোপলিটন কলেজের সঙ্গে বিদ্যাসাগর মশাই প্রতিষ্ঠিত মেট্রোপলিটন কলেজের কোনো সম্পর্ক নেই। এবং সবচেয়ে বড় কথা, ইংরাজের দাক্ষিণ্য পাওয়ার জন্য এই দুটি সংগঠনের মাধ্যমে যে সিপাহী বিদ্রোহকে একটা সময়, এমনকি আজকাল মূলধারার পাঠ্যপুস্তকেও বলা হয় যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, সেইটার বিরোধিতা করে ইংরেজের পক্ষ নিয়ে এই রাধাকান্ত দেবমশাই যথেষ্ট সওয়াল করেন। এইবারে এই ছোট্ট প্রেক্ষিতটা বলে আমরা সরাসরি চলে যাচ্ছি এই অক্ষয় কুমারের আগে, অক্ষয় কুমারের সময় এবং অক্ষয় কুমারের পরে আমাদের পাঠ্যপুস্তকের কি অবস্থা ছিল। তো প্রথমেই বলতে হয় যে এটা একটা অদ্ভুত যোগাযোগ। 1830 সালে যখন অক্ষয় কুমার দত্তের বয়স মাত্র 10, সেরকম একটা সময় সেই সুদূর চুপি, নবদ্বীপের কাছে সুদূর চুপি থেকে একটি বালক, 10 বছরের বালক কলকাতার দিকে আসছে এবং বুঝতে হবে সে অব্রাহ্মণ। 2 নম্বর হচ্ছে তার রোজগারের উৎস বা তাদের পরিবার জমিদারির সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, অর্থাৎ যাকে যে সময় বাঙালি ভদ্রলোক বলতে যে ব্যাপারটা শহরে পরিচিত ছিল, যাদের একটা গুরুত্ব ছিল সমাজে, সেইটার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। সম্পূর্ণ গুরুত্বহীন একটি পরিবার থেকে, এই অর্থে গুরুত্বহীন একটি পরিবার থেকে 10 বছরের একটি বালক কলকাতায় এলেন। তো উনি এলেন 1830 সালে। তার মোটামুটি বছর 14 আগে এডওয়ার্ড হাইড ইস্ট হ্যারিংটন সাহেবকে চিঠি লিখে জানালেন যে একটা হিন্দু কলেজ একটা তৈরি করা হোক কলকাতায়। এখানে আধুনিক জিনিসপত্র শেখানো হবে, তার মধ্যে ভাষা শিক্ষা থাকবে, তাতে হিন্দুস্তানি, পার্সি, বাংলা এসব শেখানো হবে। তার সঙ্গে শেখানো হবে পাটিগণিত, ভূগোল, জ্যোতির্বিজ্ঞান এবং সাধারণ গণিতের ধারণা। তখন ওই সাধারণ গণিত আর পাটিগণিতের মধ্যে এক ধরনের একটা কৃত্রিম বিভাজন ছিল। সেইটা হচ্ছে যে আমরা ছিলাম ওই যেভাবে পড়ানো হতো তখন, আমরাই হচ্ছি ওইটার একদম শেষ দিকের অংশ, যেখানে আমরা আমাদের যখন বৃত্তি এই সময়টায় পড়ানো হচ্ছে, তখনও নয়া পয়সা আসেনি, যেটাকে আমরা আজকে ডেসিমাল সিস্টেম বলি, সেইটা তখনও আসেনি, পয়সা দিয়েই হচ্ছে। টাকা হচ্ছে আনাতে 64 পয়সা, 16 আনায় টাকা, ইত্যাদি ইত্যাদি। তো এইটা ধরে নিয়ে যে অঙ্ক, যেখানে তার একক হচ্ছে গন্ডা 4টে, কারণ 16কে 4 দিয়ে ভাগ করা যায়, এইভাবে একটা করার চেষ্টা হচ্ছিল। তো সেইভাবে যে অঙ্কটা শেখানো হতো সেটাকে সাধারণ গণিত বলে সাধারণভাবে বলা হতো। তো এই সময় 1818 সালে তারপরে হিন্দু কলেজ স্থাপিত হলো। 1817 সালে স্কুল বুক সোসাইটি তৈরি হয়েছে এবং হিন্দু কলেজে কিছু যন্ত্রপাতি এসে পৌঁছেছে ইংল্যান্ড থেকে, যেখানে এই আধুনিক বিজ্ঞান শিক্ষা যাতে ওখানকার ছাত্রছাত্রীরা পেতে পারে, সেই যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। মূলত সেই সব যন্ত্রপাতি ব্যবহার করা এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুল বুক সোসাইটির পক্ষ থেকে কিছু পাঠ্য বই লেখার কথা ভাবা হয়। এটা আজকে বসে বোঝা যাবে না যে পাঠ্যপুস্তক না থাকলে শিক্ষার ব্যাপারটা কত কঠিন হয়। এটা আজকে আমরা বুঝতে পারবো না, কারণ আমাদের কাছে যে কোনো একটি বিষয়ে একটার জায়গায় 100টা পাঠ্য বই পাওয়ার সুযোগ রয়েছে। আর তখন মনে রাখতে হবে যারা পড়াচ্ছেন তারা স্বশিক্ষিত, যাদের পড়ানো হচ্ছে তাদের কাছে শেখার জন্য কোনো কিছু নেই। সেই অবস্থায় একটি আধুনিক বিদ্যা শিক্ষা একটি প্রতিষ্ঠান শুরু করার কথা ভাবা হচ্ছে। এটা যে কি ভয়ঙ্কর একটা কঠিন অবস্থা, ওই সময়টায় আমরা ফিরে না গেলে আমরা বুঝতে পারবো না।
আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে ধরুন কাল থেকেই ঠিক হলো যে আগামী বছর জানুয়ারি থেকে আমাদের পুরো বিদ্যা শিক্ষাটা জার্মান ভাষায় হবে এবং আমাদের একেবারে ক্লাস 1 থেকে একেবারে উচ্চশিক্ষা অবধি আমাদের যা কিছু শিখতে হবে পড়তে হবে সব জার্মান ভাষা। তো এই অবস্থায় ঠিক কতজন আমরা বিদ্যা শিক্ষা করতে পারবো? অবস্থাটা ঠিক তাই ছিল। এই অবস্থার মধ্যে থেকে কাজটা শুরু হয়েছিল। তো স্বাভাবিকভাবেই এ ব্যাপারে প্রথম পথ প্রদর্শক হন আমাদের যারা শাসক ছিলেন ইংরেজরা। 1817 সালে ইংরেজি স্কুল পরিদর্শক রবার্ট মে একটা গণিতের বই লেখেন। এই গণিতটা ছিল কিন্তু আমি আগে যে গণিতটার কথা বলছি, অর্থাৎ যে সাধারণ গণিত, সেটাকে মে গণিত বলে এটা খুব বিখ্যাত ছিল। এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ লাইব্রেরিতে আছে। আমি অনেক যারা একটু উৎসাহী তাদেরকে বলবো গিয়ে একটা দেখতে কিরকম বই থেকে আমাদের গণিত শিক্ষা তখন শুরু হতো এবং তারপরে এই যে রাধানাথ সিকদারদের মতো মানুষ বা আজকে আধুনিক যে সমস্ত ভারতীয় গণিতজ্ঞরা সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন, তারা যে কি পরিমাণ কঠিন একটা রাস্তা পেরিয়ে এসছেন সেইটা বুঝতে একটু সুবিধা হবে। এই বইটা পয়ার ছন্দে লেখা এবং এই শুভঙ্করী যে আমাদের কি বলবো, যেগুলো মূলত রুল অফ থামের ওপর ভিত্তি করে, যেগুলোর কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, কিন্তু এটা ঘটে, এটা হয়, কোনো কোনো ক্ষেত্রে ঘটে। ক্ষেত্রটা যদি বদল হয়ে যায় আর ঘটে না, খুব বড় অনেক ক্ষেত্রেই ঘটে। তো এগুলোকে রুল অফ থাম বলে। এই রুল অফ থাম এইগুলোকে পয়ার ছন্দে লিখে ধাঁধা হিসেবে গণিতটাকে ছাত্রদের সামনে এনে, পড়ুয়াদের সামনে এনে এটা শেখানোর চেষ্টা করা হয়। কিন্তু এটা একটা সমস্যা ছিল এই যে একটা পাঠ্য বইতে আমরা এক ধরনের গভীরতা আশা করি, যেটার মাধ্যমে যারা পড়ুয়া তাদের অধীত বিদ্যাটা একটা স্তর অবধি যাবে। কিন্তু কি উপস্থাপনা ভঙ্গি, কি গভীরতা, এবং এই বিষয়ের ব্যাপ্তি এত কম ছিল যে এই মে গণিত যদিও খুব প্রথম দিকে লেখা, এটাকে ঠিক পাঠ্য বইয়ের বর্গে ফেলা যায় না। তারপরে হলধর সেন বলে একজন ব্যক্তি, নমস্য ব্যক্তি, তিনি খুব ভালো ইংরেজি শিখেছিলেন নিজের চেষ্টায়, এবং যারা ইংরেজি জানে না তাদের কাছে এই ইংরেজি পাঠ্য বইয়ের জগৎটা কিরকম সেইটা পরিচিত করার জন্য সেই সময় লভ্য কিছু ইংরেজি বই থেকে, গণিতের বই থেকে তিনি একটি অদক্ষ, ইংরেজিতে অদক্ষ বাঙালি পাঠকদের জন্য একটা গণিতের বই লেখেন। এটা 1839-40 সাল নাগাদ হবে। বইটা অঙ্ক পুস্তক নামে। এই হিন্দু কলেজ তারাও চেষ্টা করছিল, তারা শিশু সেবদী বলে একটা সিরিজ প্ল্যান করে, সেখানে গণিতাঙ্ক প্রথম ভাগ বেরোয়। কিন্তু এগুলো যা বললাম, এই পাঠ্য বই হিসেবে এদের ব্যাপ্তি, এদের গভীরতা অনেক কম ছিল। তো শুধু যে গণিতের বই হলেই তো চলবে না, পুরো শিক্ষার জন্য অন্যান্য বিজ্ঞানের বই লাগবে। তো এখানে আবার গণিতের মতো ইংরেজরাই দায়িত্ব নিলেন, এবং তারা ততদিনে এই গণিতের বইগুলোর খানিকটা অভিজ্ঞতাও সঞ্চিত হয়েছে। এইবারে তারা ঠিক করলেন যে ইংল্যান্ডে যে সমস্ত বই পড়ানো হয় বিদ্যালয় স্তরে, সেখান থেকে সরাসরি অনুবাদ বা ছায়া অবলম্বনে কিছু বই আমরা প্রকাশ করে ফেলব। তো সেই সময় একটা খুব বিখ্যাত বই ছিল, 1817 সালে ব্রিটিশ রয়্যাল সোসাইটির একজন অধ্যাপক ছিলেন জেমস ফার্গুসন। তিনি সাধারণ লোকেদের জন্য একটা বই লিখেছিলেন, অ্যান ইজি ইন্ট্রোডাকশন টু অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞানের বই। তো এটা একটা কথোপকথনের ঢঙে লেখা, এটা একজন জ্ঞানী আর একজন জ্ঞান পিপাসু ব্যক্তি, তারা মুখোমুখি হয়েছে। জ্ঞান পিপাসু ব্যক্তি জ্ঞানী ব্যক্তিকে নানা প্রশ্ন করছে, আর জ্ঞানী ব্যক্তি তার জবাব দিচ্ছে। এইটার মাধ্যমে মূল শিক্ষাটা হচ্ছে। তো উইলিয়াম ইয়েটস বলে একজন ভালো বাংলা শিখেছিলেন, এদেশে এসে খুব একটা স্বচ্ছন্দ অনুবাদ করেন। এইটা হচ্ছে প্রথম, যেটা গণিতের ক্ষেত্রে কি ছিল, গণিতের ক্ষেত্রে ছিল দেশীয় পদ্ধতি, বিদেশিরা দেশীয় কায়দায় আমাদের জন্য লেখার চেষ্টা করছে। কিন্তু এই বইটা তা নয়, এই বইটা একটা বিদেশি বই। একজন বিদেশি স্বচ্ছন্দ বাংলা শিখে বিদেশের উপযোগী বইটাকে
খানিকটা স্বদেশী কায়দায় স্বদেশী লোকেদের কাছে আনার চেষ্টা করছিল। তো 1833-এ ইয়েটস এটার একটা স্বচ্ছন্দ বাংলা অনুবাদ করেন। ইয়েটস খুব ভালো বাংলা জানতেন যারা এসেছিলেন, ফলে এটা অনেক ভালো হয়েছিল। তো এইভাবে তিনি 1824 সালে পদার্থবিদ্যা সার বলে একটা বই লেখেন। এখানে একটা জিনিস বলা দরকার যে সেই সময় ইংল্যান্ডে এই যে বইগুলো, বিজ্ঞানের বইগুলোর একটা ঘরানা ছিল। ঘরানাটা হচ্ছে এইরকম যে একটা বই তার মূল প্রতিপাদ্য বিষয়টা সেটা দুভাগে ভাগ করে নামকরণ হতো। একটা হচ্ছে বইটাতে কি আছে, আরেকটা হচ্ছে কি প্রক্রিয়ায় ওখানে যাওয়া যাবে। ডারউইনের বইটার যেমন নাম ছিল দি অরিজিন অফ স্পিসিস অর দি এই সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, এটা পরের অংশ বলা থাকে। তো এইখানে এই পদার্থবিদ্যা সারের ক্ষেত্রে ইয়েটস এই ঘরানাটা বদল করেছিল। এই বইটার নাম ছিল পদার্থবিদ্যা সার, এবং তিনি এই বইটার নাম দিলেন সেই পুরনো ল্যাটিন ঘরানা অনুসরণ করে, পদার্থবিদ্যা সার অথবা বালক দিগের জন্য পদার্থ বিষয়ক কথোপকথন। অর্থাৎ দুটো অংশ, তার মধ্যে একটা সংযোগ পদ দিয়ে এইটাকে বোঝানো। এরপরে আসে ভূগোল। 1819 সালে ভূগোল আর খগোল মানে অ্যাস্ট্রোনমি, এই দুটোকে মিলিয়ে একটা বই লেখার প্রবণতা বাড়ে। জন ক্লার্ক মার্শম্যান প্রথম জ্যোতিষ ও গোলোধ্যায় বই লেখেন। তারপরে উইলিয়াম হপকিন্স 1819 সালে লেখেন ভূগোল বৃত্তান্ত। কিন্তু মনে রাখতে হবে এগুলো যদিও ভূগোল নামে বেরিয়েছে, এগুলো নামেই ভূগোল বই। এগুলোতে প্রাকৃতিক ভূগোলের খুব একটা বেশি তথ্য ছিল না। যা ছিল সেটা হচ্ছে আজকের দিনে আধুনিক পরিভাষায় যাকে রাজনৈতিক ভূগোল বলে সেইটাই। তার কারণ ওই সময় ইংল্যান্ড সারা পৃথিবী জুড়ে উপনিবেশ করছে, এবং এই উপনিবেশে কোথায় কি পাওয়া যায় সেই ব্যাপারটা সম্পর্কেই তার উৎসাহ ছিল বেশি। দেশটা কিরকম দেখতে, কটা নদী আছে, কোথায় উঁচু পাহাড় আছে, এগুলো যেমন বলা, এগুলোর থেকেও বেশি গুরুত্ব ছিল কোথায় কি খনিজ আছে, কোথায় কি কি ফসল হয়, এইটাই। তো এরপরে 1824 সালে এই বুক সোসাইটি থেকে পিয়ারসন ভূগোল বিষয়ক কথোপকথন বলে একটা বই বের করেন। এটা এখানে একটা বই, এই একটা বই যেখানে প্রথম ভূগোল আর পদার্থবিজ্ঞান, ভূগোলের সঙ্গে পদার্থবিজ্ঞানের খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে, এইটার কিছু আন্তঃসম্পর্ক নিয়ে অধ্যায় ছিল। হিন্দু কলেজে শিশু সেবদীর দ্বিতীয়টা বেরোয় ভূগোল সূত্র নামে। ফেলিক্স কেরি শ্রীরামপুর থেকে একটা কোষ গ্রন্থ বের করেন, বিদ্যাহারা বলি, ইত্যাদি ইত্যাদি। এরপরে প্রাণীদের নিয়েও কাজ হয়। এ তো হলো, আমরা দেখলাম যে গণিত, ভূগোল, পদার্থবিজ্ঞান, এরপর আসে প্রাণী বিজ্ঞান। তো প্রাণী বিজ্ঞান নিয়ে পিয়ার সাহেব একটা বই, লোসান সাহেবের একটা সংকলন ছিল, পিয়ার সাহেব পশ্চাবলী নামে একটা বের করেন। এটার মধ্যে অনেক কিছু থাকা সত্ত্বেও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল, আজকের দিনে বোঝা যায় যে কতটা দূরদর্শী ছিলেন তারা। আজকে আধুনিক ভাষায় যেটাকে হ্যাবিটেট ডেসক্রিপশন বলা হয়, অর্থাৎ কে কোথায় কোন প্রাণী কোথায় বসবাস করে এবং প্রাণীটি ওই বসবাসের ক্ষেত্রটি কেন বেছে নিল তার জন্যে, এই ব্যাপারে খুব মূল্যবান কতগুলি আলোচনা ছিল। সেইটা যে একটি জীববিজ্ঞানের বইতে সংযোগ করা দরকার, এই ধারণাটা অনেক পরে এসছে, কিন্তু অতদিন আগেই সেইটা এরা গুরুত্ব দিয়ে বিচার করেছিল। রসায়নের বই শুরু হতে একটু দেরি হয়। শ্রীরামপুরের জন ম্যাক কিমিয়া বিদ্যাসার লেখেন 1838। জন ম্যাক অদ্ভুত ব্যক্তি ছিলেন, ইনি জাহাজে আস্তে আস্তে উনি বাংলাটা শিখে ফেলেন, এবং উনি রসায়ন নিয়ে কিছু বক্তৃতা দিতেন, কিছু বক্তৃতা কলকাতায়, কিছু বক্তৃতা শ্রীরামপুরে। সেই বক্তৃতাগুলোরই সংকলন হচ্ছে এই কিমিয়া বিদ্যাসার। মনে রাখতে হবে যে যখন শ্রীরামপুরে এই বক্তৃতাগুলো হতো, তখন কলকাতার লোকেরা নৌকো করে শ্রীরামপুরে যেতে, এবং শোনা যায় যে খুব সামান্য দক্ষিণা দিতে হতো ওই তার এই যে বক্তব্য সেটা শোনার জন্য। এটা আমাদের ভেবে খুব ভালো লাগে যে ওই সময় এই 1830, 31, 32 এই সময়টা নাগাদ, কতদিন আগে আজ থেকে,
প্রায় 190 বছর আগে। সেই সময়ে এই নৌকো করে শ্রীরামপুর গিয়ে এই রকম বক্তৃতা শোনার লোক কিন্তু বাংলাদেশে জন্মে গেছে, এবং এখানে প্রথম নিউটনের ল নিয়ে দীর্ঘ বক্তৃতামালা হয়, বেশ কয়েকটি বক্তৃতার পরপর আয়োজন করা হয়, এবং এখান থেকে লোকজন গিয়ে সেটা শোনে। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যে এই ব্যাপারটা এরকম হতে পেরেছিল। ভূদেব মুখোপাধ্যায় 2 খণ্ডে প্রাকৃতিক বিজ্ঞান প্রকাশ করেন, সেটা 1858 1859। এরপরে দেখা যাচ্ছে 1875 সালে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি তারা একটা প্রতিবেদন প্রকাশ করে। তাতে দেখা যাচ্ছে যে সেই সময় অবধি প্রকাশিত বাংলা বইয়ের সংখ্যা 1544টা। তার মধ্যে বিজ্ঞান বিষয়ক বইয়ের সংখ্যা 333, প্রায় 1/4 ভাগ। প্রায় এই যে 333টা বই বিজ্ঞান বিষয়ক, তাতে বিভিন্ন বিভাগে সংখ্যাটা এইরকম: গণিতে 112, বিজ্ঞানের বাকি সব শাখা মিলিয়ে 122, চিকিৎসা বিজ্ঞান ভেষজ বিজ্ঞানে 99। তো শুরু হলো 1818 সাল থেকে, আর 1875-এর মধ্যে এইটা বাংলা ভাষা যে স্বাবলম্বী হয়ে উঠছে সেটা যথেষ্ট কৃতিত্বের, এবং এটার একটা যে সত্যি যে আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে উঠছে বাংলায় পাঠ্যপুস্তক রচনার ধারাটা, তার একটা ইঙ্গিত দিচ্ছে। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে এদেশে যারা ছিলেন তারা বিদেশে কোথায় কি হচ্ছে, বিশেষত ইউরোপে কোথায় কি হচ্ছে, পাঠ্যপুস্তক কিরম ভাবে প্রণীত হচ্ছে, পাঠ্যপুস্তকে কি থাকতে হবে, এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন। মোটেই নয়, ভারতবর্ষে বসে যতটা খোঁজ খবর রাখা যেত তারা সেই সব খোঁজ খবর রাখতেন, এবং সেটা নিয়ে তারা বিচার করতেন। আশা করি শঙ্করবাবু শুনছেন। এটা একটা খুঁজে পেলাম যে আমরা একটাই উদাহরণ দেব, অনেক উদাহরণ দেওয়া যায়, আমি শুধু একটা মাত্রই উদাহরণ দেব। সেটা হচ্ছে চিকিৎসা এবং চিকিৎসা বিজ্ঞার একটা অপরিহার্য অঙ্গ হচ্ছে ব্যবচ্ছেদ বিদ্যা। তো ডিসেকশন বলে যাকে। সেই ব্যবচ্ছেদ বিদ্যার কথাটাই বলবো এখানে শুধু। কারণ ইংল্যান্ডে নেপোলিয়নের সঙ্গে যুদ্ধের সময় এই নৌসেনাদের চিকিৎসার বন্দোবস্তের জন্য এই হাড় ভেঙে যাচ্ছে, এইখানে এই জায়গাটা ছিঁড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, ফলে হাড় এবং মাংসপেশি কিরকম ভাবে সাজানো থাকে, কোন জায়গাটা কতটা ক্ষতিগ্রস্ত হলে পুরো অঙ্গটাই পক্ষাঘাতগ্রস্ত হতে পারে, এই সব বোঝার জন্যে চিকিৎসকদের মানবদের শারীরিক স্থান বা অ্যানাটমি এইটা জানার প্রয়োজন দেখা দেয়। তো এই প্রয়োজন থেকে লন্ডন এবং লন্ডনের বাইরে প্রায় 10-12টা হাসপাতাল প্রতিষ্ঠা হয়। অনেক দক্ষ সব ব্যবচ্ছেদকারীর দরকার হয়, এবং সেই কারণে সব ব্যবচ্ছেদ একটা বিদ্যা চর্চা হিসেবে আস্তে আস্তে বাড়ে, এবং বইপত্র লেখা শুরু হয়। কিন্তু এটার পরে যেটা দাঁড়ায় যে মৃতদেহ টান পড়ে, ফলে এই সময় ইতিহাস যারা পড়েছেন তারা জানেন যে চার্চে বা কবরস্থান থেকে মৃতদেহ তুলে এনে রমরমা ব্যবসা চলে। যতটা না বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, তার থেকে অনেক বেশি আর্থিক মুনাফার খাতিরে ব্রিটেন এবং ফ্রান্সে ব্যবচ্ছেদ বিদ্যার চর্চা হতে শুরু করে। এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা বিজ্ঞান বা ব্যবচ্ছেদ বিদ্যা তার সেই সম্পর্কে পাঠ্যপুস্তক লেখা সেটা একটু দেরি হয়। আমাদের দেশে ব্যাপারটা এরকম ঘটে। আমাদের দেশে ব্যবচ্ছেদ বিদ্যার জন্ম কিন্তু কিছুতেই মুনাফার জন্য নয়। আমরা সবাই মধুসূদন গুপ্তের নাম জানি। মধুসূদন গুপ্ত এবং তার 3জন সহকারী, তারা কিন্তু ব্যবচ্ছেদ বিষয়টা শুরু করেছিলেন মানুষকে সংস্কার মুক্ত করার জন্য, বৈজ্ঞানিক ভাবধারায় উদ্বুদ্ধ করতে, এবং দেখাতে যে মানুষ হিসেবে একজন সাধারণ ভারতবাসী বা বাঙালি যদি শারীরস্থানের দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করি, তাহলে সাহেবদের দিক থেকে প্রায় সব দিক থেকেই সর্বসম। সব মানুষের দেহেই লাল রক্ত রয়েছে, এই নীল রক্ত এটা একটা সামাজিক নির্মাণ মাত্র। শুধু তাই নয়, তারা আরো দেখিয়েছিলেন যে একজন ব্রাহ্মণ এবং আমাদের বর্ণাশ্রমে যাদেরকে তথাকথিত নিচু জাত বলা হয়, শারীরস্থানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, একজন ব্রাহ্মণ, একজন শূদ্র, একজন বৈশ্য
একজন ক্ষত্রিয় শারীস্থানের দৃষ্টিকোণ থেকে তাদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে জাতপাত অধ্যুষিত এবং ধর্মীয় এক ধরনের মৌলবাদী চিন্তার মধ্যে থেকে বিজ্ঞানের এরকম একটা ফলিত অনুশীলন, তার মাধ্যমে যে তারা যেটা করেছিলেন এবং দেখানোর চেষ্টা করেছিলেন যে এখানে বৈজ্ঞানিকতাই প্রধান। আগে 2000 বছর থেকে চলে আসা বর্ণাশ্রম প্রথার মধ্যে বিন্দুমাত্র বৈজ্ঞানিকতা নেই। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। তারা বই লিখতেও শুরু করেন। আমাদের এখানে যে শারীস্থানের বইগুলো লেখা হয়, প্রথম কিছুদিন সেগুলো ব্রিটেন বা ফ্রান্সের বইয়ের অনুকরণে হলেও তারপর আস্তে আস্তে কিন্তু সেই পদ্ধতিটা চলে যায় এবং আমাদের দেশের জন্য আমাদের শারীস্থানের যেগুলো বিশেষ বৈশিষ্ট্য সেগুলোকে সামনে এনে বই লেখা শুরু হয়। তো এবারে একটু তাত্ত্বিক একটু কথা বলতে হবে। সেটা হচ্ছে যে ইউরোপের শিক্ষা ব্যবস্থার ভিত্তি ছিল ওই যে গ্রিক রোমান পরম্পরা। তাতে লিবারেল আর্ট বলা হতো, 7 ভাগে ভাগ করা হতো। 3টে ভাগ ছিল যেখানে ব্যাকরণ বা যুক্তি, ছন্দ, অলঙ্কার এটা শেখানো হবে প্রাথমিক স্তরে, আর বাকি 4টে যেখানে গণিত, জ্যামিতি, সঙ্গীত এবং জ্যোতির্বিজ্ঞান, যেটাকে ওরা কোয়াড্রিভিয়াম বলতেন, সেইটা শেখানো হবে উচ্চ স্তরে, মানে আজকে যেটাকে মাধ্যমিক স্তর বলে। তো এইভাবেই সাজিয়ে বই লিখতে হবে। এইটা ছিল পশ্চিমী ঘরানা। আমরা যেহেতু পাঠ্য বইয়ের কথা বলছি, আমাদের যে এতক্ষণ যে পাঠ্য বইগুলোর কথা আমরা বললাম, যেগুলো পশ্চিমী ঘরানার অনুসরণে করা, সেগুলো এইটাই অনুসরণ করেছে। তো এইটা ইংল্যান্ডে ছিল, ফ্রান্সে ছিল, জার্মানিতে ছিল। শুধু একটু তফাৎ হয়েছিল মার্কিন দেশে, সেইটা একটুখানি বলি। মার্কিন দেশের সঙ্গে আমাদের দেশের শিক্ষার বিস্তারের একটু মিল আছে। ওখানেও ব্রিটেন গিয়ে উপনিবেশ করেছিল, আমাদের এখানেও ব্রিটেন উপনিবেশ করেছিল। তো মার্কিন দেশে ইংল্যান্ডে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সপ্তদশ শতকের ধাঁচে মার্কিন দেশে শিক্ষাটা হয়। কিন্তু মার্কিন দেশ অচিরেই তারা নিজস্ব শিক্ষাদান পদ্ধতি তারা তৈরি করে, যেখানে তারা টিউটোরিয়াল ব্যবস্থা প্রবর্তন করে এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে প্রয়োজন সেগুলোকে তারা পাঠ্যপুস্তক এবং পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে এবং সমস্যা ও সমাধান ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা এইটা তারা তাদের শিক্ষা ব্যবস্থায় আনে এবং এইভাবে ওই পুরনো যে ট্রিভিয়াম কোয়াড্রিভিয়াম সেই ধাঁচটা পরিত্যাগ করে তারা এই নতুন ধাঁচে পাঠ্যপুস্তক লেখা শুরু করে। এইবারে আমরা অক্ষয় দত্ত কি করেছিলেন সেইটা বলি। আচ্ছা, অক্ষয় দত্ত হচ্ছে অক্ষয় দত্ত কি করেছিলেন বলতে গেলে আবার তার একটু সামান্য জীবনীটা একটু বলা দরকার। সেটা হচ্ছে যে ব্রাহ্ম ধর্মের একজন খুব প্রভাবশালী নেতা ব্রহ্মবাদী দেবেন্দ্রনাথ অক্ষয় কুমার দত্তকে তার পরিচালিত যে বিদ্যালয় সেখানে শিক্ষকতা করার জন্য আমন্ত্রণ জানান, আর ব্রাহ্ম সমাজের যে পত্রিকা তত্ত্ববোধিনী সেটা চালানোর ভার দেন। তো একটা সময় তত্ত্ববোধিতে শুধুমাত্র অধ্যাত্মবোধের লেখাই বেরোতো। অক্ষয় কুমার দত্ত এসে বিজ্ঞান বিষয়ক লেখা শুরু করে। এখানে একটা কথা বলে রাখি, অনেকে আমাদের বাংলা ভাষায় যেটাকে জ্যোতিচিহ্ন বলে, কমা, সেমিকোলন ইত্যাদি, এইগুলো প্রবর্তনের জন্য অনেকে বিদ্যাসাগরকে পুরোই কৃতিত্বটা দিয়ে থাকেন। এটা মোটেই ঠিক নয়। আধুনিক প্রবন্ধের বাংলায় যে জাতীয় জ্যোতিচিহ্ন আমরা এখন ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছি, সেই জ্যোতিচিহ্ন কিন্তু বাংলা ভাষায় প্রথম প্রবর্তন করেন অক্ষয় কুমার দত্ত। অর্থাৎ অক্ষয় কুমার দত্তর হাত ধরেই সাধারণ 8 কৌড়ে বিষয় সেটা নিয়ে প্রবন্ধ লিখতে গেলে বাংলা ভাষার যে সৌকর্য সেইটা কিন্তু পুরোটাই অক্ষয় কুমার দত্তর হাত ধরে হয়েছে। এতে বিদ্যাসাগরের ভূমিকা খাটো হয় না। এরা দুজনে দুদিক থেকে এটা একটা জোর কদমে হাঁটার মতো। একদিকে অক্ষয় দত্ত, একদিকে বিদ্যাসাগর। এই দুজনের যুগলবন্দি না থাকলে বাংলা ভাষার আজকে এই সৌকর্য হতো না। কিন্তু দুজন দুদিক থেকে আলাদা আলাদা করে কিছু কিছু অবদান রেখেছেন, সেটা বলাই দরকার।
অক্ষয় কুমার দত্ত সম্পর্কে দু একটা কথা বলি। যে বলেছিলাম 10 বছর বয়সে কলকাতায় আসেন। তো তিনি 10 বছর বয়সে কলকাতায় এসে নিজে নিজে ইংরেজি শিখতে শুরু করেন। যে এবং সেই স্বশিক্ষা এতটাই ভালো হয়েছিল যে তিনি ওরিয়েন্টাল সেমিনারিতে একেবারে 5ম শ্রেণীতে ভর্তি হন। মনে রাখতে হবে তখন একটু শ্রেণী, এখনকার শ্রেণীর মতো শ্রেণী বিভাগটা একটু অন্যরকম ছিল। বিদ্যালয় স্তরে সবচেয়ে উঁচু যে শ্রেণী তাকে 1ম শ্রেণী বলা। সেদিক থেকে দেখতে গেলে 5ম শ্রেণী বেশ উঁচু শ্রেণী বলতে হবে। এবার পরীক্ষা হয়, মনে রাখতে হবে উনি মাঝপথে ভর্তি হন, কারণ উনি মাঝপথে এসে হাজির হয়েছিলেন। কিন্তু ওই অল্প দিনের মধ্যেই নিজের চেষ্টায় এত ভালো লেখাপড়া শেখেন এবং তার পরীক্ষার ফল এত ভালো হয় যে 5ম শ্রেণী থেকে সাধারণভাবে তার উন্নীত হওয়ার কথা ছিল 4র্থ শ্রেণীতে, তা না হয়ে তাকে একেবারেই টপকে 3য় শ্রেণীতে উন্নীত করে দেওয়া হয়। তো তার জীবনীকার মহেন্দ্রনাথ রায় একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তথ্যটা হচ্ছে এইরকম যে উনি একদিন ইলিয়াড নিজে পাঠ করছেন। পাঠ করতে করতে তার মনে হলো এইরকম, গ্রিক জাতি পূর্বে পৌত্তলিক ছিল, পরে তাহারা সেই মত মিথ্যা জানিয়া অপেক্ষাকৃত উৎকর্ষ ধর্ম অবলম্বন করে। যখন গ্রিকদের মধ্যে এরূপ ঘটিয়াছে, তখন হিন্দু ধর্ম মিথ্যা বলিয়া অবধারিত হইয়াও হিন্দু সমাজে তদ্রূপ ঘটিবার অসম্ভাবনা কি? একবার যে অবিশুদ্ধ ধর্ম সৃষ্টি হইয়া চলিয়াছে, পশ্চাৎ তাহা অসত্য বোধ হইয়া উঠিয়া যাওয়া সম্ভব ও সঙ্গম। ইংরাজি ভূগোল পড়িতে পড়িতে পুরাণোক্ত ভূগোল মনঃকল্পিত বলিয়া সিদ্ধান্ত হয়। যে গ্রন্থের একাংশ অপ্রকৃত, তাহার অপরাংশে আস্থা কি? এরূপ হইলে হিন্দু ধর্ম অভ্রান্ত হওয়া দূরে থাকুক, প্রত্যুত ভ্রান্ত বলিয়াই সংশয় হয়। এটি একটি 10 বছরের ছেলে একটি বিদেশি একটি ধ্রুপদী সাহিত্য পড়তে গিয়ে এইটা তিনি অনুধাবন করেছিলেন। এখানে এটা বললাম এই কারণে যে তার একটা যুক্তিবোধটা বোঝানোর জন্য। 16 বছরের বালক, এবং তখন মনে রাখতে হবে হিন্দু পুনরুত্থানবাদের প্রবল দিন সেগুলো। এখানে যাকে অবরোহী যুক্তিধারা বা ডিডাকটিভ লজিক বলে, সেইটা ব্যবহার করে একটা বিষয়ের সত্যাসত্য কি করে নির্ধারণ করা যায় তার কিন্তু একটা উদাহরণ উনি তখনই তৈরি করে ফেলেন। এর আগে আমাদের দেশে এই অবরোহী যুক্তিধারা খুব কম লোক ব্যবহার করতেন। আমাদের যারা বিখ্যাত ব্যক্তি তারা সাধারণত আরোহী যুক্তিধারা ব্যবহার করতেন। এই যেমন ধরা যাক ব্রাহ্ম সমাজের লোকেরা, তারা ব্যবহার করতেন আরোহী যুক্তিধারা বা ইন্ডাকটিভ লজিক। সেটা কিরকম? সেটা হচ্ছে যে একটা যে জিনিসটা আছে সেইটাকে মেনে নেব এবং সেইটা মেনে নিয়ে কতদূর পৌঁছানো যায় সেইটা আমরা দেখব। এবার আমরা যেখান থেকে শুরু করছি তার মধ্যে যদি কোনো স্ববিরোধিতা থাকে তাহলে তাকে উপেক্ষা করতে হবে। কিন্তু অবরোহিতে এটা হওয়া সম্ভব নয়, কারণ আমি যেটা থেকে শুরু করব তার শিকারটা যদি ভুল হয় আমি ভুল জায়গায় পৌঁছবো। এমন নয় যে আরোহী যুক্তিধারা ভুল। আরোহী যুক্তিধারা প্রয়োগ করার একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে যদি ওটা ব্যবহার না করা হয় তাহলে সেটা ভুল, যেটা আগের লোকেরা করতেন। ঠিক এই কারণেই অক্ষয় দত্ত কিন্তু এই রামমোহন, দেবেন্দ্রনাথ বা অন্যান্য যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন সেই সময়, তাদের থেকে কিন্তু অক্ষয় দত্ত সম্পূর্ণ একটা অন্য ভিন্ন আরেকটা কি বলবো ভিন্ন একটা অবস্থানে, একটা ভিন্ন মাত্রায় গিয়ে পৌঁছতে পেরেছে। এইবার দেখা যাক অক্ষয় দত্তর প্রাতিষ্ঠানিক শিক্ষা কিরকম। আচ্ছা, ওর পিতৃবিয়োগের ফলেও লেখাপড়ায়, প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় ছেদ পড়ে। তাহলে তার সারা জীবনে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার সময়সীমাটা কিরকম? তিনি 6 মাস পড়েছিলেন 5ম শ্রেণীতে, 1 বছর পড়েছিলেন 3য় শ্রেণীতে, 1 বছর পড়েছিলেন 2য় শ্রেণীতে। তার মানে দুটো 1 বছর আর একটা 6 মাস, সর্বমোট 2.5 বছর উনি মাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়েছেন। কাজের চেষ্টায় উনি ঘুরে বেড়াতে লাগলেন, তার কারণ তো সংসার চালাতে হবে। এই কাজের চেষ্টায় ঘুরতে ঘুরতেই তিনি কিন্তু শিখলেন উচ্চতর জ্যামিতি, কনিক সেকশন, সমাকলন, অবকলন, ভূবিদ্যা, জ্যোতির্বিদ্যা, প্রকৃতি বিজ্ঞান। মানস প্রতিম যেরকম বলেছেন, উনি মেডিকেল কলেজে গিয়ে কেমিস্ট্রি, বটানি ক্লাস করতেন, জার্মান ভাষা অবধি শিখে ফেলেন।
এবং পরে তিনি তত্ত্ববোধিনী পাঠশালাতে ভূগোল এবং পদার্থবিজ্ঞান শিক্ষক হিসেবে তিনি যোগ দেন। এই অক্ষয় দত্ত প্রথম বুঝতে পারেন যে বাংলা ভাষায় প্রথাসিদ্ধ উপায়ে সহজবোধ্য প্রাকৃতিক ভূগোলের কোনো পাঠ্যপুস্তক নেই। ফলে অক্ষয় কুমার দত্ত ভূগোল নামে একটা যথাযথ প্রাকৃতিক ভূগোলের বই লেখেন। খুব সম্ভবত পিয়ার্সের বইটা তখন পাওয়া যায় বলে তিনি এই বইটাকে একেবারেই সূত্র হিসেবে ব্যবহার করেন। একটা সুস্পষ্ট ধারণা সামনে রেখে তিনি এশিয়া, ইউরোপ, দুটো আমেরিকা এবং আফ্রিকা, এই 5টি মহাদেশের এই প্রাকৃতিক ভূগোলের এই প্রথম বর্ণনা দেন। এটা অদ্ভুত ব্যাপার। আমরা যদি ওই এটা অন্তর্জালে এখন পাওয়া যায়, এটা যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে সামান্য কিছু পরিবর্তন আর ওই পুরনো একক, ওই ক্রোশ, মাইল বা সের, ছটা, এগুলো বাদ দিয়ে যদি আমরা আধুনিক এককে এটাকে পরিবর্তিত করি তাহলে এই বই আজও প্রাসঙ্গিক। এই বইয়ের প্রথমাংশে রয়েছে প্রাকৃতিক ভূগোলের বর্ণনা 3টে অধ্যায়ে। এই বইয়ের ভূমিকায় অক্ষয় দত্ত কি লিখেছেন সেটা আমরা একটু দেখে নিই। ইদানিং দেশহিতৈষী বিদ্যোৎসাহী মহাশয়দিগের দৃঢ় উদ্যোগে স্থানে স্থানে যে প্রকার প্রকৃষ্ট পদ্ধতিক্রমে বাংলা ভাষার অনুশীলন হইতেছে, তাহাতে ভবিষ্যতে এদেশীয় ব্যক্তিগণের বিদ্যাবুদ্ধির উন্নতি হওয়ার বিলক্ষণ সম্ভাবনা আছে। কিন্তু এ ভাষায় এ প্রকার প্রচুর গ্রন্থ দৃষ্ট হয় না, যদ্বারা বালক দিগকে সুচারুরূপে শিক্ষা প্রদান করা যায়। এই সুযোগযুক্ত সময়ে যদি এ অকিঞ্চন হইতে কিঞ্চিত দেশের উপকার সম্ভবে, এই মানস করিয়া বহু ক্লেশে বহু ইংরাজি গ্রন্থ হইতে উদ্ধৃত করিয়া বালক দিগের বোধগম্য অথচ সুশিক্ষাযোগ্য এই ভূগোল পুস্তক প্রস্তুত করিয়াছে। তারপরটা খুব গুরুত্বপূর্ণ, যেটা কোনো বইয়ে আগে ছিল না, যে কারণে অক্ষয় দত্তর এত গুরুত্ব। ইংরাজি 2 মাইলে 1 ক্রোশ এবং 1 গজে 2 হাত, এইরূপ পরিমাণ এতদ্দেশে প্রচলিত আছে। ফলত অন্য প্রাচীন প্রকার পরিমাপ সহজে লোকের বোধগম্য হয় না। এই জন্য চলিত প্রথা মতে দেশ, পর্বত, নদী প্রভৃতির পরিমাণ করা হইয়াছে। এই উদ্ধৃতি থেকে আমরা কি দেখছি? 1 নম্বর, অক্ষয় কুমার একটা স্পষ্টত একটা পদ্ধতির কথা বলছেন। ঘটনাবলী স্থূল বর্ণনা নয়, সর্বদা কেন এই প্রশ্ন উঠছে এবং কি কার্যকারণে এমনটা ঘটছে সেটা একটা সূত্রায়িত প্রণালীতে বোধগম্য ভাষায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা, এটা একটা। আরেকটা হচ্ছে পরিমাণগত ধারণা বিজ্ঞানের একটা অপরিহার্য অঙ্গ, এবং তার জন্য এমন একক ব্যবহার করা দরকার যার উল্লেখ থেকে পাঠক দূরত্ব বা বস্তুর বিস্তার সম্পর্কে একটা ধারণা গড়ে তুলতে পারে। আরেকটা উদাহরণ দিই এখানে, পৃথিবী গোলাকার তা বোঝাতে গিয়ে শুরু হয়েছে একটা 8 পৌড়ে উদাহরণ থেকে, কিন্তু অক্ষয় দত্তের আগের যারা ভূগোল বই লিখেছেন তারা একটা অদ্ভুত থেকে শুরু করতেন। তারা ওই জাহাজ পরিভ্রমণ করছে, এক জায়গা থেকে শুরু করলো, কিছুদিন বাদে আবার সেখানে ফিরে এলো, এটা যদি গোল না হতো তাহলে ফিরতে পারতো না, এইভাবে পৃথিবী গোলাকার এটা বোঝানোর চেষ্টা করতেন। অক্ষয় দত্ত ওইসবের ধার দিয়ে যান। অক্ষয় দত্ত কি বললেন? অক্ষয় দত্ত বললেন চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর যে ছায়া পড়ে তা গোলাকার। দেখুন ভেবে যে অন্যরাও একটা বড় মাপের ঘটনা বা ম্যাক্রোস্কোপিক ঘটনা যাকে বলে সেটা থেকে শুরু করেছে। অক্ষয় দত্ত একটা বড় মাপের ঘটনা, ম্যাক্রোস্কোপিক ঘটনা থেকে শুরু করলেন। কিন্তু এইবারে সিদ্ধান্ত টানার পদ্ধতিটা, এই যে প্রণালীবদ্ধ বলছিলাম, যে কারণে অক্ষয় দত্তর বইগুলো সময়ের সঙ্গে সঙ্গে পুরনো হয়ে গেলেও সামান্য পরিমার্জনেই এটা চলতে পারে, এই কারণে উনি যে প্রণালীর কথা বলেছিলেন সেই প্রণালীটা একটা বৈজ্ঞানিক প্রণালী, সেটা একটা সর্বজনীন প্রণালী, এটা সর্বকালের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই কাটবে। সেই কারণে অক্ষয় দত্তর প্রাসঙ্গিকতা আজও রয়ে গেছে। যেমন উনি বললেন এইটা বলে ও সিদ্ধান্ত হচ্ছে এই, গোলাকৃতি ছায়া গোলাকার বস্তু বিনা সম্ভব। এটা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা, সেটার উনি সামান্যায়ন করলেন। এরপরে তিনি যে প্রণালীর কথা বলছিলাম সেই প্রণালীর দ্বিতীয় অংশটা হচ্ছে এইরকম, যে কোনো বৈজ্ঞানিক তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠা পায় না যদি তা ভ্রান্ত প্রতিপন্নযোগ্য না হয়, যাকে পরিভাষায় ফলসিফিকেশন বলা হয়। সেটা যদি সেটার মাধ্যমে যদি সেটা পরিচিত না, সেটা যদি প্রতিষ্ঠিত না হয়
তাহলে সেটা বৈজ্ঞানিক তত্ত্বের আকার পায় না। কিরকম? মানে কাকতালীয় ব্যাখ্যা আর বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে এটাই একটা মৌলিক প্রভেদ। এখানেও অক্ষয় কুমার দত্ত মুন্সিয়ানা একেবারেই প্রশ্নাতীত। এইখানে তিনি একটা ফলসিফিকেশন পদ্ধতির উদাহরণ আমি তুলে দিচ্ছি। এই গোলাকার অর্থে উনি বলছিলেন, যদি পৃথিবীর আকার গোল না হইতো, অর্থাৎ এই ফলসিফাই করার চেষ্টা করছে, যদি পৃথিবীর আকার গোল না হইতো তবে জাহাজের সর্ব অবয়ব ক্রমে ক্ষুদ্র রূপে দেখা যাইত, এবং যে লোকেরা সাগর হইতে তীরে আইসে তারা সর্বপ্রথম পর্বত শৃঙ্গ দেখিতে পায়। ক্রমে যত তীরের নিকটবর্তী হইতে থাকে ততই বৃক্ষ গৃহাদি অবশেষে মৃত্তিকা পর্যন্ত দেখিতে পায়। অর্থাৎ পৃথিবীর যে একটা রেডিয়াস অফ কার্ভেচার আছে, এরপরেই তিনি সেইটা আসবেন, সেইটাকে এখানে আনার জন্যে এইটা দেখুন ফলসিফিকেশনের মাধ্যমে ওই যে পৃথিবী গোলাকার সেটা কিন্তু উনি প্রতিষ্ঠা করলেন। একটা হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক স্তর থেকে দেখিয়ে বললেন, সেটা তিনি সাধারণ উদাহরণ দিলেন, বিশেষ উদাহরণ দিলেন, আবার ফলসিফিকেশন মাধ্যমে তাকে প্রতিষ্ঠা করলেন। এই জন্যই বলছি যে টেক্সট বই লেখার, পাঠ্য বই লেখার এই যে কৌশলটা, এইটা অক্ষয় দত্তের একেবারে ইউনিক কৌশল। এইটা বারে বারে আমি বলতে চাইছি। এরকম আরো অনেকগুলো আছে। আর 2 মিনিট খানিকটা 40 মিনিট পার হয়েছে, আপনি শুরু করুন, চলুন, খুব ভালো লাগছে। 2 মিনিট, আর বেশি বলবো না। না হ্যাঁ, এবারে আমি জাস্ট বলবো যে তিনটি বই লিখেছিলেন ইনি চারুপাঠ বলে, চারুপাঠের 3টি খণ্ড, সেইগুলো আমাদের বিশ্ববিদ্যালয় স্তরে পড়ানো হতো। তখন যেটা মানস প্রতিম বলেছিল, এই বিশ্ববিদ্যালয় কথাটা একটু মিসনমার আজকের তুলনায়। এই বইগুলো খুবই জনপ্রিয় ছিল। আমি ঘেটে ঘুটে দেখলাম যে চারুপাঠের 1913 সালেও একটা সংস্করণ হয়েছে। 80 বছর ধরে একটা বিজ্ঞানের বই যদি তার সমান জনপ্রিয়তা বজায় রাখতে পারে, তাহলে বোঝা যায় সেটা একটা কিরকম কালোত্তীর্ণ বই, যে 80 দশক মানে 8টা দশক ধরে সেইটা কিন্তু শিশুদের বিজ্ঞান শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে। আমি শুধু আর এই চারুপাঠের 3টে ভাগ মিলিয়ে টোটাল 57টা লেখা আছে। তাতে 34টা আছে বিজ্ঞান বিষয়, আর 22টা আছে নীতি বিষয়। আর আমি 2-1টা অক্ষয় দত্তের উদ্ধৃতি দেব, যা থেকে সেটা বোঝা যাবে। যেমন একটা জায়গায় উনি বলছেন যে ওই বাহ্য বস্তুর সহিত বলে যে বইটা আছে, সেখানে একটা জায়গায় বললেন, নিয়ম থাকিলে অবশ্যই তাহার আশ্রয় স্বরূপ বস্তু থাকিবে। জল ও তেজ মেঘোৎপত্তি বিষয়ক নিয়মের আশ্রয়। আবার সেটা দ্বিতীয় ভাগে একটা জায়গায় বলছেন, সকল কার্যের কারণ থাকে, ঈশ্বর শুভাশুভ ফল করেন না, করুণা অনুযায়ী কারণানুযায়ী কার্য ঘটে। অতএব যে সকল প্রচলিত ধর্মের সহিত জগতের নিয়ম শৃঙ্খলার ঐক্য নাই, তাহা সংশোধন করা কর্তব্য। আর শেষ করার আগে আমি আর একটাই কথা বলবো। চারুপাঠে একটি 3য় খণ্ডে একটি সুন্দর লেখা আছে, ব্রহ্মাণ্ড কি প্রকাণ্ড। মানে এই বইটা, এই লেখাটা, দুর্ভাগ্য শুধু এইটা নিয়েই যদি আমি বলতাম, আমি এখনো 40 মিনিট বলতে পারতাম। এই কারণে যে এটা প্রথমে উনি ক্ষুদ্র বৃহতের ধারণা দিয়েছেন, তারপরে বলেছেন যে ব্রহ্মাণ্ড কি অর্থে বৃহৎ, এবং যেটা করেছেন, যেটা আজকের দিনে একটা অভাবনীয়, আমরা যখন দেখবেন অন্তর্জালে একটা পাওয়া যায়, সেখানে একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট একটা ছোট একটা ছবি বানিয়েছেন। সেটা হচ্ছে এইরকম যে 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটারে পৃথিবী কিরম দেখাচ্ছে, 100 সেন্টিমিটার বাই 100 সেন্টিমিটারে কিরম দেখাচ্ছে, 1000 সেন্টিমিটার, এইরকম করে করে 100 বর্গ আলোকবর্ষে কিরম দেখাবে, এই করে করে দেখেন। এটাকে ভার্চুয়াল রিয়ালিটি বলে। আমরা দেখতে পাবো না, কিন্তু আমরা এটা অনুভব করতে পারবো। এই অতদিন আগে চারুপাঠে শুধু দৃশ্যমান জগৎ ব্রহ্মাণ্ড নয়, আমাদের চোখে এখনো দৃশ্যমান নয় যে ব্রহ্মাণ্ডের অংশটুকু,
সেই অংশটুকু কিরকম হতে পারে তৎকালীন জ্যোতির্বিজ্ঞানের ধারণা থেকে কতটা প্রকাণ্ড এই ব্রহ্মাণ্ড এটা বোঝানোর জন্য উনি আমাদের একটা ভার্চুয়াল রিয়েলিটি পরিভ্রমণ করিয়েছেন। এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো কথা বলে আমি এক্ষুনি শেষ করব, একটা হচ্ছে এই পরিভ্রমণে আমরা কিন্তু স্বর্গে গিয়ে উপনীত হইনি, আমরা উপনীত হয়েছি ব্রহ্মাণ্ডের আরেকটি কোণে, যেটা আমাদের দৃশ্যমান নয়, কিন্তু আমাদের প্রতিদিনের ইন্দ্রিয়গ্রাহ্য যে জগৎ যেখান থেকে আমরা শুরু করেছিলাম, সেখানে যে বৈজ্ঞানিক সূত্রাবলী খাটে, সেই একই সূত্রাবলী একই রকমভাবে সেখানে খাটে। এবং তারপরে এই প্রবন্ধটি শেষ হচ্ছে, সেখানে উনি বলছেন যে ব্রহ্মাণ্ডে সর্বপ্রকার স্থিতি আপেক্ষিক স্থিতি। আজকের দিনের অ্যাস্ট্রোনমি এই কথাটা 4-5টা অধ্যায় লেখার পরে, যে কোনো পাঠ্যপুস্তকে, উচ্চতর পাঠ্যপুস্তকে 4-5টা অধ্যায় লেখার পরে সেই কথাটা লেখে। সেই কথাটা একটা শিশু পাঠ্য বইতে এত সুন্দরভাবে এনেছেন, এটা মানে এই কারণেই অক্ষয় দত্ত আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমি সবাইকে বলি, শঙ্করবাবুকে বিশেষ করে বলবো, কারণ এরা অনেকদিন ধরে কাজ করছে, যে কোনোভাবে এইটা একটু প্রচার করা, যে এই সমস্ত অত্যন্ত যে জঘন্য যে বইগুলো এখন লেখা হয়েছে, যেগুলো পাঠ্যপুস্তকের নামে পিটুলিগুলা জল, সেগুলোকে দূর করে দিয়ে এই অক্ষয় দত্তের বইগুলোকে একটুখানি আধুনিক, এই শুধুমাত্র এই এককগুলো বদল করে আর সামান্য একটু পরিবর্তন করে এইগুলো করলে এখন আমাদের পরের প্রজন্মের বিদ্যা শিক্ষাটা শুধু যে আনন্দদায়ক তাই হবে তাই নয়, এই বিদ্যা শিক্ষা সত্যিকারের শিক্ষায় পর্যবেসিত হবে। ধন্যবাদ। আমি হয়তো সন্দীপনের 5-7 মিনিট সময় নিয়ে নিলাম, আমরা কিছু বলো। ধন্যবাদ। শঙ্করবাবু, আপনি আপনাকে ধন্যবাদ ডক্টর মুখার্জি, অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় অক্ষয় কুমার দত্তকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করালেন আগে, তারপর সেইখান থেকে অক্ষয় কুমার দত্তকে আপনি ব্যাখ্যা করলেন। অত্যন্ত খুব ভালো হয়েছে এই পদ্ধতিটা, আমার খুব ভালো লাগলো। যে অক্ষয় কুমার দত্তের আগে যে সবগুলো লেখা হয়েছিল, পিয়ারসনের বই বা ফেলিস কেরির বই, সব লেখা হয়েছিল বই, সেগুলো যথেষ্ট জটিল ছিল, তথ্যে ভরা ছিল অত্যন্ত, ফলে দুর্বোধ্য কিছুটা ছিল। সেইখান থেকে ওই যে 1841, যেটাকে আমরা বলি বা বাংলায় বিজ্ঞান সাহিত্যের মাইলস্টোন, ওই 1841, ওই 1841-এই ভূগোল বইটা লেখা হলো অক্ষয় কুমার দত্তের। আর তারপর তো ইতিহাস, তত্ত্ববোধিনী পত্রিকায় তো একের পর এক লিখে গেছেন ইতিহাস, মানে ভাবাই যায় না। আমি একটা কথা এই ফাঁকতালে আমি করে নিই একটু, সেটা হলো যে অক্ষয় কুমার দত্তের যে বাড়িটা, যে বাড়িতে উনি মারা গেছিলেন, হাওড়ার বালিতে, একেবারে গঙ্গার ধারে বাড়িটা, আজও আছে বাড়িটা। আমি 2-3 বার গেছি এই বাড়িটা লেখার জন্যে। তো সেই বাড়িটা এখন এমন ভগ্নদশা অবস্থা হয়ে আছে, সে বাড়িতে কাউকে ঢুকতে দেয় না, বাইরে পাঁচিল, ঢুকতেও দেয় না, কিছুই না। দখলদাররা দখল করে রেখেছে। বাইরে একটা বোর্ড অবশ্য আছে, শোভনোদ্যান লেখা আছে যে করা হয়েছে। আমার ধারণা সে অধিগ্রহণ করা হয়নি, করা হলে অনেক আগে বাড়িটা রিপেয়ার শুরু হয়ে যেত, বাড়িটা রিমডেলিং শুরু হয়ে যেত। তো আমি এই সর্বজনসমক্ষে এই আলোচনা চক্রের মাধ্যমে আমি মানে কর্তৃপক্ষকে অনুরোধ করব, যারা এইসব দেখাশোনা করেন, হেরিটেজ ইত্যাদি, তাদের অনুরোধ করবো ওই বাড়িটা আপনারা বাঁচান। বাড়িটা এখনো পুরো ভেঙে পড়ে যায়নি, জঙ্গল তো সমস্ত, ভেতরটা তো সায়েন্স সিটি ছিল, আমরা যা পড়েছি তার সম্পর্কে, তাতে বুঝেছি ওই বালির বাড়িটা ছিল একটা আজকের দিনের সায়েন্স সিটি, এবং সেটা তৈরি করেছিলেন একটু তিল তিল করে অক্ষয় কুমার দত্তই। সেখানে অয়েল পেন্টিং ছিল, সেখানে অসংখ্য বিজ্ঞানের বই ছিল, সেখানে ছিল যেমন অয়েল পেন্টিং ডারউইনের ছিল অয়েল পেন্টিং, রাজারাম, নিউটনের, হাক্সলের, মিল, এদের অয়েল পেন্টিং ছিল, অণুবীক্ষণ যন্ত্র ছিল, তারপরে দূরবীক্ষণ যন্ত্র ছিল। এই দূরবীক্ষণ যন্ত্রের সঙ্গে মনে পড়ে গেল যে উনি একদিন রাত্রির বেলায় দেখছিলেন ওই দর্মাহাটার বাড়িতে, 3 তলার ছাদে উঠে তিনি একদিন দেখছিলেন, আকাশ দেখছিলেন। তো
রাত্রি তখন 2টা-2:30 হবে হয়তো। দেখছিলেন তো তার স্ত্রী দেখলেন বিছানায়, দেখলেন যে আর হাসব্যান্ড নেই। তিনি টিকটুক করে উঠে এলেন। উঠে এসে ৩ তলার ছাদে উঠলেন। উঠে দেখছেন যে মন দিয়ে দেখছেন তিনি আকাশ টেলিস্কোপে চোখ লাগিয়ে। তিনি বললেন, এ কেমন লোক যে স্ত্রীর শয্যা ছেড়ে এসে রাত্রির বেলায় এখানে বসে আকাশ দেখছেন। এ বড়ই বিড়ম্বনা এটা। উনি চোখ না সরিয়েই উনি বললেন যে এমন লোকের স্ত্রী যিনি এসে এখানে বলেন তার স্বামী সম্পর্কে, এটা আরো বড় বিড়ম্বনা। তো এইরকম সব মজাদার কথাবার্তা ওর সম্পর্কে রয়েছে। আমি একটা বইয়ের ছবি দেখাবো, যে বইটা অত্যন্ত দুষ্প্রাপ্য। 1854-এ উনি লিখেছেন। সদ্য তখন কলকাতায় হাওড়া থেকে হুগলিতে ট্রেন চালু হয়েছে, প্রথম ট্রেন চালু হয়েছিল 1854-এ, এবং তার আগের বছর অবশ্য চালু হয়েছিল বম্বে থেকে থানেতে, সেটাই প্রথম। এবং কলকাতা অর্থাৎ হাওড়াতে দ্বিতীয় ট্রেন চালু হয়েছিল। সেই চালু হওয়ার সঙ্গে সঙ্গে রেলের ওপর একটা বই লিখে ফেলেছিলেন। এই বইটা অত্যন্ত আমার একটু বক্তব্য ছিল, ওইটা ছোট করলাম আর কি। ওটা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য, খুবই গুরুত্বপূর্ণ। আমি বইটা নিয়ে কিছু বলছি না, রাইট? আমি বইটা নিয়ে বলছি না কিছু, আমি খালি রিস্ক অ্যাসেসমেন্ট সম্পর্কে ওইটা আমার জ্ঞান তো বাংলা ভাষায় প্রথম লেখা। রিস্ক অ্যাসেসমেন্ট কি করে করতে হয় একেবারে বিজ্ঞানে, এটা একেবারে প্রথম লেখা। পাওয়া যায় না। বইটা রয়েছে ব্রিটিশ ইন্ডিয়া লাইব্রেরিতে রয়েছে, লন্ডনে আছে বইটা। তো যে কোনো ভাবেই হোক, আমি ওর আখ্যানপত্রটা এনেছি। আখ্যানপত্রটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আখ্যানপত্র, আপনি দেখুন, বাষ্পীয় রথারোহীর বলে এই যে দেখা যাচ্ছে, এই বই, এটা হচ্ছে ওই বইটার আখ্যানপত্র। এটা ব্রিটিশ ইন্ডিয়া লাইব্রেরিতে এই বইটা রয়েছে। একটাই কপি আছে সম্ভব, এখানে কোনো কপি, ইন্ডিয়াতে সম্ভবত কোনো কপি নেই। এটা আমারই বই, বুঝতে পারবেন। আমার লেখা এই বইটা অক্ষয় কুমার দত্তের উপরে। এই বইটা এবারেই বেরিয়েছে, বইটা তাতেই রয়েছে এটা। তো আমি অত্যন্ত ভালো লাগলো ডক্টর মুখার্জি যেভাবে, আমার শুরুটা অত্যন্ত ভালো লেগেছে, যে আস্তে আস্তে প্ল্যাটফর্মে কি করে আস্তে আস্তে তুললেন অক্ষয় কুমার দত্তকে, তুলে তারপর অক্ষয় কুমার দত্তকে প্রতিষ্ঠা করলেন। অত্যন্ত ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই সেশনটা এই সেশনটা এলেন প্রাঞ্জল ভাষায় সকলকে এই সেশনটা শেষ করেছি। পরবর্তী সেশন শুরু হবে। আমি ওভার টু শিবনাথ বন্দ্যোপাধ্যায়। শঙ্করদা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ধন্যবাদ জানানোর পর তো আর কিছু বলার থাকে না, এর জন্য একটু আগে বলতে চাইছিলাম, যদি মাননীয় বক্তাগণ আমাকে সময় দেন, আমি একটা মিনিট ব্যয় করতে পারি আপনাদের কাছে। আমি যখন ওনাকে বলছি যে আপনি এই বিষয়টা নিয়ে, শুভাশিস মুখোপাধ্যায়ের বিষয়টা নিয়ে আপনি যদি ওই সেশনটা চেয়ার করেন, উনি বললেন, ডক্টর শঙ্কর কুমার নাথ বললেন যে একটু পড়াশোনা করতে হবে। আমি তখন ক্যাজুয়ালি বলে দিয়েছিলাম যে হ্যাঁ, আপনি তো পড়াশোনা করে একটুখানি করবেন, পড়াশোনা করে। তারপরে উনি বললেন কি কাণ্ড, কি কাণ্ড, কি কাণ্ড, না শঙ্করদাই বলি আমরা। শঙ্করদা বলল, হ্যাঁ, এই বইটার জন্য এবছর, কোন বইটা, না এই যে অক্ষয় দত্ত সম্পর্কে উনি বলবেন, সেই অক্ষয় দত্ত নিয়ে আমি একটা বই লিখেছি, সেই বইটার জন্য এবারে আমাকে মুজাফফর আহমেদ পুরস্কারে ভূষিত করা হয়েছে। আমি বললাম খুব অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। আমি হ্যাঁ শুনেছিলাম, আমি সুদূর ব্যাঙ্গালোরে বসে আমি বলছি শুধু শুনেছিলাম, ওটা আমি ভুলে গেছিলাম। সত্যি এটা আমার খুব মানে অমার্জনীয় ত্রুটি, তবু আপনি ক্ষমা করে দেবেন আমাকে। এইটুকুনি বলার লোক সামলাতে পারলাম না। উনিও খুব সুন্দর লিখেছেন, নিশ্চয়ই আমরা পরে পড়বো ওখানে গিয়ে, আর আপনি খুব সুন্দর বললেন। এবার আমরা পরের সেশনে চলে যাব, যে সেশনে মিথস অ্যান্ড লেজেন্ডস অফ ইক্লিপস এই বিষয়ে বলবেন একটা সন্দীপন ধর, সায়েন্স কমিউনিকেটর, মেইন বেসিক্যালি সায়েন্স কমিউনিকেটর। এছাড়া উনি এই মুহূর্তে ফেলো অফ দি ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটি, জার্মানি, মিউনিক।
ওনার এই সেশনটা চেয়ার করবেন ডক্টর শুভাশিস মুখোপাধ্যায়, যিনি এতক্ষণ বলছিলেন। শুভাশিসদার বোধহয় একটু কষ্ট হবে, আরো না, 40-45 কিছু না, ঠিক আছে। আর এটা কষ্ট নয়, এটা খুবই আনন্দের বিষয় যে সন্দীপন ধরকে সবাই সামনে আমাকে পরিচিত করতে হচ্ছে। সন্দীপন ধর তার নিজের জোরের জায়গা থেকে এত বেশি প্রতিষ্ঠিত, তাকে আলাদা করে পরিচিতি দেওয়ার কিছু নেই। সকাল থেকেই শুনছি এই ভেঙ্কট থেকে শুরু করে সবাই সন্দীপনের নানা পরিচয় দিয়েছে। আমি একটা দিকের পরিচয় দেব, যেটা সম্ভবত এখানে যারা রয়েছেন তার মধ্যে আমি ছাড়া কেউ জানেন না। সেটা হচ্ছে সন্দীপন ধর হয়ে ওঠাটা। সেটা আমি অল্প একটুখানি বলবো। আমি আশা করি সন্দীপন ধর তার ছোটবেলার কথা বললে খুব একটা কিছু মনে করবেন না। সেটা হচ্ছে যে সায়েন্স কমিউনিকেশন বলে যে ব্যাপারটা, সেইটা 80-র দশকের শেষ, 90-এর দশকের শেষ, এমনকি 2000 সালের গোড়া অব্দিও, মানুষ আছে কিনা জানি না, মানুষ থাকলেও এটা অ্যাপ্রিসিয়েট করতে পারতো। এই ব্যাপারটা যারা বিজ্ঞানের দিক থেকে ব্যর্থ তারা বুঝি এই কাজটা করে, এইরকম একটা ধারণা প্রতিষ্ঠিত বিজ্ঞানীদের মধ্যে এবং কিছুটা ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে এই ধারণাটা ছিল। তো এই সন্দীপন ধরের মতো কিছু লোক যারা এই যে এই একটা ভুল ধারণা এবং এই অতি কথাটা একেবারে সদর্পে ভেঙে দিয়েছে। সায়েন্স কমিউনিকেশন এটা তার নিজের জোরেই এটা একটা বিদ্যাচর্চার বিষয়। এইটা বুঝতে হবে। যে কোনো মানুষ ডাক্তারি করতে করতে শঙ্করবাবুর মতো লিখতে পারবেন না, এবং সেটা ডাক্তারি লেখা নয়, এটাও বুঝতে হবে। ডাক্তারি লেখা শঙ্করবাবু গুছিয়ে লিখছেন, এটাই অভিপ্রেত, কিন্তু তার বাইরের একটা জিনিস গুছিয়ে লিখছেন, এটার জন্য এক ধরনের অন্য ধরনের দক্ষতা লাগে, যে অন্য ধরনের দক্ষতাটা আমাদের এখানে সাধারণভাবে শেখানোর কোনো সুযোগ নেই। এই সন্দীপন ধরনের মতো লোকেরা তারা নিজের চেষ্টায় স্বশিক্ষিত হয়ে শুধু যে তারা এটা পালন করে গেছেন তাই নয়, অন্য লোক কি করে শিখতে পারে নিজেদের মূল্যবান কাজকর্ম সরিয়ে রেখে অন্য লোককে শেখানোর জন্য যথেষ্ট সময় দিয়েছেন। আপনারা সবাই জানেন ও এখন হাইলাকান্দিতে বসে আছে একটি স্কুলের দায়িত্ব নিয়ে। সেই স্কুলে বাচ্চাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা প্রচারের জন্য এই লকডাউন পিরিয়ডেও কিন্তু সে কাজ করে চলেছে। এছাড়াও কাজের পরিধি অনেকটা বড়, মানে জীববৈচিত্র্য কি করে একেবারে মাঠ স্তরে বাচ্চাদের শেখানো যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরে জ্যোতির্বিজ্ঞানে কিরকম ধরনের প্রশ্নোত্তর তৈরি করলে সেই প্রশ্নোত্তরের জবাবের মাধ্যমে লোকের বাচ্চাদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে সাধারণ ধারণাগুলো স্পষ্ট হবে, সেইটা এই এত কাজ সে করছে। এর সঙ্গে আরেকটা কথা বলেই আমি ওকে বলবো বক্তব্য বলতে, সেটা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতে, আমরা সবাই জানি উত্তর পূর্ব ভারতে নানা ধরনের শিক্ষার দিক থেকে নানা ধরনের খামতি রয়েছে। সেটা কিছুটা তার ভৌগোলিক অবস্থান, কিছুটা তার রাজনৈতিক অস্থিরতা, কিছুটা অন্যান্য, সব মিলিয়ে গত 3 বছর ধরে সন্দীপন ধরের সম্পূর্ণ একক চেষ্টায় এই বিজ্ঞান প্রসারের সঙ্গে বিজ্ঞান প্রসারের যারা কর্তা ব্যক্তি তাদেরকে বুঝিয়ে সাই বলে একটা অসম্ভব প্রোগ্রাম সম্পূর্ণ একা হাতে ওটাকে সংগঠিত করে, এবং ওই পুরো উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্য থেকে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীদের বেছে নিয়ে তাদেরকে এই বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ে কি করে তাদেরকে আরো সচেতন করা যায় এবং বিজ্ঞান মনস্ক ঠিকঠাক কি বলবো যুক্তিবাদী নাগরিক হিসেবে তাদের গড়ে তোলা যায়, সেই কাজটা করছে। তো আমি সন্দীপন ধরকে বলছি, সন্দীপন যদি তার বক্তব্য রাখে, আমার ধারণা ও বাংলায় বলবে, তাই তো? হ্যাঁ, ধন্যবাদ সুভাষিস দা। আসলে সকাল থেকে যেসব বক্তারা একের পর এক রয়েছেন আর কি, বিশেষ করে শঙ্কর দার মতো বক্তা, সুভাষিস দা, এর আগে টিভিভি, মানস, আশিস দা যদিও টেকনিক্যাল কিছু সমস্যার জন্য বলতে পারলেন না, মানে তারপর যদি আমার দায়িত্বটা অনেকটা কমে গেছে। তো
তো অ্যাকচুয়ালি মূলত প্রথম যখন এটা শিবনাথদার সাথে আলোচনা হচ্ছিল যে এবছরের এই ওয়েবিনার বা এই অন্তর্জলীয় একটা আলোচনা সবার, তো তখন আমি প্রথম বলছিলাম যে নেচার এবং কোভিড নিয়ে, কিন্তু তারপর আমি দেখলাম মানে কদিন আগে আমার হঠাৎ করেই মাথায় এলো যে মানুষ বোধহয় আর এখন কোভিড শুনতে শুনতে আরো মানে কপিল হয়ে যাচ্ছে। তার জন্যই একটু বিষয়টাকে পরিবর্তন করে আমার মনে হলো, যদিও এই নিয়ে শঙ্করদার দীর্ঘদিনের কাজ এবং সেটা শঙ্করদা মানে ঘটনা আমি শঙ্করদার মুখেই শুনেছিলাম যে জ্যোতির্বিজ্ঞানে ওনার আগ্রহ বা কিভাবে মানুষের কাছে মানে এইগুলো নিয়ে। তো মূলত আমি এই যে জ্যোতির্বিজ্ঞান নিয়ে আমাদের যে কুসংস্কার বা এখনো যেসবগুলো রয়েছে মানে মূলত এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এই বিষয়গুলো নিয়ে আমি একটু সময় নিচ্ছি, আমি একটু স্ক্রিনটাকে শেয়ার করছি। আর টেকনিক্যাল টিমকে আমি বলবো একটু মানে স্ক্রিন শেয়ারের অনুমতিটা দেওয়ার জন্য। আর আমাদের একটু যেন সরিয়ে দেয়া হয়, তাহলে পুরোটা দেখতে পাওয়া যাবে। একটু প্রবলেম হচ্ছে স্ক্রিনটা শেয়ার হতে। হ্যাঁ, আমার মনে হয় এবার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সুভাষিস দা যদি একটু বলেন। একটু কেউ যদি একটু বলেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমি বলছি হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। বেশ, এটা কি প্রথমটা কি কালোই হবে না প্রথমটায় কোনো কিছু আছে? একটুখানি স্ক্রিনটা চালু হচ্ছে। আর প্রথমত আমি ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট যেটা ব্যান্ডেলে অবস্থিত, তার যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, তাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। প্রদীপ, কোনো গন্ডগোল হচ্ছে? না, শেয়ার করতে হবে।
যদি টেকনিক্যাল টিম একটু স্ক্রিনটাকে শেয়ারের ব্যবস্থা করে দেয়। আচ্ছা, যদি আমরা ওই সময়টা দেখি যে 70 এবং 80-র দশকে, তখন ভারত সরকার থেকে কিন্তু যে কোনো গ্রহণ হলে আমাদেরকে ঘোষণা করা হতো যাতে না দেখা হয়, মানে এই গ্রহণে আমরা যাতে না বেরোই, বাইরে বাড়ির বাইরে যাতে না বেরোই, সেইটার কিন্তু অনুরোধ করা হতো। কিন্তু 1995 সালের পর থেকে পরবর্তী সময়ে আমরা কিন্তু এইটার একটা পরিবর্তন দেখতে পাই ভারতবর্ষের চেহারায়, এবং এর জন্য প্রধান কৃতিত্ব ছিল হচ্ছে ভারত সরকারের এনসিএসটিসি ডিএসটি, যেটা ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীনে একটি ডিভিশন, এনসিএসটিসি, ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন, তার যিনি তখনকার হেড ছিলেন ডক্টর এন.কে. সেগাল। এবং এই অনুষ্ঠান, এই যে আজকের যে ওয়েবিনার যেটা হচ্ছে এই টপোকনিয়া 2020-তে, যাদের সাথে যৌথ উদ্যোগে বিজ্ঞান প্রসার, এবং বিজ্ঞান প্রসারেরও প্রথম মানে ফাউন্ডার ডাইরেক্টর ডক্টর এন.কে. সেগাল, ওনার উদ্যোগে ডায়মন্ড হারবারে কিন্তু আমরা প্রথম 1995 সালে ঠিক কালী পুজোর একদিন পরে, যেখানে সুভাষিস দাও উপস্থিত ছিলেন, অক্টোবর 24 তারিখ, সেইখানে কিন্তু আস্তে আস্তে চেহারাটা পাল্টাতে শুরু করলো। এবং এটা বিশেষ করে মানে আমাদের কাছে গর্বের বিষয় যে পশ্চিমবঙ্গে এইটা আমরা কিছু ছবি আপনাদের এখানে, পুরনো কিছু ছবি আমরা সেখানে দেখতে পেয়েছিলাম যে এরকম একজন বয়স্ক দিদিমা, তিনি যেরকম বেরিয়ে এসেছিলেন, তিনি বেরিয়ে এসে দেখছিলেন ওই গ্রহণটা তার নাতি নাতনি অন্যান্যদের সাথে। তিনি আমাদের ওই ন্যাশনাল ক্যাম্পের ওইখানে এসে আমাদের সাথে যোগ দিয়েছিলেন। আর তারপরে এইটা যেরকম ভীমবেটিকায় 2009 সেখানে একটি মানে আয়োজন করা হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যার হাতে বলা চলে আমার বিজ্ঞান আন্দোলন বা বিজ্ঞান সঞ্চালনার হাতে করি অধ্যাপক যশপাল, তাকেও দেখতে পাচ্ছেন। যদিও সেগাল স্যারের ছবি এই মুহূর্তে আমার কাছে নেই, গত 7 তারিখ মধ্যরাতে তিনি মারা যান। এরপর এইটা হচ্ছে কন্যাকুমারীতে আমরা দেখতে পেলাম, এখানে হয়তো দেখছেন এটা হচ্ছে বিজ্ঞান প্রসার এবং ডিএসটির টিম। এখানে এই যে আমি শুয়েও দেখছি, বাচ্চারা দেখছে, এখানে আমার আরেকজন সহকর্মী বন্ধু বিজ্ঞান প্রসারের বিকে ত্যাগী, সে রয়েছে, মানিশ রয়েছে, আমরা সবাই মিলে দেখছিলাম। এই জায়গাটা কিন্তু আগে দেখা যায়নি। আগে কিন্তু আমরা যখন দেখতাম যে কোনো গ্রহণ হলে আমাদেরকে মোটামুটি সরকার থেকে বলা হতো, এই প্রত্যেকটা এই ছবিগুলো দেখানোর কারণ এগুলো একটু সরকারি উদ্যোগ। আর এইটা হচ্ছে জাস্ট ডিসেম্বর 2016 হাইলাকান্দিতে, ওইখানে একটা ক্যাম্প করেছিল এখানে একটি ইনস্টিটিউট থেকে এবং আর্যভট্ট সায়েন্স ক্লাব। সেখানে আমরা দেখছি এরকম খুদে বাচ্চারা, তারা অবধি বেরিয়ে এসছে এই সূর্যগ্রহণ দেখার জন্য, তারা টেলিস্কোপের জন্য আগ্রহ। হ্যাঁ, তো এই ছবিগুলো দেখানোর মূল উদ্দেশ্য। যাই হোক, আমাদের যদি আমরা পুরোনো দিনে চলে যাই, এনশিয়েন্ট টাইমে আর কি, এনশিয়েন্ট কালচার, তখন কিন্তু একটা জিনিস, একটা ধারণা ছিল যে বোধহয় সূর্যটা কোনোভাবে আকাশ থেকে পালিয়ে যায়। এর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কারণ। কেউ কেউ বলেছিল যে সূর্য চাঁদের একটা লড়াই হতো, তাতে সূর্য প্রত্যেকবার রাত করে চলে যেত, সেগুলো আমরা আসবো পরে। এর বিভিন্ন কারণ দেখানো হয়েছে, বা প্রত্যেকটা আমরা যখন এইটা নিয়ে গবেষণা করেছি বা পড়াশোনা করতে গিয়ে আমরা দেখেছি যে এইটা কিন্তু চিরকাল তাদের যে কালচার বা তাদের যেসব লিজেন্ড, সেইগুলোর সাথেই তাদের যে মিথগুলো কিন্তু সেইভাবেই তৈরি হয়েছে। এবং এইটা নিয়ে একটা বলা যে ভগবানের লড়াই, যুদ্ধ, তার থেকেই কিন্তু সূর্য রাত করে প্রত্যেকবার চলে যেত। ভিয়েতনামে যেরকম একটা বলা হয়, ভিয়েতনামিরা বিশ্বাস করতো যে একটা বড় ব্যাং, একটা বিগ ফ্রগ অর টড, ইটস দ্য মুন অর সান, মানে গ্রহণ মানে সে যখন এই ঘটনাটা যখন ঘটে, সে ওই চাঁদ বা সূর্যকে গিলে খেয়ে নেয়, যার কারণেই কিন্তু আমরা আকাশে এদের দেখতে পাই না। এবং এইটা কিন্তু খুব খারাপ, মানে তারা মনে করতো যে এই যে ব্যাং খেয়ে নিচ্ছে, তার মানে ব্যাঙের খাদ্যের অভাব হচ্ছে, তার কারণেই তারা কিন্তু এই চাঁদ বা সূর্য খাচ্ছে। এটা কিন্তু সমাজের জন্য বা আগামী দিনের জন্য খুব খারাপ। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে ভিকিংস বলে যারা আছে, তারা মনে করতো
যে সূর্য এবং চাঁদের মধ্যে একটা লড়াই, যেটা আমি আবার বলেছিলাম। এবং এইখানটা হচ্ছে মানে সূর্য এবং চাঁদকে একটা উল আর কি, মানে ওই নেকড়ে আর কি, এক দল দুটো নেকড়ে তারা তাড়া করে চলেছে এবং তারা এদেরকে ধরে ফেলে এদেরকে কখনো লুকিয়ে ফেলে বা এই করে। তার থেকেই কিন্তু এই ড্রোন গুলো আমাদের সমাজে দেখা দেয়। মানে তাদের বিশ্বাস ছিল এরকম যে এই দুটো নেকড়ে বদমাস দুটো নেকড়ে তারাই কিন্তু এই ঘটনাটা ঘটিয়ে চলেছে। আর চায়নায় আমরা জানি তারা খুব ড্রাগন, মানে কলকাতায় যারা থাকেন বা কলকাতা আশপাশ তারা আপনারা জানেন যে চায়নার যে কোনো কালচার যে কোনো এর সাথে ড্রাগনের একটা ওতপ্রোত জড়িত। আর তারা কিন্তু মনে করতো যে একটা বড় ড্রাগন সে হচ্ছে এই সূর্যটাকে নিয়ে নিচ্ছে বা খেয়ে ফেলছে। এবং চাইনিজ ওয়ার্ড মানে ইক্লিপস মানে সি আর মিনস টু ইট, মানে ইক্লিপস মানে হচ্ছে যে এটা ওই আর কি একটা কি বলবো ড্রাগন সে আর কি সূর্যটাকে বা চাঁদটাকে খেয়ে নেয়, যার কারণেই তাদের ওইখানে এই সময়টায় চাঁদ সূর্যকে দেখা যায়। ক্যানাডার যেসব মানুষরা যারা কোয়াইটু মানে একটা ট্রাইব আর কি, যারা ওয়েস্টার্ন কোস্ট অফ ক্যানাডায় থাকে, তারাও মনে করতো যে হেভেন কনজিউমস দ্য সান, মানে স্বর্গ আর কি এই চাঁদ বা সূর্যকে খেয়ে নেয়, যার থেকেই কিন্তু এরকম একটা ইক্লিপস বা এরকম একটা গ্রহণ আমাদের সমাজে মানে আমরা আকাশে দেখতে পাচ্ছি। আর গ্রিকরা আরো বেশি, গ্রিকরা মনে করতো যে যখন মানে মানুষ যখন মানুষ বলছি মানে দেবতারা যখন মানুষের ওপর খুব রেগে যায় তখনই কিন্তু এরকম একটা গ্রহণ হয়। আর এইটা কিন্তু একটা প্রেডিকশন যে এরপরে একটা বড় ডিজাস্টার হবে বা কোনো রকম ডিস্ট্রাকশন হবে, কোনো ক্ষয়ক্ষতি হবে বা বন্যা হবে, ভূমিকম্প হবে বা কোনো কিছু এরকম কিন্তু তারপরেই আসতে চলেছে। এরকম একটা বিশ্বাস গ্রিকদের মধ্যে এখনো অনেকের মধ্যে আছে। আর নিউ মেক্সিকোতে টুয়া ট্রাইব তারা যেটা বলতো যে সান আর কি খুব রেগে গেছিল সূর্য, আর তার জন্য সে আকাশ ছেড়ে চলে যেতে চায়, সে তার বাড়িতে যেতে চায় আন্ডারওয়ার্ল্ড মানে এই পৃথিবীর বাইরে। কিন্তু যাই হোক যেভাবে হোক তাকে আবার বুঝিয়ে সুঝিয়ে আবার তাকে মানে তারা খুব কি বলবো থ্যাঙ্কফুল ছিল, মানে তারা খুব কৃতজ্ঞ থাকতো সূর্যের কাছে যে তাকে আর কি ঠান্ডা করে আবার ব্যাক করে আনা যায়, মানে সূর্যকে তারা ব্যাক করে আনতো আর কি যেভাবে হোক ঠান্ডা করে। ইনিউটস যারা আমরা জানি যে মেলিনা এরা কিন্তু মনে করে আফটার আ ফাইট উইথ হার ব্রাদার দ্য মুন গড অ্যানিগান চেজেস আফটার হার বাট বিকামস so obsessed with his pursuit that he forgets to eat. In the process, he becomes smaller and smaller, the waning phase, and eventually has to stop to replenish the new moon. Occasionally, he catches up to Melina, and everything goes dark, causing a solar eclipse. মানে তার ছিল যে তার ভাইয়ের সাথে যে লড়াই, সেই লড়াই করতে গিয়ে মেলিনা মানে অ্যানিনগান তার সাথে যে তার পেছনে দৌড়ে বেড়াচ্ছে, এই করতে গিয়ে সে খেতে পাচ্ছে না খেতে পেয়ে সে একটা মানে সে খাওয়াও ভুলে যায়। তার থেকে ছোট হতে 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 এমন হয়েছে যে সে আর কি মানে একদম তাকে দেখাই যায় না এবং মানে একটা সময় তারা ভ্যানিশ হয়, যার থেকেই কিন্তু এই গ্রহণ বা দেখা যায়। মেকিং সাম নয়েজ এইটা সব অনেক ধরনেরই আছে। এখনো আমরা যদি দেখি আমাদের ভারতীয় উপমহাদেশেও কিন্তু আছে যে বোধহয় যখন এই গ্রহণ হয় বা হয় গ্রহণ শেষের সময় দেখবেন অনেকে খুব উচ্চ স্বরে শাঁখ বাজায়, ঘন্টা বাজায়, কাঁসর বাজায়, থালা বাজায়। তাদের ধারণা যে বোধহয় এইতে হয়তো স্কিয়ার হয়ে বিভিন্ন আওয়াজ করলে তারা হয়তো ভয় পেয়ে এই যে জন্তু জানোয়ার গুলো তারা হয়তো পালিয়ে যাবে, তারা সূর্য বা চন্দ্রকে গিলে খাবে না, তার থেকে হয়তো আমরা মুক্তি পাবো, আমাদের এর থেকে বেরিয়ে আসবো। যার জন্য কিন্তু ড্রাম বাজানো এবং যেহেতু সুভাষিস দা বললেন উত্তর পূর্বাঞ্চলেও কিন্তু এরকম একটা প্র্যাকটিস এখনো আছে। এখনো অনেক উপজাতির মধ্যে তারা কিন্তু এই সময়টায় মানে যখন গ্রহণ ঘটে তখন কিন্তু তারা ড্রাম বাজায়, চার্চে প্রেয়ার করে। এই জায়গাগুলো নাগাল্যান্ডের অনেক ইন্টেরিয়র জায়গায় আওদের মধ্যে এটা আছে। তাদের ওইখানে গিয়ে আমি দেখেছি যে তারা এই সময়টা মানে প্রচন্ড রকম একত্রিত হয়ে পুরো গ্রাম চার্চের মধ্যে একত্রিত হয়ে তারা বিভিন্ন রকম আওয়াজ সৃষ্টি করে। তারা মনে করে যে এই আওয়াজের ভয় তা হয়তো পালিয়ে যেতে পারে। আমরা যদি হিন্দু মিথোলজি দেখি তাহলে তো এটা আমরা জানি সেই রাহু কেতুর গল্প, সেগুলো আমরা জানি।
সেই ব্যাপারে আমি আর বিস্তারিত যাচ্ছি না, কারণ আমরা সকলেই দীর্ঘক্ষণ ধরে শুনতে শুনতে সবাই বোধহয় টায়ার্ড। যাই হোক, তো আমরা হিন্দু এতে সেই রাহু খেয়ে নিয়েছিল, কেতু, এইগুলো তো জানি। বিষ্ণুর ব্যাপারটা, তার সুপ্রিম ডেটি বিষ্ণু, তার মাথার ব্যাপার, এই জায়গাগুলো যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এবং সেখান থেকে তারপর যেটা হচ্ছে আফ্রিকায় ইভেন টুডে মানে আজকের দিনও বাতামবালিয়া পিপল, এরা টোগো অ্যান্ড বেনিন এই জায়গাটায় রয়েছে, এরা কিন্তু বলে হচ্ছে, এরা মনে করে যে এই সময়টা মানে পুরনো যত রকম ঝগড়া ঝাঁটি সেগুলো ভুলে যেত। তারা মনে করে যে এইটা হচ্ছে বিটুইন দ্য সান অ্যান্ড মুন, মানে সূর্য এবং চাঁদের মাঝে একটা লড়াই। এই লড়াই থেকেই এবং এই লড়াই থেকেই কিন্তু এই গ্রহণ, এবং এই সময়টা তারা কিন্তু নিজেদের মধ্যে যত যে লড়াই বা যেগুলো মানে প্রতিবেশীর সাথে, সেইগুলো ভাই ভাই লড়াই বা প্রতিবেশী বা কমিউনিটি, তারা একসাথে কমিউনিটি একসাথে মানে এই সময়টা মিলনে আবদ্ধ হয়, মানে একসাথে মিলেমিশে থাকার এতে হয়। তারা মনে করে এই করে আমরা বোধহয় সূর্য এবং চাঁদকে ঠান্ডা করতে পারবো, যাতে তারা আমাদের আকাশে থেকে যায়, তারা যাতে না চলে যায়। এরকম একটা ধারণা এখনো তাদের মধ্যে খুব ভালো রকম ভাবেই আছে। কোরিয়ার মানুষরা মনে করে যে প্যাক অফ ফায়ার ডগস, এক রকমের কুকুর, মানে যারা ফায়ার ডগস, এরা এদেরকে কিং আর কি অর্ডার দিয়েছিল যে যাও গিয়ে সূর্যকে চুরি করে নিয়ে আসো। তা এইরা আর কি গিয়ে দে অনলি গেট ক্লোজ এনাফ টু টেক এ নিপ আউট অফ দ্য সান which causes a eclipse, মানে একটা সূর্যের পুরোপুরি কাছে যেতে পারে না, খুব কাছাকাছি চলে গেছিল, এবং তার থেকেই কিন্তু তারা যখন ওর ওপর নজরটা মানে তাদের করে, তার থেকেই কিন্তু এই গ্রহণ কোরিয়ান এদের এরকম আছে। আচ্ছা, এখন মডার্ন আজকের দিনে আমরা কিন্তু এখনো ভারতবর্ষে আমরা দেখি যে এই ইক্লিপসের সময় যখন গ্রহণ হয়, সেটা সূর্যগ্রহণ হোক, চন্দ্রগ্রহণ হোক। কিছুদিন আগের গ্রহণে আমার মনে আছে, আমি এইখানে হাইলাকান্দিতে একটা জায়গায় মানে একটা খাবারের দোকানে ওই সকালের জলখাবার খেতে যখন গেলাম, সেখানে শুনলাম নেপালের দোকান বলা হয়, সেখানে মানে লোকজন নেপাল বলছে না আজকে বেশি বানাবো না, কারণ মানে ওই দোকানে নেপালের ছেলে পুলেরা তারা বলছে আজকে কিন্তু আমরা বেশি বানাবো না, কারণ গ্রহণ আছে, এরপর খাবার আর বিক্রি হবে। হ্যাঁ, অনেকে রান্না বান্নাও করে না, বা রান্না করা থাকলে মানে আগে যদি রান্না করা থাকে তাতে তুলসী পাতা বা বিভিন্ন জিনিস দিয়ে রাখে, তারা মনে করে যে পয়জন মানে বিভিন্ন রকম পয়জনাস বা ভাইরাস এটা অ্যাটাক করবে। এমনকি জলও ঢেকে রাখে। এই জায়গাগুলো কিন্তু আমরা দেখেছি। এরকম কোনো ব্যাপার নয়, তারা মনে করে এবং তারা কিন্তু প্রার্থনা করে, তারা ভগবানের কাছে, সূর্যের কাছে বা চন্দ্রের কাছে প্রার্থনা করে যে তুমি আমাদের মুক্তি দাও, এর থেকে তাড়াতাড়ি ছেড়ে দাও। এই জায়গাটা কিন্তু স্পিরিচুয়াল, তারা মনে করে যে একটা কোনো তাকে ছেড়ে দাও, নাহলে কিন্তু আমাদের আগামী দিনটা খুব ভয়ঙ্কর। এরকম একটা বিশ্বাস আছে। আরেকটা খুব একটা মিথ যেটা রয়েছে যে হার্ম অন প্রেগনেন্ট ওমেন, মানে যারা অন্তঃসত্ত্বা মহিলা এই গ্রহণের সময় তাদের মধ্যে তাদের উপর একটা হয়। এবং আমি একটা ঘটনা বলছি, গত নভেম্বর মাসে আমি আগরতলা আকাশবাণীতে উজ্জয়ন্তী FM রেডিওতে একটি লাইভ প্রোগ্রামে ছিলাম, এই গ্রহণ নিয়ে, ডিসেম্বরের মাসের যে গ্রহণ সেই নিয়ে আলোচনায়। সেখানেও কিন্তু আমার কাছে এরকম প্রশ্ন এসেছিল যে প্রেগনেন্ট মহিলার পক্ষে কি এটা ক্ষতিকারক, তাকে কি এই সময় একরকম ভাবে শুয়ে থাকতে হবে, বা বলেন নাকি এইটা আনবর্ন যে বেবি, তার পেটের ভেতর যে শিশুটি আগামী দিনের পৃথিবীকে দেখতে চলেছে, তার উপর হয়তো একটা বাজে হবে। এরকম কোনো ব্যাপার নেই। তাদেরকে বলা হয় যে ভেতরে থাকতে, এরকম কোনো ব্যাপার নয়, এরকম কোনো ঘটনাও নয়। ইভেন মানে যেখানে এখানে আমি যেরকম লিখেছিলাম যে প্রফেসর জয়ন্ত ভি নার্লিকার, JV নার্লিকার, দ্য ফর্মার ডাইরেক্টর অফ আয়ুকা পুনে, তিনিও বলেছিলেন যে প্রত্যেকটা ইক্লিপসের আগে আর কি, মানে তিনি যখন দায়িত্বে ছিলেন তার অবজারভেটরিতে সবচেয়ে বেশি কল আসে এইটা নিয়ে, ফোন কল আসে যে প্রেগনেন্ট মহিলাদের ওপর এর কোনো এফেক্ট আছে। অনেকে মনে করে যে ইক্লিপস যে কোনো গ্রহণ আর কি, এইটা কিন্তু মানে মৃত্যু নিয়ে আসবে, একটা ধ্বংস নিয়ে আসবে, বা এমন কোনো মহামারী নিয়ে আসবে, বা ভয়ঙ্কর একটা তাণ্ডব প্রকৃতিতে একটা তাণ্ডব ঘটবে, এরকম কিন্তু আমরা এখনো অব্দি এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা কোনো কিছুই, বা আমরা যারা বিজ্ঞান চর্চা করছি আমরা কিন্তু এর কোনো উদাহরণ পাইনি।
এই ক্ষেত্রে আমি বলতে পারি যে রাদার আমরা কিন্তু সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ থেকে অনেক ভালো ভালো জিনিসও পেয়েছি। Scientists and astronomers around the world have debunked any such claims, মানে আমি যেটা আগেই বললাম, বরঞ্চ দেখা যাচ্ছে যে there is no scientific evidence that eclipse can affect human behavior, health or environment. প্রকৃতি বা মানুষের চলার উপর বা মানুষের স্বাস্থ্যে এই ক্ষেত্রে ইক্লিপসের কোনো ব্যাড এফেক্ট আমরা এখনো কোনো বৈজ্ঞানিক পাইনি। আমরা কোনোভাবেই কোনো বৈজ্ঞানিক এতে বিশ্লেষণে আমরা পাইনি বা কোনো বৈজ্ঞানিক গবেষণাতেও এরকম কোনো উত্তর আমরা পাইনি। আরো অনেক রকমের রয়েছে যে পিপল ক্যানট লুক। আরেকটা হচ্ছে একটা মিসকনসেপশন আছে যে যখন সূর্যগ্রহণ যখন পুরোপুরি ইক্লিপস হয়ে যায় পিপল মানে দেখতে পাবে না বা ইক্লিপসের দিক তাকানো উচিত নয়, নয় না, নট সো, এরকম একদমই নয়। বাট হ্যাঁ, খালি চোখে অবশ্যই তাকানো উচিত নয়, সেটা এমনি সূর্যের দিকে, সেটা শুধু গ্রহণ বলে নয়, অবশ্যই সেখানে ফিল্টার, সার্টিফাইড ফিল্টার, সোলার ভিউয়ার যেগুলো মানে ফিল্টার চশমা আছে বা সোলার টেলিস্কোপ, সোলার ভিউয়ার দিয়ে সেইগুলোকে ব্যবহার করা উচিত, না হলে পরে ইট উইল বি হার্মফুল ফর দ্য রেটিনা। এটা আমরা সকলেই মোটামুটি জেনে গেছি। বাইনোকুলার দিয়ে একদমই বা নর্মাল আই বা বিয়ার চোখে মানে খালি চোখে একেবারেই নয়। যদি পুরোপুরি সূর্য যখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় একদম যখন কাভার্ড হয়ে যায় তখন খালি চোখে তাকানো যায়। আদারওয়াইজ অবশ্যই চশমা বা ওয়েল্ডিং গ্লাস এইগুলো বা এক্সপোজ এক্সরে শিট, যদিও এখনকার এই ডিজিটাল এক্সরে শিট হলে সেটা 2-3টে শিট নিয়ে দেখা উচিত। এইটা অবশ্যই। তবে একটা জিনিস হচ্ছে মানে সব সময় কিন্তু যে মানে গ্রহণ খারাপ বা সব সময় বিভিন্ন সুপারস্টিশন গুলো খারাপ এরকম একদম নয়। আমরা কিন্তু সোলার ইক্লিপসে আমরা কিন্তু দেখছি, ফর এক্সাম্পল যেরকম যদি আমরা ইটালিতে দেখি, ইটালিতে বলছে ইটালির মানুষরা বিশ্বাস করে যে এই সময়টায় যদি মানে এই যে সূর্যগ্রহণের সময় যদি কোনো ফুলের গাছ লাগানো হয় সেই ফুলটা কিন্তু আরো সুন্দর, আরো ভালোভাবে মানে বেড়ে ওঠে, অনেক সুন্দর তাকে আমরা দেখতে পাই এবং তারা এই সময় কিন্তু বিভিন্ন রকম ফুল লাগায়। বিজ্ঞানের ক্ষেত্রে আমি শেষ করার আর বেশি করব না। বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কিন্তু মানে বৈজ্ঞানিক অনেক যেমন হিলিয়াম বা অন্যান্য বিভিন্ন গ্যাস বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু এই গ্রহণগুলো আমাদের অনেক ক্ষেত্রেই কাজে লেগেছে। আমরা কিন্তু বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞানের অগ্রগতির জন্য আমাদের এই সোলার ইক্লিপস গুলো, বিভিন্ন ইক্লিপস সেইগুলো কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন উপকার করেছে। তো আমাদের মনে হয় যে আমরা আরো দিন দিন মানুষজনকে যখনই গ্রহণ হবে বা হবে সেই সময় আরো বেশি করে মানুষকে বা আগামী প্রজন্মকে গ্রহণ দেখার ব্যাপারে উৎসাহিত করা উচিত। কারণ এই ফিনোমেনন গুলো সহজে দেখতে পাওয়া যায় না, আমরা দেখতে পাই না, যখনই হবে সেইগুলো দেখতে পাওয়া এবং কুসংস্কারের বিরুদ্ধে আমাদের এগিয়ে আসতে হবে। এই 21 শতকে দাঁড়িয়ে আমরা এই ধরনের কুসংস্কার থেকে আরো বেরিয়ে আসতে পারলেই সব থেকে ভালো। সবশেষে সকলকে ধন্যবাদ। যদি আপনারা কেউ চান কোনো প্রশ্ন থাকে আমাকে পরে হোয়াটসঅ্যাপও করতে পারেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেইল আইডিও দেওয়া রয়েছে। আর আরেকবার যেটা আমি প্রথমেই বলেছিলাম যে বর্তমান এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন রাখুন আর সোশ্যাল বন্ডিং আরো বাড়ান এবং এই জাতীয় কাজে যে ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট অ্যালুমিনি অ্যাসোসিয়েশন যে উদ্যোগটা নিয়েছে এবারে বিগত বছরের নয় এর আগের 51 বছরের মতো এবছরেও তারা যেরকম অনলাইন প্ল্যাটফর্মে যেভাবে সবাইকে একত্রিত করতে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে, তার জন্য তাদেরকে আরো একবার ধন্যবাদ। ধন্যবাদ অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে, সকল শ্রোতা বন্ধু যারা এই এত সময় ধরে এই সেই সকাল 10টার থেকে যারা রয়েছে, যারা শুনছে বিভিন্ন বক্তব্যগুলো, বিভিন্ন অনুষ্ঠানগুলো, বিভিন্ন আলোচনাগুলো, বিভিন্ন আগামী দিনেও তারা বিভিন্ন অনুষ্ঠান দেখবে। আর আরো একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করব। ধন্যবাদ। অনেক সময় রোগ বীজাণুর প্রকোপ বেশি হয় বলে খাওয়া উচিত নয়। সন্দীপন?
ইউটিউবে যারা শুনছেন তাদের মধ্যে থেকে একটা প্রশ্ন এসছে, কেউ বলেন গ্রহণের সময় রোগ বীজাণুর প্রকোপ বেশি হয়, খাওয়া উচিত হয়। এই ব্যাপারে একটু আমি বলছি, সুভাষিস দা এই ব্যাপারে আরো ভালো বলতেই পারবেনই। যাই হোক, আমি কিন্তু একটা কথা বলি যে এরকম কোন ফল আমরা দেখিনি। মানে আমরা কিন্তু এর ওপর পরীক্ষা নিরীক্ষা করেও দেখা গেছে বিভিন্ন জায়গায়, সেটা নাসাও করেছে, আমাদের ইসরো থেকে হয়েছে, আয়ুকাতেও ঘটেছে, যে এই সময় মানে এয়ার মনিটরিং করেও এরকম কিন্তু কখনো আমরা কোনো জায়গায় পাইনি যে যে কোনো গ্রহণের সময় যে জীবাণু বা হয় আর সুভাষিস দা আরো হয়তো বিস্তারিত বলতে পারবেন, বা শঙ্কর দা থাকলেও। আমরা কিন্তু মানে আমরা নিজেরাও খেয়ে বা যারা খেয়েছে, যারা আমরা মানে খেয়ে আমরা সেই সময় পরীক্ষা করে দেখেছি, খাবার টেস্ট করে দেখা গেছে যে তাতে কোনো জীবাণুর কোনো তারতম্য, জীবাণু এসছে, এই হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। যেটা প্রথম যেটা ওই একটা 86 সালে যে পূর্ণ গ্রহণটা কলকাতায় হয়েছিল, সেই গ্রহণের সময় আমাদের ডিপার্টমেন্টে একটা পরীক্ষা করা হয়েছিল, এবং এই পরীক্ষাটা 1 মাস আগে থেকে শুরু হয়েছিল এবং 1 মাস পর অবধি গিয়েছিল, যে সত্যিকারে ওই গ্রহণের সময় কোনো একটি খাদ্যদ্রব্যের মধ্যে সত্যি সত্যি জীবাণুর পরিমাণ বেড়ে যায় কিনা। কিন্তু দেখা গেছে যে ওই গ্রহণের 1 মাস আগে, গ্রহণের দিন এবং গ্রহণের দিন থেকে 1 মাস পরে, এই পুরো সময়টা জুড়ে যে বীজাণুর পরিমাণ খাদ্যদ্রব্যে সেটা একদম একরকম আছে। মানে এটা ওই যেটাকে রাশিবিজ্ঞানের ভাষায় বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার মধ্যেই আছে। ফলে গ্রহণের কোনো বাড়তি কোনো প্রভাব নেই, থাকার কথাও নয়। তার কারণ গ্রহণ আর সাধারণ একটা দিনের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে সূর্যালোক আছে কি নেই। সূর্যালোক তো রাত্রেও থাকে না, ফলে তাহলে তো প্রতিদিন রাত্রেই সাংঘাতিকভাবে বীজাণু খাবার দাবারে বেড়ে যাওয়া উচিত, তা তো হয় না। ফলে এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আরেকটা প্রশ্ন এসছে সুভাষিস দা, মিস্টার সুদীপ্ত সরকার বলেছেন গ্রহণের সময় কি রান্না করতে নেই, এটা কি ঠিক? একদমই ঠিক নয়, একদমই ঠিক নয়। আমরা কিন্তু অনেকবার অনেক কিছুই মানে রান্না করেছি। এই ব্যাপারটায় সুভাষিস দাও রয়েছেন, যে আমি যেটা বললাম 1995 সালে ডায়মন্ড হারবারে আমরা তো রেঁধে খেয়েছি। আমি সেটাই বলতে চাইছি, 1995 সালে ডায়মন্ড হারবারে কিন্তু আমরা নিজেরা রান্না করে, মানে ওইখানে একসাথে রান্না বান্না করে ডক্টর এন.কে সেগাল স্যারের তত্ত্বাবধানে আমরা নিজেরা মানে কড়াই টড়াই নিয়ে রান্না করে খেয়ে পরীক্ষা করেও দেখা হয়েছে। তাতেও কিন্তু এবং আমাদের সঙ্গে স্থানীয় লোকেরা কয়েকজন এসে যোগ দিয়েছে আমরা খাচ্ছি দেখে, মনে আছে তোমার? একদম একদম, হ্যাঁ। বয়স্ক লোকেরা এসে বললেন যে খেলে কিছু হয় না, তাই তো দেখছি আপনারা তো বেঁচেই আছেন, এসে আমাদের সঙ্গে যোগ দিলেন। আরেকটা প্রশ্ন এসছে, মিথগুলোর পেছনে শুধুই অজ্ঞতা নাকি কোনো বৈজ্ঞানিক কারণ থাকতে পারে? মধুসূদন চৌধুরীর এই প্রশ্নটার একটা জায়গায় আমি বলি এর কোনো অজ্ঞতা, তবে হ্যাঁ তখনকার সময় আগের দিনে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই মানে কুসংস্কারের নামে কিছু জিনিস কিন্তু প্রয়োজনীয় ছিল। বিশেষ করে যখন পূর্ণগ্রহ সূর্যগ্রহণ হয়, খাবার দাবার ঢেকে রাখার যে নীতি সেইটা, বা চন্দ্রগ্রহণের সময় আজকের দিনে হয়তো এটার খুব প্রয়োজন নেই। আজকের দিনে আমার বাড়িতে ইলেকট্রিক রয়েছে, কারেন্ট অফ থাকলেও আমরা কিন্তু পাই, মানে ইনভার্টার বা জেনারেটরের সুযোগ সুবিধে। কিন্তু প্রাগৈতিহাসিক যুগে বা আগের দিনে তখন কিন্তু এই যে একটা হঠাৎ অন্ধকার যখন হয়ে যেত, মানে তখন কিন্তু সূর্যের আলো বা চাঁদের আলোর ওপর নির্ভর করে মানুষ অনেকটাই কাটাত। এখন এই সময়টাই কিন্তু খাবার দাবার ঢেকে না রাখলে একটা পোকা, বিষাক্ত কোনো পোকা পড়তে পারে, একটা আরশোলা পড়ে যেতে পারে, একটা টিকটিকি পড়ে যেতে পারে। সেই জায়গা থেকে কিছু মিথ তখনকার সময় হিসেবে, ওই সময়কার হিসেবে সেগুলো একটুখানি জরুরি ছিল। মানে খাবারটাকে তখন কিন্তু মানুষকে যদি এইটা বলা হতো, তাদেরকে কিন্তু বিশ্বাস করানো খুব কঠিন ছিল। বরঞ্চ তাদেরকে যদি বলা হতো যে না আপনারা বরঞ্চ খাবারটা ঢাকা দিয়ে রাখুন, এই করুন, তাহলে অনেক বেটার ছিল। এইটা এখন যেটা সেটা পুরোপুরি অজ্ঞতা। এটা আমার সুভাষিস দা
যদি আর কিছু বলেন। না, এটা ঠিকই আসলে গ্রহণের যে তফাৎগুলো দেখা যায়, সেই তফাৎগুলো যে যে স্তরে হয় সেইগুলো এমন কতগুলো বৈজ্ঞানিক প্রশ্ন যেগুলো এখন আমরা সবে বুঝতে শুরু করেছি। সেগুলো এরকম বড় স্কেলে হয় না, এগুলো অনেক ছোট ছোট স্কেলে হয়। আরেকটা প্রশ্ন এসেছিল যে সূর্যের দিকে গ্রহণের সময় তাকাতে নেই কেন? হ্যাঁ, এই প্রশ্নটার ব্যাপারে আমি আপনাকে একটা কথা বলি। এই শুধু গ্রহণ বলে না, মানে আপনি ধরুন খুব চড়া রোদ্দুর উঠেছে, আপনি দীঘায় বেড়াতে গেছেন, খুব চড়া রোদ্দুর, সূর্য খুব জল করছে, তাহলেও কি আপনি তাকিয়ে দেখবেন? দেখবেন না নিশ্চয়ই। তার কারণ আমরা যেটা বলি, সূর্যের যে আলো যে জোরালো, এবং গ্রহণের সময় এইটা আমরা বলি তার কারণ এমনি সময় আপনি সূর্যে এগিয়ে তাকাবেন, কিন্তু গ্রহণের সময় আমরা যারা বিজ্ঞান সঞ্চারক বা বিজ্ঞানীরা বলে গ্রহণের দিকে খালি চোখে তাকাতে বারণ করে। তার কারণ হচ্ছে আপনি যখন একটা ফিনোমেনন দেখবেন তখন কিন্তু আপনার আগ্রহ বাড়বে আরো বেশি সময় সূর্যের দিক তাকাতে, যে একটা আস্তে আস্তে সূর্যটা খেয়ে নিচ্ছে এইটা। কিন্তু মানে কয়েক সেকেন্ডের জন্য সূর্যের দিক তাকালে কোনো ক্ষতি নেই, এমনি খালি চোখেও। বাট আমরা সবসময় বলি যে সোলার ফিল্টার বা যেগুলো আছে মানে কি বলবো, যে চশমা যা বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিবিউট করা হয়, সেইগুলোকে মানে ব্যবহার করতে, সেইগুলো লাগিয়ে সূর্যগ্রহণ দেখার জন্য। এছাড়া আর কোনো কিছু না। বা ওয়েল্ডিং গ্লাস, বা আমি যেটা বললাম আগের দিনের যে এগুলো ছিল সেগুলো সিঙ্গেল শীট দিয়ে হতো, এক্সপোর্ট শীট দিয়ে। কিন্তু এখন যেটা হয়েছে কি, এখনকার যেগুলো এটা হচ্ছে ডিজিটাল এক্সরে প্লেট, তার জন্য ওইটা দুটো তিনটে ব্যবহার করাটা ভালো। আরেকটা জিনিসটা এখন প্রায় বন্ধ, যে ফিল্ম, মানে ফিল্ম ওই ক্যামেরার ফিল্ম আর আমরা ফিল্ম দিয়েও দেখতাম। তখনকার দিনে এত সোলার চশমা এত ইজিলি পাওয়া যেত না, যার জন্য আমরা এইভাবেও দেখতাম। আরেকটা আমি বলে তারপর সুভাষিসদার কাছে যাচ্ছি। এইখানে আরেকজন একটা প্রশ্ন দিয়েছেন, সঞ্জীবন মন্ডল, গ্রহণ শেষে স্নান করার কারণ কি? এইটা পুরোপুরি একটা মিথ। মানে গ্রহণ শেষে যে মানে জীবাণুর থেকে মুক্তি পাবে এরকম একটা ব্যাপার, মানে এরকম মানে স্নান না করলেও কিছু যায় আসে নয়। মানে আমি তো এত গ্রহণ দেখেছি বা যে কোনো গ্রহণের অনুষ্ঠানের থেকেও স্নান করিনি, তাতে তো আমার কোনো রকম শারীরিক বা কোনো কিছু কোনো অঘটন কিছু ঘটেনি। বা আমি কেন, সুভাষিস দা ওইখানে রয়েছেন, এর আগে মানুষ ছিল, শঙ্করদা রয়েছেন, ডক্টর শঙ্করনাথ, উনি দীর্ঘদিন এই নিয়ে কাজ করছেন, টিভিভি এর আগে সকালেও ছিল। আমরা অনেকেই এগুলো নিয়ে কাজ করেছি। এবার এমনকি আগামী দিনে মানে আগামীকাল ডক্টর পৃথ্বীশ নাথ উনি রয়েছেন, স্যারও এইগুলো আমাদের সাথে গ্রহণ দেখেছেন, করেছেন। আমরা তো চান করিনি, তাতে আমাদের কোনো সমস্যাও দেখা দেয়। সুভাষিস, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি সন্দীপন ধরকে ধন্যবাদ জানাই যে এমন একটা বিষয় নিয়ে আজকে আলোচনাটা ও শেষ করলো, সেটা সবার কাছে খুব মনোজ্ঞ হয়েছে। এবং এইটা সারা বিশ্বের লোক কিরকম ভাবে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বা সাধারণভাবে গ্রহণ, সেটা নানা দিক থেকে ব্যাখ্যা করতে না পেরে কিরকম ভাবে কতগুলো ভুল ধারণার ভিত্তিতে এক ধরনের ব্যাখ্যা নির্মাণ করার চেষ্টা করত, সেটা সারা পৃথিবীর বিভিন্ন জায়গার উদাহরণ তুলে দেখিয়েছে। এখন মুশকিল হচ্ছে যে প্রফুল্লচন্দ্র রায় একটা কথা বলেছিলেন, উনি বলেছিলেন এত করে ক্লাসে শেখালাম সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের কারণ কি, যে তিনটে বিন্দু সরলরেখা, একটা সরলরেখার উপরে পড়লে একটা ছায়া আরেকটায় পড়ে ঢাকা পড়ে যায়, গ্রহণের কারণ হচ্ছে এই। কিন্তু তারপরেও আমি দেখেছি যে বিকেল বেলায় লোকে কাঁসর ঘন্টা নিয়ে আমার ছাত্ররাই বেরিয়ে পড়েছে। আসলে সমাজে যদি বিজ্ঞান চেতনা, বিজ্ঞানের সংক্রান্ত ধারণা, এটা যদি ক্রমে ক্রমে বাড়তে না থাকে, তাহলে একটা সময় এসে এই জাতীয় সংস্কার আমাদের যুক্তি বুদ্ধিকে গ্রাস করে নেবে। এর বিরুদ্ধে লড়াইটা অনেক দিনের। আমাদের সন্দীপন ধর যেগুলো বললেন সেগুলো কোনোটা 2000, কোনোটা 3000 বছরের পুরনো ধারণা, আর আমরা তো কয়েকশো বছর, 200-300 বছর ধরে তার বিরুদ্ধে বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছি। বহু দূর অব্দি যেতে হবে।
কিন্তু যেতে তো হবেই। তো এটাও ঘটনা যে অনেকেই আজকাল নানা কারণে মানতে পারছেন না বলে মানছেন না, আবার অনেকে সচেতনভাবে মানছেন না। ঘটনা হচ্ছে যে মানার পরিমাণটা খুব সামান্য হলেও কমছে, কিন্তু যে স্তরে কমলে এটা সমাজে দৃশ্যমান হতো এখনো সম্ভবত সেই স্তরে কমেনি। সন্দীপন ধরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শিবনাথ বাবুকে বলছি যে এবারে বাকি অংশটা যদি মানে আপনি যে কথাটা বললেন তার এতে একটু আগেই মানে আপনি যখন বলছিলেন সম্ভবত বোধহয় অনামিকা পাল তিনি লিখেছেন আছে যে কিছুদিন আগে একটা গ্রহণের সময় মানে তাকে বারণ করা হয়েছে কিন্তু সে রান্না করে খেয়েছে। মানে আশা করি আমাদের এই আন্দোলন বা এই বিজ্ঞান এটা খুবই ভালো লাগলো শুনে, এটা খুবই ভালো লাগলো যে একটা আমি অনামিকা পালকে ধন্যবাদ দেব। আমরা যারা বিজ্ঞান সঞ্চালনার কাজের সাথে জড়িত বা বিজ্ঞান খুবই শুনে ভালো লাগলো যে কিছুটা করতে পেরেছি আর কি। অ্যাটলিস্ট আমাদের এই যে খাটনি বা আমরা যে কাজটা করছি, খাটনি বলবো না, খাটনি বলাটা অন্যায়, এটা আমি স্বেচ্ছায় এই কাজটা আমরা স্বেচ্ছাতেই বেছে নিয়েছি। তো এখন কথা হচ্ছে যে এই জায়গাটা আমাদের মানে এটাই হচ্ছে প্রাপ্তি। আমাদের প্রাপ্তিটা হচ্ছে এটাই যে হ্যাঁ মানে মানুষ এগিয়ে আসে। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি সুভাষিস দাকে এই সেশনটা চেয়ার করার জন্য। তার আগে মানে আমি ধন্যবাদ জানিয়ে দুজনকেই ধন্যবাদ জানিয়ে আমরা পুরো মানে বক্তব্যের অনুষ্ঠান শেষ করবো আজকের মতো। তার আগে দুটো কথা জানিয়ে রাখি। এই মিথস নিয়ে অনামিকা যেটা করেছে, আমি ওকে অনেক বেশি বিজ্ঞান মনস্ক বলছি বিকজ অফ সন্দীপন ধর, কিন্তু আমি এরকমও শুনেছি বহু বিজ্ঞানী, তথাকথিত বিজ্ঞানী সূর্যগ্রহণ দেখতে গেছে, তারা মানে হিল টপে উঠেছে, এই এমন সময় গ্রহণ হচ্ছে, তাদেরকে দেওয়া হয়েছে কফি তারা খায়নি, তথাকথিত বিজ্ঞানী। তো আমরা কিন্তু সেই অর্থে অনেক বেশি বিজ্ঞান মনস্কতা শিখতে পেরেছি সঞ্জীবন ধর, সুভাষিস দা, শঙ্কর নাথ এদের কাছ থেকে। আর আপনি সুভাষিস দা বলছিলেন পরিচয়, একটা পরিচয় আমিও দিয়ে রাখি। আমি হঠাৎ ফেসবুকে একদিন দেখলাম যে নদিয়ার কোনো এক জায়গায় বই মেলা হবে বা অন্য কোনো একটা মেলা হবে, সেখানে সন্দীপন ধর থাকবেন, পাশে লেখা IAS। আই ওয়াজ শকড, আমি তো শুনিনি আগে এরকম। আচ্ছা, তারপরে আমি একদিন দেখি কফি হাউসের উল্টো দিকে, তখন এই যুক্তিবাদীদের তখন নিধন চলছিল, তখন সন্দীপ, হ্যাঁ বিভিন্ন জায়গায় বক্তব্য রাখা হচ্ছে, সন্দীপনকে দেখি যে ওই মানে মোবাইল ব্যাটারি কাঁধে নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, আরেকজন মাইক্রোফোনে বক্তব্য রাখছেন। আমি এটা তো দেখে শক, কতটা অমায়িক হলে, কতটা মানুষের কাছাকাছি, মাটির কাছাকাছি মিশে গেলে পরে একজন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সে এই রকম ভাবে তার জায়গাটা ছড়িয়ে দিতে পারেন, সকলের মধ্যে পরিব্যাপ্ত করতে পারেন। হ্যাটস অফ টু সন্দীপন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সুভাষিস দা। আমরা আগামী দিনে ওই অক্ষয় কুমার দত্ত এবং এই মিথস অ্যান্ড লিজেন্ডস নিয়ে আবার না হয় কোনো একটা সময় আমরা বসবো, ভার্চুয়াল মিটেই বসবো হয়তো, আর যদি ফিজিক্যালি নেক্সট ইয়ারে হয়তো সেটা বসা যাবে। আমরা আবার বসবো সকলকে নিয়ে, সকলকে আগে থেকে আগাম জানিয়ে রাখলাম নেমন্তন্ন, এবং প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার। হ্যালো, শোনা যায়? মাইক দেয় না।
শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। চেঞ্জ করবো আমাকে কি করতে হবে এইটা? শিবনাথ দা কোথায় গেল? শিবনাথ দা, আমি লাইনে আছি, ছবিতে নেই। এই ছবি এইমাত্র এসছে। সন্দীপন, 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 তুমি থাকছো তো? আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আছি আমি, খানিকক্ষণ আছি আমি, তারপরে একটু বেরোতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, খুব ভালো লাগলো। করুণা বলছি, সন্দীপন দা খানিকক্ষণ থাকুন। আমার অ্যাকচুয়াল আরেকখানা প্রোগ্রাম আছে আবার। হ্যাঁ, মিনিট 10-15, বেশিক্ষণ নেবো না। ঠিক। হ্যালো, শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। উজ্জ্বল এসে গেছে, কাজ করা যায়। এখন তোরা শুনছিস? আমি এখন শুনছি। হ্যালো, শোনা যাচ্ছে? করুণা, সবার কথাই শোনা যাচ্ছে। স্টার্ট করে। আমার কথা শোনা যায় উজ্জ্বল? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে উজ্জ্বল বাবু। আচ্ছা, বেশ। আমরা কি শুরু করি? হ্যাঁ। এতক্ষণ তো আমরা অনেক স্পিকার, খুব ভালো ভালো নাটককারদের কাছ থেকে প্রচুর বক্তব্য শুনলাম বিভিন্ন বিষয়ের ওপর। তো আমাদের আজকের লাস্ট সেশন আমাদের মধ্যে আমরা পেয়েছি উজ্জ্বল পাল মহাশয়কে। তো আমাদের লাস্ট এপিসোডের যেটা আমাদের শিডিউলে নাম দেওয়া আছে, ক্যাম্পেনিং অফ গ্রিন, যেটা বলো, উজ্জ্বল পাল, সোলো সাইক্লিস্ট অ্যাট গ্রিন অন হুইল, ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো উজ্জ্বল পাল সম্পর্কে আমি আমাদের যারা প্রাক্তনী এবং যারা এই অনুষ্ঠান দেখছি ভার্চুয়াল জগতে, তাদেরকে জানাই উজ্জ্বলের প্রাথমিক পরিচয়। বাকিটা উজ্জ্বলের মুখ থেকেই আপনারা শুনছেন। উজ্জ্বল 1992 থেকে 96 সাল পর্যন্ত আমাদের এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারে বিএসসি করে। পাস করবার পর উজ্জ্বল এমবিএ করে। তারপর 11 বছর অ্যাগ্রোকেমিক্যালসের প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। তারপর একটা সময় তার মনে হয় যে এই পৃথিবীটা সবুজ করা দরকার, এরকম একটা ভাবনা চিন্তা তার মাথায় আসে এবং 2011 সাল থেকে ওর বাহন বলতে সাইকেল থেকে নিয়েও বেরিয়ে পড়ে এবং 50,000 কিলোমিটার আজন্ত সাইক্লিং করেছে যে উদ্দেশ্য নিয়ে গাছ লাগান। আর সারা পৃথিবীর 20টা দেশ, অর্থাৎ ভারতবর্ষ নিয়ে পৃথিবীর 20টা দেশ উজ্জ্বল ভ্রমণ করেছে এবং সেই সব দেশের বিভিন্ন স্কুলে, বিভিন্ন জায়গায় চাকরির কাছে গেছে, বিভিন্ন সংস্থায় গেছে এবং তার এই মিশন নিয়ে বক্তব্য রেখেছে। ও এখনো যেটা বলে বেলায়, সারা জীবনে অন্তত একটি গাছ লাগান, প্রত্যেকটা মানুষ সারা জীবনে একটি গাছ লাগান এবং সেটাকে পরিচর্যা করুন, এটাই ওর মিশন এবং মশন। আমি এবার সরাসরি উজ্জ্বলকে বলছি, উজ্জ্বল আপনি শুরু করুন আপনার বক্তব্য, তারপরে মাঝে প্রশ্ন থাকবে, আপনার প্রচুর কাহিনী আমরা শুনবো। ওভার টু উজ্জ্বল। নমস্কার, আমি উজ্জ্বল পাল। আমি প্রথমেই করুণা দাদাকে ধন্যবাদ জানাই আমাকে এরকম ভাবে ইন্ট্রোডিউস করানোর জন্য। আর সব থেকে তারপরেই বলি, যেটা ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট অ্যালুমিনি অ্যাসোসিয়েশনে যারা রয়েছেন সঙ্গে, যারা কথা শুনবেন বা পরবর্তীকালে দেখবেন আমার এই বক্তব্য, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল নিজের চোখে দুনিয়া দেখব। সেটা যে এইভাবে সার্থক হবে বা এইভাবে নেমে পড়বো ফিল্ডে, সেটা ওইভাবে ভাবিনি। এনসিসি করতাম, ক্লাস 7, 8, 9, 10 এনসিসি করেছি। সেই সূত্রে বিভিন্ন জায়গায় এনসিসি ক্যাম্প করতে গেছি।
অনেক স্টেটের মানুষজনের সঙ্গে, অনেক ভাষার মানুষজনের সঙ্গে, অনেক রকম কালচারাল আসপেক্টের মানুষজনের সঙ্গে আলাপ পরিচয়ের সুযোগ পেয়েছি ছোটবেলা থেকেই। তারপর স্কুলের পড়া শেষ করে গেলাম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে। সেখানেও অনেক জায়গার মানুষজনকে পেলাম। আন্দামানের একটা কোটা থেকে অনেকে পড়তে আসেন, তাদের ভাষাগত ভাবে তারা আমাদের থেকে আলাদা। এইভাবে নানা রকম ভাবে আমরা দেখতে পাচ্ছিলাম, জানতে পারছিলাম, বা আমার একটা শেখার ব্যাপার ঘটছিল যে ডাইভার্সিটি কাকে বলে, কালচারাল আসপেক্ট গুলো বিভিন্ন রকম ভাবে কিভাবে চেঞ্জ হয়, নানান জায়গার পরিবেশগত ব্যাপার কেমন, ফুড হ্যাবিট কেমন, ড্রেস কোড কেমন। তো আমার সেই ছোটবেলাকার স্বপ্নটা আরো বেশি জল হাওয়া পেয়ে ফুলে ফেঁপে উঠছিল যে নিজের চোখে একবার সব ঘুরে ঘুরে দেখবো। পড়াশোনা করলাম, এগ্রিকালচার পড়ার পরে গ্রাজুয়েশনের পরে এমবিএ করলাম ফাইন্যান্স থেকে। তারপরে চাকরিতে ঢুকি 11 বছর বিভিন্ন পেস্টিসাইড কোম্পানির মধ্যে বায়ার ক্রপ সায়েন্স, নাগার্জুন এগ্রিকেমিক্যালস চাকরি করি। সেই সূত্রে পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যার অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়। চাকরিতে আমার কাজ ছিল আমার কোম্পানির প্রোডাক্ট প্রমোট করা। তার জন্য চাষিদের বাড়িও যেমন গেছি, তেমনি সরকারি দপ্তরে যারা কৃষি বিভাগে চাকরি করেন তাদের সঙ্গে যোগাযোগ রাখার ব্যাপার ছিল। গ্রামে গ্রামে ঘুরে প্রোডাক্ট প্রমোশনের যে কাজ আমার, যার জন্য আমি স্যালারি পেতাম, সেটার পাশাপাশি আমার ইচ্ছা ছিল নিজের চোখে মানুষের জীবনযাত্রা দেখবো। 11 বছর দীর্ঘ সময়ে, প্রায় এক যুগের কাছাকাছি সময়ে এই সুযোগটা আমার খুব ভালোভাবে পাই। নানান মানুষের বাড়িতে থেকেছি, নানান ধরনের খাবার আস্বাদন করেছি, নানা রকম কালচারাল ব্যাপারের সঙ্গে মিশেছি। 2001 সালে সোনারপুর আরোহীর সঙ্গে প্রথম শুশুনিয়াতে রক ক্লাইম্বিং কোর্স করতে যাই। তখন আর একটা দিক দেখতে পাই, পরিবেশের আরো কাছাকাছি আসার সুযোগ পাই, পাহাড়, জঙ্গল। তারপরে যাই মাউন্টেনিয়ারিং কোর্স করতে, হিমালয়কে আরো কাছের থেকে দেখি, ট্রেকিং এ যাই, পরিবেশকে জানবার সুযোগ পাই। এইভাবে আস্তে আস্তে যেন কিরকম ভাবে পরিবেশের খুব কাছাকাছি পৌঁছে গেলাম। এক্সপিডিশন যাওয়া যখন থেকে শুরু করলাম বিভিন্ন অঞ্চলে, কুমায়ুন হিমালয়, গাড়োয়াল হিমালয়ে, তখন আর একটা জিনিস নজরে আসলো। 2007 সালে গেছিলাম মেন্থোসা এক্সপিডিশনে, সাকসেসফুল হয়নি। 2010-এ আবার যাই। এই 3 বছরের ব্যবধানে দেখতে পাই যে অঞ্চলগুলোতে আমরা গ্লেসিয়ার দেখেছিলাম, যেখানে আমরা পাথরের ওপর বরফের আচ্ছাদন দেখেছিলাম, 2010-এ গিয়ে দেখলাম সেই পাথরগুলো বেরিয়ে পড়েছে, দাঁত বের করে রয়েছে, বরফ নেই, স্নো নেই, কোন রকম জমা বরফ নেই। তখনই প্রশ্নটা যেন আরো বেশি মনের মধ্যে নাড়া দিল, কোথায় গেল বরফগুলো? বছরের একই সময় একই মাসে আমরা গেছি ওই জায়গাগুলো এক্সপিডিশনে। পড়াশোনা শুরু করি, জানবার চেষ্টা করি যে কি ঘটনা ঘটছে তাহলে। তো সেই বিশ্ববিখ্যাত শব্দ এখন যেটা সবার মুখে মুখে ঘোরে, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, সেইটা জানতে পারি। তারপর থেকে আরো বেশি নাড়াচাড়া করে এল নিনো এফেক্ট, আর তারপর পরিবেশগত আরো অনেক কিছু জানবার সুযোগ হয়। তো চাকরি করছিলাম, মাউন্টেনিয়ারিং করছিলাম, এদিক ওদিক ঘুরছিলাম, পরিবেশকে জানছিলাম। করতে করতে 2011 সালে একবার 4 বন্ধু মিলে গেলাম বাংলাদেশ বেড়াতে, কিন্তু সেটা সাইকেলে। তো সেই একটা নাড়া খেলাম, সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও, এরকম একটা এজেন্ডা নিয়ে আমাদের এই ট্যুরটা ছিল বাংলাদেশে, প্রায় 24 দিনের মতো। বাংলাদেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত অনেকটা অঞ্চল ঘুরি, অনেক মানুষজনের সঙ্গ লাভ করি। দুটো জিনিস পরিষ্কার হয়, এক, সুন্দরবন আমাদের ভারতবর্ষে রয়েছে 1/3 ভাগ, বাংলাদেশে রয়েছে 2/3 ভাগ। সেখানে একটা ভয়ানক বিপর্যয় চলছে, প্রাকৃতিক যে সমস্ত সম্পদ সেটা মানুষের কারণে নষ্ট হচ্ছে বা ধ্বংস হচ্ছে, যার কারণে বন্য প্রাণ, বন্য প্রাণী, বায়োডাইভার্সিটি আজকে একটা প্রশ্নের সম্মুখীন। যেটা কিন্তু আমাদের, মানে মানুষ যারা আমরা দাবি করছি আমরা অনেক উন্নত প্রাণী, তাদেরও অস্তিত্ব ও একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। কারণ আবার সেই আমরাই নিজেরাই নিজেদের পায়ে যেন কুড়ুল মেরে চলেছে। এগুলো নিজের চোখে দেখবার একটা সুযোগ পাচ্ছিলাম বা হচ্ছিল। আর একটা জিনিস ওই বাংলাদেশ সফরে অনুধাবন করেছিলাম, যে কোনো বক্তব্য নিয়ে যদি কোথাও পৌঁছতে হয়, অনেক মানুষের কাছে যেতে হয়, তাহলে সাইকেল এমন একটা যান যেটা অনেক সাহায্য করে। বাংলাদেশ গেছি, কলকাতা থেকে ঢাকা পৌঁছেছি, কলকাতা থেকে এসছেন এত দূর থেকে সাইকেলে, বসেন বসেন, মানুষ যেন কাছে টেনে নেয়, জল খান, চা খান, কাছাকাছি থাকতে বলে, বাড়িতে থাকার সুযোগ করে দেয়, একটা খাবার খাইয়ে দেয়। তো তখন আমার মনে হয়েছিল যে কোনো কালে কখনো যদি ভ্রমণে বেরোয় বা কোনো এজেন্ডা নিয়ে ক্যাম্পেইন করতে বেরোয়, তাহলে সাইকেলটা যদি মোড অফ ট্রান্সপোর্টেশন হয় তাহলে অনেক সুবিধা হবে। বেশ কিছু মানুষকে কাছে পাবো যারা প্রথমে হয়তো আমাকে একটু অনুকম্পার চোখে দেখবে, বেচারা সাইকেলে আহারে, কিন্তু আমি একটা অডিয়েন্স পাবো। সেই ভাবনা চিন্তা করে নাড়া খেতে খেতে যখন মনে হলো আমার একটা ক্যাম্পেইন করা উচিত, আমি যেটুকু শিখেছি বা জেনেছি সেটা আরো অনেক মানুষকে জানানো উচিত,
যে আজকে বিশ্ব উষ্ণায়ন বা অন্যান্য কারণের জন্য যেটা আমরা পরিবেশে ধ্বংস হয়েছে বা বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে, সেটাকে ফিরিয়ে আনা বা টিকিয়ে রাখা আমাদের নিজেদের সাথে দরকার, সেটা আর 5 জনকে বলি। তো চাকরি ছেড়ে 2011 সালে একটা সাইকেল নিয়ে বার হই। প্রথমটা ছিল ভারতবর্ষ এবং বাংলাদেশ। 2 বছর 3 মাসে প্রায় 22,500 কিলোমিটার আমি একা ভাবে সাইকেল চালাই। মধ্যে প্রায় 500 মতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন কালচারাল অর্গানাইজেশন, স্পোর্টস ক্লাবে আমার একটা প্রেজেন্টেশন থাকে 20-25 মিনিটে, যার মূল বক্তব্য একটাই, সেটা হলো একটি মানুষ সারা জীবনে অন্তত একটি গাছ লাগান এবং তাকে বড় করে তুলুন। একটি অন্তত একটি, মানে একটি নয়, 2টি, 10টি, 100টি হতে পারে, কিন্তু তার পরের অংশটা বেশি জরুরি। তাকে বাঁচিয়ে তুলুন বা রক্ষা করুন বা বড় করে তুলুন। গাছ অনেকেই লাগায়। আমাদের দেশের অনেক বড় বড় মানুষজন অরণ্য সপ্তাহে, বিশ্ব পরিবেশ দিবসে ঘটা করে অনেক গাছ লাগান, কিন্তু পিছন ফিরেও কেউ দেখেন না সেই গাছটা বেঁচে রইল না, মারা গেল। তো একটা বৃক্ষরোপণ শুধু না করে যদি একটা গাছকে বাঁচাতে পারি, তো সেই একটা গাছকেই যত্ন করে বড় করার দায়িত্ব নেব। যদি 10টা পারি তো 10টা। এই বক্তব্যটাকে সামনে রেখে অন্তত একটি গাছ লাগান, তাকে বড় করে তুলুনকে মোটো করে, পাঞ্চ লাইন করে সাইকেলে করে আমি বার হই। প্রথমে ভারতবর্ষ বাংলাদেশের মধ্যে 2 বছর 3 মাসে ভ্রমণ করি 2011 সালের নভেম্বর থেকে 2014 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। 15 সালে বার হয়ে যায় বালকান্স, ইউরোপের কয়েকটা কান্ট্রি। সাইকেল, মানে আমার যে সাইকেল, যে বাহন, যাকে আমি ভালোবেসে নাম দিয়েছি চেতক, তাকে বাক্সবন্দি করে ফ্লাইটে উঠে কলকাতা থেকে চলে যাই ইস্তাম্বুল। ইস্তাম্বুল থেকে যাত্রা শুরু হয়। ওখান থেকে তুরস্ক থেকে প্রবেশ করি গ্রিস, তারপরে আলবেনিয়া, মন্টিনেগ্রো, বসনিয়ান হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া। পূর্ব ইউরোপের এই কয়েকটা দেশ, বালকান্সের এই কয়েকটা দেশে ভ্রমণ করি। অনেক কিছু শিক্ষা লাভ হয় আমার। সেখানকার মানুষের জীবন ধারণ পদ্ধতি, পরিবেশ থেকে সবকিছু কিভাবে আমরা আহরণ করে জীবন অতিবাহিত করি সেগুলো চোখে দেখা, সেখানকার চাষবাস পদ্ধতি, রাসায়নিক বাদ দিয়ে কিভাবে অর্গানিকে আমরা শিফট করছি বা করতে পারি, তার কিছু শিক্ষা লাভ হয়। 16 সালে চলে যাই দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটা দেশ, যেমন থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া। এই অংশটাতে প্রায় 3,500 মতো কিলোমিটার, মাস তিনেকের একটা ভ্রমণ। সেখানেও অনেক স্কুল কলেজে প্রেজেন্টেশন দেখাবার সুযোগ পাই। এই তারপরে যাই 18 সালের ফেব্রুয়ারি মাসটা আমি ছিলাম আন্দামান নিকোবরে। পুরোটাতেই 28 দিনে প্রায় 31টা মতো জায়গায় প্রেজেন্টেশন দেখাবার সুযোগ হয়। তারপরে চলে যায় আফ্রিকার কয়েকটা দেশ। সেটা 18 সালের নভেম্বর মাসে আমি বার হই। কলকাতা থেকে আমার চেতককে সঙ্গে নিয়ে আমি উড়ে যাই কায়রো। কায়রো মানে হলো আমাদের মিশরের রাজধানী। সেখান থেকে নীল নদের ধার দিয়ে সাহারা মরুভূমির মধ্যে দিয়ে প্রায় 1100 কিলোমিটার পার হয়ে ইজিপ্ট থেকে সুদান, সুদান থেকে ইথিওপিয়া, ইথিওপিয়া থেকে কেনিয়া, কেনিয়া থেকে তানজানিয়া আমি যাই। 5,500 মতো কিলোমিটার, 101-2 দিনের মতো একটা ট্রাভেল ছিল। এখানেরও বিভিন্ন জায়গার চাষ পদ্ধতি, নীল নদের ধারে ছোটবেলায় যেটা আমরা পড়েছিলাম নীল নদের দান, তার সেখানকার কৃষি পদ্ধতি, মানুষজনের জীবনযাত্রা, জীবন প্রণালী, বায়োডাইভার্সিটি ধ্বংস হওয়া বা তাকে বাঁচিয়ে রাখার যে সমস্ত চেষ্টা, সে সবগুলো একটু নিজের চোখে দেখার সুযোগ হয়, জানবার বা জ্ঞান লাভের। আর আমার এতদিনকার সঞ্চিত যে এক্সপিরিয়েন্স, সেটাকেও বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শেয়ার করতে পারি। ওখানে একটা অ্যাচিভমেন্ট আমার হয়, আমি বেসিক্যালি মাউন্টেনিয়ার। বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করেছিলাম মানালি থেকে, তারপরে অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স করি নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং উত্তরকাশী থেকে, তারপর সার্চ এন্ড রেস্কিউ করি, সেটাও এনআইএম থেকে, যেটাতে আমাদেরকে শেখানো হয় পাহাড়ে গিয়ে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হলে যে বরফ চাপা পড়ে মারা যায় বা বেঁচে থাকে কিন্তু তাকে রেস্কিউ করা দরকার পড়ে, সেটা কোর্স করি। ইন্ডিয়ান নেভি, আর্মি, এয়ারফোর্স এদের সঙ্গে একসঙ্গে কোর্স করার একটা সুযোগ হয়। সেখানেও অ্যাডভেঞ্চারের অনেক কিছু শিখি। তো এই কোর্স গুলো করে, মাউন্টেনিয়ারিং করে আমার একটা পাহাড়ের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। সেই কারণে যখন আমি তানজানিয়া পৌঁছলাম, কেনিয়া এবং তানজানিয়ার বর্ডারে রয়েছে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পাহাড় কিলিমাঞ্জারো। তো সেই কিলিমাঞ্জারো সর্বোচ্চ পিক উহুরু পিক, সেটাকে আমার একটা টার্গেট ছিল। আমি ক্যাম্পেইন যেমনই করি না কেন, সবুজের বার্তা নিয়ে যেমনই আমি ভ্রমণ করি না কেন, যখন কিলিমাঞ্জারোর পাশ দিয়ে যাচ্ছি লোভ সামলাতে পারিনি। আমি কিলিমাঞ্জারো এক্সপিডিশনের জন্য যোগাযোগ করি স্থানীয় এজেন্সির সাথে এবং কিলিমাঞ্জারো এক্সপিডিশন করি। তবে যেটা এক্সেপশন সেটা হলো, এমনি সাধারণ ট্রেকিং না করে আমি আমার চেতক বা আমার সাইকেলকে সঙ্গে নিয়ে আমি এই কিলিমাঞ্জারো এক্সপিডিশনটা করি এবং সাকসেসফুলি সামিট হয় 26শে জানুয়ারি 2019 সালে। প্রথম ভারতীয় হিসেবে এটা আমার একটা অ্যাচিভমেন্ট। ভারতের জাতীয় পতাকা আমাদের দেশের প্রজাতন্ত্র দিবসে আমি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে উত্তোলন করতে সমর্থ হই।
তখনই অনেক জায়গাতে অনেকভাবে এটা প্রচার হয় আমাদের দেশে, খবর কাগজগুলোতে, টিভিতে। তখনই অন্যান্য অনেক মানুষ যারা আমার এই ক্যাম্পেইন সম্বন্ধে জানতেন না, তারাও জানতে পারেন, এগিয়ে আসেন। এবং আমি যেটা চাইছিলাম যে মানুষ আমার ক্যাম্পেইনটা সম্বন্ধে জানুন, আমার সবুজের বার্তাটা সম্বন্ধে জানুন, আমার গ্রিন অন হুইল যাত্রা সম্বন্ধে জানুন, পরিবেশের সম্বন্ধে যে কাজটা করতে চাইছি, যে বক্তব্যটা রাখতে চাইছি সেটা জানুন। এবং সেটা আস্তে আস্তে জানছেন মানুষজন, এটার ভালো লক্ষণ। যার কারণেই অরুণা দাদার বক্তব্যে সাড়া দিয়ে আমি আজকে এরকম একটা লাইভ প্রোগ্রামে আসলাম। তো বক্তব্য ওটাই থাকে, এখনো বলছি সবাইকে যারা রয়েছেন লাইভে বা পরে যারা শুনবেন, সারা জীবনে অন্তত একটা গাছ লাগান এবং তাকে বড় করে তুলুন। পাশাপাশি যা করছেন করুন, যারা স্টুডেন্ট তারা পড়াশোনা করছে করুক, যারা পড়াচ্ছেন তারা পড়ান, যে রিক্সা চালাচ্ছে রিক্সা চালাক, যিনি ডাক্তারি করছেন করুন, যে চাষি চাষ করছেন মাঠে তিনি চাষ করুন। কিন্তু তার পাশাপাশি একটা অন্তত গাছ লাগিয়ে তাকে বড় করে তুলুন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা আমাদেরই নাতিপুতি, তারা যেন একটু ভালো অক্সিজেন নিতে পারে বা একটু ভালো খাবার খাওয়ার মতো জায়গা পায়, খাবারের জলটা যেন ঠিকঠাক ভাবে সংগ্রহ করতে পারে। তার জন্য একটু যে দায়বদ্ধতা সেটাকে একটু আমরা পালন করে যাই। এই বক্তব্যটা নিয়েই আমার যাত্রাটা থাকে। আর স্কুল কলেজে যাই, নতুন জেনারেশন যারা আজকে স্কুলে পড়ছে, যারা ভবিষ্যতের পিলার আমাদের সোসাইটির, তাদের কাছে এই বক্তব্যটা রাখি, তাদেরকেও বলি যে তোমরা পড়াশোনা করার পাশাপাশি এই কাজটা করো। আমি যেটা তোমাদেরকে বলছি তোমরা আর 5 জনকে বলো, বক্তব্যটাকে ছড়াও, নিজেরা অনুধাবন করো এবং অনুভব করো যে প্রয়োজনীয়তাটা কোথায়। এইভাবে একটা ক্যাম্পেইন বা কাজ আমাদের এগিয়ে চলছে। আপনার যাত্রার অনেকটা কথাই শুনলাম। করুণা দাদা বলুন। শোনা যাচ্ছে আমার কথা? না, আপনার কথা কম শুনছি। শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো হ্যালো, আপনার কথা আসছে না আমার কাছে। কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে আমি দেখছি কি হ্যালো করা যায়, দেখছি। আমার কথা শোনা যাচ্ছে কিনা? আপনার কথা শোনা যাচ্ছে, বলছি আমার কথা কি একদমই শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো উজ্জ্বল বাবু, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার গলা আসছে কিন্তু খুব আস্তে, সন্দীপন দাদা। আচ্ছা, না আচ্ছা, তাহলে হয়তো অন্য কোনো প্রবলেম, কারণ করোনার কথা আমি খুব পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, আমি একটু, আপনি খুবই ভালো একটা উদ্যোগ, আমি খালি একটা জিনিস আপনার মাধ্যমে আর কি, যারা এখানে, এটা হয়তো অন্য কোনো প্রবলেম হচ্ছে আর কি, কারণ আমি কিন্তু করোনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আমি করোনার কথা সাপোর্ট করছে না। আচ্ছা, যাই হোক, আমি এইখানে হয়তো অনেকে, এক মিনিট আমি একটু দেখে নি, আমার মনে হয় হেডফোনটা সাপোর্ট করছে না আমার। মনে হচ্ছে তাই। হ্যালো হ্যালো, হ্যাঁ করোনা তোমার কাছে পরিষ্কার শোনা যাচ্ছে। ওটা ওনার কোনো একটা প্রবলেম ছিল বোধহয়, যার জন্যই শুনতে পাচ্ছিলেন না। হ্যাঁ, ওনার ওখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, তো এটা ওই এটা হেডফোনের কোনো সমস্যা হচ্ছে আমার যেটা ধারণা। আচ্ছা, যাই হোক, আমি একটু উজ্জ্বল বাবু চলে এসেছেন, এবার শোনা যাচ্ছে। আমার কথা যাচ্ছে তো সন্দীপন দা? আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে হয়তো অনেকে রয়েছেন, আমি একটা কথা বলছি, যে জিনিসটা এই গাছ লাগানোর ব্যাপার, আমি এই ক্ষেত্রে একটা একটা উদাহরণ দিচ্ছি আর কি, একটা প্রকল্প আমি 2011-তে শুরু করেছি। সেইটা আমি আর কি এইখানে, আমি বর্তমানে যেখানে রয়েছি হাইলাকান্দি যে স্কুলে, এইখানের আমার একটা বাগান আছে। এই বাগানটার নাম হচ্ছে বার্থডে গার্ডেন, জন্মদিনের বার্থডে গার্ডেন। আচ্ছা, হ্যাঁ, বার্থডে গার্ডেন, জন্মদিনের বাগান। আচ্ছা, এখানে শিশুরা তাদের জন্মদিনে এসে গাছ লাগায়। বেশ, এর উদ্দেশ্যটা আমার ছিল যে একটা শিশু ছোট থেকে ওই যে তার নিজের লাগানো গাছ যখন হবে তার জন্মদিন, সে কিন্তু, এবং ওইটা আমি একটু ঠিক করে দিয়েছি যে এই সিজনে এই ধরনের গাছ লাগাও, কারণ নাহলে পরে জায়গা দেওয়া তো একটু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তো এই 1000-1200 স্টুডেন্টকে গাছ লাগাতে দিলে একটা আমার সোশ্যাল ফরেস্ট্রি মুভমেন্ট আমি করতে পারি।
তা যাই হোক, আমি যেটা করেছিলাম কি ওদেরকে কিছু সিজনাল প্লান্ট বলে দিয়েছি, যেটা হয়তো 6 মাস থেকে 1 বছর থাকবে। এইতে আমার একটা উপকারিতা আমি দেখতে পেয়েছি কি, এই যে শিশুরা এরা কিন্তু এই গাছটাকে প্রত্যেকদিন স্কুলে এসে আগে ওর জলের বোতলে জল হোক বা কিছু, হ্যাঁ, মানে দুপুরবেলা স্কুল ছুটির পর তার বোতলে যেটা বেঁচে গেছে জলটা, সেই জলটা দিয়ে। বা আরেকটা জিনিস এইতে উপকার কি হয়, যে সেই বাচ্চাটা হয়তো টিফিন টাইমে তার টিফিনটা শেষ করার পর তার গাছের আশপাশটাকে পরিষ্কার করার চেষ্টা করে। মানে এইটা একটা ভালোবাসা তৈরি হয়ে যায় একটা নিজের গাছের প্রতি, নেচার অ্যাডপশন, এইটা বাচ্চাদের ক্ষেত্রে শুরু হয়। আরেকটা জিনিস আমি যেটা মানে ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউটের কাছে অনুরোধ রাখবো, এটা এর আগে আমি একবার বলেছিলাম, এটা আমি বিভিন্ন অনুষ্ঠানে করি আর কি, বিভিন্ন কালে আমার বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে ফুলের তোড়ার বদলে একটা করে হোম প্লান্ট গাছের চারা। কারণ আমার একটা মানে সেটা হাইড্রোপনিক্সও হতে পারে। আজকের দিনে যেরকম ফ্ল্যাট তোলাটা 10 মিনিটের ব্যাপার, আমি হয়তো টেবিলে রেখে চলে গেলাম বা বাড়ি পর্যন্ত ওখানে রেখে চলে আসা হয়, মানে কেউ না নিয়ে যায় না, তার বদলে একটা গাছের চারা দিলে অবশ্যই বাড়ি নিয়ে যাবে। অবশ্যই বাড়ি না লাগাই, আমি পাশের বাড়িতেও দিলে সেও গাছটা লাগাবে বা তিনি লাগাবেন। তাতে দুটো জিনিস হয়, ইনস্টিটিউটের সাথেও একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়, যে অতিথি গাছটা পেল, তার গাছটার বড় যেরকম হয় সে কিন্তু তাকিয়ে ভাবে এইটা এই বছর ওই অনুষ্ঠানে পেয়েছিল, সেইটার একটা উপকারিতা হয়। আরেকটা হচ্ছে এই ট্রি প্লান্টেশন মুভমেন্টে একটা ভালো পরিবেশের জন্য একটা ভালো কাজ দিতে পারে, একটা মোটিভেশনাল ব্যাপারও থাকে এর মধ্যে। বর্তমান সময় যেহেতু বড় বড় শহরগুলো আমাদের ফ্ল্যাট কালচার হয়ে গেছে, সেটা ইচ্ছে অনিচ্ছা যেভাবেই হোক, হ্যাঁ, মানে বড় শহর কেন, প্যান্ডেলও আস্তে আস্তে ফ্ল্যাট কালচার হয়ে যাচ্ছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে এইটা আর কি আমার মনে হয়, মানে এটা জাস্ট আমি একটু অ্যাড করলাম আর কি। এটা আমরা করে থাকি, আমরা অনেক সময় চেষ্টা করি ফুলের তোড়া না দিয়ে একটা গাছের টবে একটা ছোট প্যাকেটে কোনো একটা গাছের চারা দিতে, এমন মানে সেরকমই গাছ যেটা যে কেউ মানুষ লাগাতে পারবেন, সেটা একটা ফুলের গাছও হতে পারে, একটা রঙিন ফুলের গাছ ঘরেও রাখতে পারে, ঘরে রাখা যাবে, একটা ইনডোর হাউস প্ল্যান্ট দিলাম, একটা পাম ট্রি দিলাম হয়তো ছোট করে, সেটাও। হ্যালো ফ্রম টেকনিক্যাল টিম, হ্যালো, আপনি কিছু ছবি এবং ভিডিও আমাদের সাথে শেয়ার করেছেন মিস্টার উজ্জ্বল বাবু, তো আমি কি শেয়ার করতে পারি আপনার ছবি ভিডিওগুলো? হ্যাঁ করতে পারেন, করুন, আমি বলতে পারবো যে কিসের জন্য ছবিটা দেওয়া হয়েছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা প্রশ্ন এসছে উজ্জ্বল বাবু, যদি একটু আগাছা সংরক্ষণের কোন প্রকল্প কি কোথাও আছে? মধুসূদন চৌধুরী বাবু বলছেন, এটা সন্দীপন বাবু বা আপনার বা আমার কাছে জানতে চেয়েছেন। কিছু জায়গা আছে, যেমন ধরুন এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলো আইডেন্টিফিকেশনের সুবিধার জন্য আগাছা সংরক্ষণ করেন, বাচ্চাদেরকে চেনাবার জন্য, বা আমি যে পড়াশোনা করেছি সেখানেও চেনাবার জন্য এটা আমরা পেয়ে থাকি। তো সেইগুলো ইউনিভার্সিটি গুলোতেও যেমন হয়, সেরকম রিসার্চ ইনস্টিটিউট গুলোতেও আগাছা সংরক্ষণের ব্যবস্থা আছে, আইডেন্টিফিকেশনের সুবিধার জন্যই করা, বা তাদের লাইফ সাইকেল জানার জন্য, যে কোনো একটা আগাছা ঘাস তার বীজ কখন হচ্ছে, সেই বীজ ছড়ানোর পদ্ধতিটা কেমন, এবার সেইটার সাথে সাথে সেটাকে দমনের পদ্ধতির জন্য সংরক্ষণের ব্যবস্থা রাখা থাকে। এই ছবিটা যেটা, এটা আমার ক্যাম্পেইনের একটা স্লোগানকেই সঙ্গে রেখে করা, যেটা আমি বলছিলাম একটু আগে, যে সারা জীবনে অন্তত একটা গাছ লাগানো এবং তাকে বড় করে তোলা, এটা খুব জরুরি, বড় করে তোলাটা, আফটার কেয়ার বা নারিশমেন্টটা। তো এরকম কয়েকটা ছবি রয়েছে এখানে, পরেরটাতে যেতে পারি। এটা আমার যে লাস্ট আফ্রিকা ট্যুর ছিল, আমি সারা দিনের জন্য একটা উট ভাড়া নিয়েছিলাম ইজিপ্টের একটা জায়গা যেখানে নীল নদের ধারে আখের চাষ হয় মাইলের পর মাইল। সেখানকার চাষ পদ্ধতি দেখার জন্য আমি উট ভাড়া নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছি, এবং সেখানে মাঠ থেকে আখ ভেঙে আখ খেয়েছি, উটের পিঠে চেপে আখ খাচ্ছি, সেরকমই একটা ছবি। এগুলো ভ্রমণের একটা অংশ, যেটা পরে ছবি দেখলে আমার নিজের একটা মোটিভেশন হয়। আর এটা যেটার কথা বলছিলাম, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ উহুরু পিকে আমি আমার সাইকেল বা চেতককে সঙ্গে নিয়ে যে 26শে জানুয়ারি 2019 সালে সামিট করি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে, এটা প্রথম ভারতীয় হিসেবে একটা অ্যাচিভমেন্ট, সেটারই একটা ছবি। -15 টেম্পারেচার ছিল, আমার ব্রুনো যে গাইড ছিল তার হাত কেঁপেছে বলে ছবি একটু কাঁপানো। আর এইটা, হ্যাঁ এটা আমি বললাম। সেটা পরের ছবিটা যেটা, সেটাতে আমার মন মঞ্জিল, আমি আমার স্বপ্নের একটা জায়গা যেখানে আমি থাকি বর্তমানে, এটা আমার মামার বাড়ি গ্রাম, এরকম একটা মাটির বাড়ি, খড়ের চাল, যেখানে কোনো ইলেকট্রিসিটি আমি রাখিনি, এই বাড়িটাতেই আমি থাকি।
এর আশেপাশের কিছু জায়গা রয়েছে যেখানটাতে আমি চাষ করি, চাষ করে নিজের হাতে অর্গানিক পদ্ধতিতে চাষ করি, যেটা সবজিগুলো ফলিয়ে নি সেটা আমি সেদ্ধ বা কাঁচা যেগুলো খাওয়া যায় সেরকমই খাবার পদ্ধতিটা আমি ইয়ে করে নিয়েছি। আর আমার বাচ্চা রয়েছে বেশ কিছু, আমার গ্রাম এবং আশেপাশের গ্রাম মিলে যে বাচ্চাগুলো চারা তৈরি করে নানা রকমের, যে চারাগুলো আমরা স্কুল কলেজে বা কোথাও ডিস্ট্রিবিউট করি অথবা নিজেরা চারা লাগাই। সিড বল তৈরি করি, মাটি এবং গোবর সার মিশিয়ে বল বানিয়ে তার মধ্যে বীজ দিয়ে শুকিয়ে রাখি, কোথাও বেড়াতে গেলে আমরা সঙ্গে নিয়ে গেলে এখান ওখান ছুড়ে দিই সেই সিড বলগুলো। এইভাবে গাছ লাগানোর একটা পদ্ধতি আমরা করে থাকি। এইটা একটা ভিডিও রয়েছে, যে ভিডিওটাতে আবার ফিরে আসার পরে জানি না সাউন্ডটা পাওয়া যাবে কিনা। না, ভিডিওটা সাউন্ডটা আসছে না। এটা একটা নিউজ যেটা আমি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ করে আসার পরে যেটা কভারেজ দেখানো হয়, পিছনে মাউন্ট কিলিমাঞ্জারো দেখানো যাচ্ছে এবং সে প্রথম ভারতীয় হিসেবে যে রেকর্ড সেটারই একটা নিউজ হয়েছিল, সেই ছবিগুলো দিয়ে এটা দেখানো হয়। আমার বাড়ির মানুষরা রয়েছেন, আমার বাড়ির পেছনে আমার বাবা মা দাদা বৌদি যারা রয়েছেন, বাড়ি ফিরে আসার পরে সেখানে একটা সম্বর্ধনা হয়। চুলের স্টাইলটা তখন ইথিওপিয়ার মানুষের মতো করে চুল বেঁধে এসেছিলাম, 17টা ছোট ছোট বিনুনি ছিল আমার মাথায় সেই মুহূর্তে। বড় চুলটা রয়েছে এখনো আমার। আমার দিদিমা এখন 92 বছর বয়স রয়েছেন, জামাইবাবু একটা নিউজ হয়েছিল, এই ছবিগুলো দিয়ে আমার বাবা। এগুলো ভালো লাগার মুহূর্ত বাড়ির পরিবারের মানুষজনের সাথে এরকম একটা অ্যাচিভমেন্টের পরে। এখন আমার যে কাজ, যেটা আমি কাজই বলবো, যেটা আমি গাছ লাগানো নিয়ে ক্যাম্পেইন করে চলেছি বিশ্বব্যাপী, তাতে আমার বাড়ির মানুষজনের পুরো সাপোর্টটাই রয়েছে। যারা রয়েছেন বাড়িতে সকলেরই সাপোর্ট, পরিবারের সব রকম ভাবে, মানসিক ভাবে এবং অন্যান্য ভাবে সাপোর্টটা আমি পাই। বন্ধু বান্ধবরা রয়েছে বিভিন্ন জায়গায়, তাদেরও সাপোর্টটা পাচ্ছি। এইভাবে আমার এখন পর্যন্ত 20টা দেশ ভ্রমণ করেছি, বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে এই গাছ লাগানোর বার্তাটা পৌঁছাবার চেষ্টা করেছি। এই যে পেয়ারা চারা উপহার দিয়েছিলেন কেউ একজন মাস 2 আগে, দারুণ খবর। এটা স্যারও বলছিলেন, আপনিও একটু বলছিলেন একটু আগে যে জন্মদিনে গাছ লাগানো হয়। তো আমরাও চেষ্টা করি কোনো একটা অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন বাড়িতে রিটার্ন গিফট হিসেবে আমরা যদি কোনো গাছের চারা প্রদান করে থাকি, সেটাও একটা গাছ লাগাবার একটা পদ্ধতি বা ক্যাম্পেইন বলা যেতে পারে। তো এইরকম নানান ভাবে চেষ্টা চলছে সব জায়গায়। আশা করি সবারই একটা শুভবুদ্ধি উৎপন্ন হবে এবং আগামী প্রজন্মকে সুরক্ষিত দেওয়ার জন্য আমরা বায়োডাইভার্সিটিটা মেনটেন করতে পারবো। ভালো অক্সিজেন এবং ভালো খাবার জলের যোগানটা আমাদের নিশ্চয়ই সবারই ভালো থাকবে, এটা আশা করি। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, যিনি বললেন ভালো থাকার কথা। সকলের শুভেচ্ছা নিয়ে নিশ্চয়ই আমি আমার পরবর্তী জার্নিগুলো করতে পারবো। করোনোত্তর যুগে, মানে করোনার পরবর্তীকালে আমার একটা বাইরে যাওয়ার আবার থাকবে। এখন আমি আটকে পড়ে রয়েছি, দম বন্ধ লাগছে, ছটফট করছি ঘরের মধ্যে। তবুও আশেপাশের জায়গাগুলোতে বাচ্চাদের নিয়ে সাইকেলে ভ্রমণ করে কিছু কাজকর্ম চলছে আমাদের। সমস্ত রকম আমাদের নিয়ম কানুন মেনেই, মাস্ক পরে বা স্যানিটাইজার ইউজ করে সামাজিক দূরত্ব আমরা বজায় রাখছি না, আমরা শারীরিক দূরত্ব বজায় রাখছি, যেটা সন্দীপন দাদা বলছিলেন একটু আগে। কারণ সামাজিক দূরত্বটা বজায় রাখা অন্যায়, অপরাধ। আমরা সবার সঙ্গে যোগাযোগ রাখছি নানান ভাবে, যেটা ফিজিক্যাল ডিস্টেন্সিং, সেইটা আমরা মেনটেন করছি যাতে কিনা রোগটা না ছড়ায় সেইভাবে। তো এই মুহূর্তে আপনি কি করছেন? এই মুহূর্তে আমার যেটা ব্যাপার রয়েছে, আমার গ্রামে যে বাচ্চারা থাকে, আমি মামার বাড়ির গ্রামে থাকি, শিউড়ি আমার বাড়ি, সেখান থেকে 15 কিলোমিটার দূরে সাঁইথিয়ার কাছে একটা গ্রামে আমি থাকি। আমরা প্রচুর পরিমাণে সিড বল বানিয়ে রাখছি। এখন স্কুল আছে বন্ধ, বাচ্চাদের স্কুল যায় না, ওরা এখন টিউশনই পড়ে, একটু আধটু অনলাইনে কিছু ক্লাস চলছে, ওদের হাতে এখন সময় রয়েছে। সাইকেলে করে আমরা আশেপাশের কিছু গ্রামে মাঝে মাঝে যাচ্ছি সব রকম নিয়ম কানুন মেনে, সেখানকার মানুষজনকে সচেতন করার একটা কাজ আমরা করছি। কিছু চারা সঙ্গে নিয়ে যাই, জায়গা বিশেষে সেই চারাগুলো লাগাই। আগামীকালই আমাদের একটা প্রোগ্রাম আছে এখান থেকে 14-15 কিলোমিটার দূরে, মৌরাক্ষী নদীটা আমরা 2বার পার হব সাইকেল ঠেলে ঠেলে বালির মধ্যে দিয়ে।
একটা অ্যাডভেঞ্চার থাকলে পরে সেটা কাজ করতে সুবিধা হয়। আগামীকাল আমরা যাব এখান থেকে সাইকেলে, সঙ্গে কিছু সিট বল থাকবে, কিছু চারা থাকবে। একজন হেডমাস্টার মশাই একটা স্কুলের, উনি বৃক্ষরোপণের একটা অনুষ্ঠান করছেন, আমাদেরকে নেমন্তন্ন জানিয়েছেন। সেখানে তাল আঁটি পোতা হবে মৌরাক্ষী নদীর ধারে, 300-400 মতো তাল আঁটি আমরা পুঁতবো। তো এইরকম ছোট ছোট কাজ আমাদের চলছে পরিবেশ রক্ষার জন্য বা পরিবেশ সচেতনতার জন্য। আপনার আপনার আগে যে অনুষ্ঠান চলছিল, যেটা সন্দীপন দা বলছিলেন, মানে সূর্যগ্রহণ, করোনা হয়তো আমাদের সকলকে একটা জায়গায় নিয়ে এসছে, যে বিজ্ঞান মনস্কতা, এই জায়গাটায় মনে হয় করোনা আমাদের সকলকে নিয়ে এসছে। কারণ ঠাকুরের মন্দির পর্যন্ত বন্ধ হয়ে গেছিল এবং আমরা দেখেছি ঠাকুরের মূর্তিকে পর্যন্ত স্যানিটাইজ করা হয়েছে, ঠাকুরের মাস্ক পরানো হয়েছে। তো একটা ছোট ঘটনা বলি, যেটা আমার ব্যক্তি জীবনের ঘটনা। আমার বাবার মৃত্যু হয় বছর দেড়েক আগে। তো বাবার 80 বছর বয়সে বাবাকে আমি বাইপাস করিয়েছিলাম। তখন আমার ভাইরা আমার বিরুদ্ধে গেছিল, বাবাকে বুঝিয়েছিল এই বয়সে বুক কাটা যায় না, মেজর ছেলে চক্করে পড়লে মেরে ফেলবে তোমায়। তো যাই হোক, বাইপাসের পর বাবা আরো 5 বছর বেঁচে ছিলেন। তারপর উনি যখন মারা যান, আমি কিন্তু ওনার মৃত্যুর পর কাছা নিইনি বা কোনো রকম ওই রিচুয়াল করিনি, মুন্ডন হইনি। মাকে শুধু বলেছিলাম যে মালসা পুড়িয়ে যেটা হয় সেটা আমার মনে হয় ঠিক খাদ্যবস্তু হয় না, তুমি আমাকে নিরামিষ রান্না করে দেবে, কথা দিচ্ছি এই কদিন আমি কোথাও বাইরে খাবো না। তো আমার এক বামপন্থী বন্ধু, মানে হার্ডকোর সিপিএম বলা যায়, একটা সময় সে এসে আমাকে বললো, করুণা আমরা বামপন্থী হয়েও যেটা করতে পারিনি তুই সেটা করে দেখালি। তো আমি তাকে শুধু সেদিন জবাব দিয়েছিলাম যে এটা করতে গেলে বামপন্থী হতে হয়, এটা তোকে কে বলেছে? এটা করতে গেলে বিজ্ঞান মনস্কতা হতে হয়, তোদের মধ্যে যেটা নেই। তোরা মুখে বামপন্থী বলিস, বিজ্ঞান মনস্ক, কিন্তু সেটা নেই। যাই হোক, সচেতন মানুষ হওয়া চাই। তো আমি কোথাও পড়েছিলাম যে আমেরিকার মতন একটা উন্নত দেশেও নাকি 1/3 মানুষ জ্যোতিষ মানেন। এটা সন্দীপন দা খুব ভালো বলতে পারবেন, বিজ্ঞান নিয়ে ওনারা অনেক বেশি কাজ করেন। আমাদের কলেজে যখন আমরা বিজ্ঞান মঞ্চের লোকেদের এনে বক্তব্য রেখেছিল, তখন এই বিষয়ে আলোচনা হয়েছিল। তো যাই হোক, আপনি যে কাজটা করছেন উজ্জ্বল বাবু, এটাও তো একটা বিজ্ঞান ভাবনা থেকে। অবশ্যই, আমি বিজ্ঞান মঞ্চের সঙ্গে বহুদিন কাজ করেছি স্কুল কলেজ লাইফ থেকে। আমার মামা ডক্টর সুনীতি কুমার মন্ডল, উনি বহরমপুরে রয়েছেন, উনি একজন বিখ্যাত এই ধরনের মানুষ, ওনার প্রচুর বইও রয়েছে বিভিন্ন ব্যাপারে লেখা। আমি পরিবার থেকেই পেয়েছি আমার এই ভাবনা চিন্তাগুলো, সচেতনতা, এই ব্যাপারটা, সচেতন মানুষ হওয়ার ব্যাপারটা। বাংলাদেশে একটা টি শার্টে একটা লেখা দেখেছিলাম, আলোকিত মানুষ চাই। তো আমাদের এই মুহূর্তে সেটা খুব জরুরি, আলোকিত মানুষ চাই, ভিতর থেকে সচেতন, ভেতরে একটা আলো জ্বলছে এরকম একটা মানুষ চাই, যিনি অনেক মানুষকে আলোকিত করতে পারবেন। তো চলুন আমরা সবাই মিলে সেই চেষ্টা করি। যাই হোক, আপনি প্রথম বছর আমাদের অনুষ্ঠানে যুক্ত হলেন। সন্দীপন দা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট অ্যালুমনি অ্যাসোসিয়েশনের আত্মীয়ের মতন হয়ে গেছে, মানে বিগত 4-5 বছর ধরে উনি আসছেন। তো আমরা অবশ্যই আমাদের পুনর্মিলন উৎসব করি, সেখানে সবকিছুই থাকে, নাচ গান বাজনা হই হুল্লোড় সবকিছু থাকে, কিন্তু তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি এই যে সচেতনতামূলক যে অনুষ্ঠানগুলো, সেইগুলোকেও আমাদের এই অনুষ্ঠানের মধ্যে সামিল করি। কারণ আমাদের অনুষ্ঠানটা শুধু প্রাক্তনীদের নিয়ে হয় না, আমাদের অনুষ্ঠানটা আমরা কোনোদিন ছাত্রছাত্রীদের বাদ দিয়ে করিনি। প্লাস আমাদের অনুষ্ঠানে আমাদের পরিবাররা অংশগ্রহণ করেন, যদি এবছরে ভার্চুয়াল মঞ্চে হচ্ছে, সেইভাবে সপরিবার তো আমরা আসতে পারিনি। তো আমরা অপেক্ষা করব যত তাড়াতাড়ি করোনা আমাদের দেশ শুধু নয় সারা পৃথিবী থেকে বিদায় নিক, এবং আমরা আগামী দিনে আবার আমাদের এই অনুষ্ঠান করব। ঠিক আছে, ওভার টু শিবনাথ দা। শিবনাথ দা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। উজ্জ্বল বাবুকে কিছু প্রশ্ন করার থাকলে করতে পারো। উজ্জ্বল বাবুকে প্রশ্ন করার কিছু নেই, একটা জিনিস দেখে খুব ভালো লাগছে উনি যেটা করেছেন, উনি যে মানে কতটা নিবেদিত প্রাণ সেটা বোঝা যায় আজকে ওনার পোশাক আশাক দেখে। দেখুন উনি যে এটা পরে এসেছেন, শার্টটা পরে এসেছেন, দ্যাট ইজ গ্রিন, and his campaign is go green or green. তো আমাকে এটা খুব করলো, মানে আকৃষ্ট করলো যে উনি যেটা বলছেন এটা ফ্রম দি কোর অফ হার্ট বলছেন, জাস্ট বলার জন্য বলছেন না, এবং সেটা উনি মনের প্রাণে বিশ্বাস করেন। ওনার বিভিন্ন জায়গার অভিজ্ঞতার কথা শুনলাম। শুধু একটা কথা আপনার সঙ্গে শেয়ার করি উজ্জ্বল বাবু, ফেসবুকে আমার একজন দাদা সঙ্গে পরিচয় হয়, তিনি বি কলেজের
চুচুড়া চন্দননগরের ওইদিকে কোথাও বাড়ি। তিনি বি কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পাশ করে মাত্র 50টি টাকা পকেটে নিয়ে প্লেনের টিকিট কেটে ওইখানে নেমেছিলেন। তারপরে তিনি ফিরছেন যখন, তখন নিউক্লিয়ার এনার্জি যে কমিশন আছে ওদের, সেই কমিশনার অফিসে তিনি একজন অফিসার। ওনারও কি করে এই বিষয়টা হলো, মানে দেখুন মোটিভেশন কোত্থেকে আসে। আজকে মোটিভেশনের কথা আমরা বলি, মোটিভেশন কোত্থেকে আসে। ওকে বলেছে আপনার কিন্তু বেশি মিষ্টি খাওয়া চলবে না, তাহলে কিন্তু সুগার হয়ে যাবে। ব্যাস, উনি শুনলেন সুগার হয়ে যাবে, উনি হাঁটা শুরু করলেন। আচ্ছা, হাঁটতে 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 উনি ম্যারাথন বোধহয় খুব সম্ভবত 40 ঊর্ধ্ব 45-এরও বেশি বোধহয় ম্যারাথন করেছেন। এবং উনি ম্যারাথন করেছেন চীনের গ্রেট ওয়ালে, উনি ম্যারাথন করেছেন কিলিমাঞ্জারো, যে কথাটা আপনি বলছিলেন, হ্যাঁ ওখানে হয় একটা ম্যারাথন। হ্যাঁ, ম্যারাথন সে করেছেন। ভদ্রলোকের নাম নিহার রায়, আমার দাদা। যেমন কিনা ওই আমার বিশেষ প্রিয় এখানে সন্দীপন ভাই রয়েছে, যেরকম উনিও আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধার। এরা দুজনেই কিন্তু আমার বাড়িতে এসেছিলেন এবং তাদের সান্নিধ্য লাভে আমরা সৌভাগ্যবান। নিশ্চয়ই আপনার সঙ্গেও কোথাও না কোথাও দেখা হবে। এখানে ওই জায়গা একটা অক্ষয় দত্তের কথাটা যেটা মধুসূদন সুভাষিস মুখোপাধ্যায় বলে গেলেন, এরকম অর্থে নয়। আমরা শুধু এটা বলার জন্যই তো বলি পৃথিবীটা গোল আর পৃথিবীটা ছোট হয়ে আসছে আজকাল। এখন তো এই আপনি কোথায় বসে আছেন? হ্যাঁ একদম, চারজন চার প্রান্তে বসে আছি আমরা। চার প্রান্তে বসে আছি আমরা। সুতরাং আমরা আবার পাঁচজন হয়ে গেলাম আমরা এখন। এবং আপনার ক্যাম্পেইনটা আজকে থেকে আমি গ্রহণ করলাম দাদা। আমার গিন্নি আমাকে সবসময় ইয়ে করতে বলে, ওই গাছের পরিচর্যা শুশ্রূষা করতে বলে। আমি বুঝলি ওটা আমার কাজ নয়, ওটা আমার ইয়ে হয়। কিন্তু আজকে থেকে আমি আপনার অত্যন্ত প্রিয় মানুষ হিসাবে আপনাকে আমরা পেতে চাইছি এবং আমি আজকে থেকে গাছ লাগানোর বিষয়টা সিরিয়াসলি করব। এটা আমার একটা আজকের দিনের এই মুহূর্তের বিশাল বড় পাওনা একটা। ভালো থাকবেন। হ্যাঁ, ওভার টু মধুসূদন, সুজিত সামন্ত, সেক্রেটারি। সুজিত দাদা, আমি একটু বলে নিই 1 মিনিট জাস্ট, যে আমার বোধহয় নেটের স্টক কমে এসছে, মানে হয়তো বেশিক্ষণ আমাকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ ওইটাই বলছি, আমার নেট বোধহয় খুব কম হয়ে এসছে, তার জন্য একটু সামাপ করার সময়। আমরা আপনাকে মানে খুব কম সময়ের মধ্যেও আপনাকে আমরা যে পেয়েছি, এর জন্য মানে আপনাকে আমাদের তরফ থেকে, অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার একটা এরকম ক্যাম্পেইন, এরকম আমরা অবশ্যই আপনার সঙ্গে আছি, আমাদের সবাই আছে আশা করি। তো খুবই ভালো লাগলো আপনার এরকম ভ্রমণের কাহিনী শুনে। তো আপনি এসছেন, আমরা গর্বিত, সত্যি ভালো লাগলো। আর গাছ বসানো সত্যি খুবই ভালো লাগে। আমি বিশেষ করে আমাদের কলেজ প্রাঙ্গণে একটা গাছ লাগিয়েছিলাম। হ্যাঁ, গাছটা লাগালে মানে আমি যতবারই যাই প্রথমে যে গাছটাকে আমি দেখতে চাই যে গাছটা কত বড় হলো, মানে সন্তানের মতো হয়ে গেছে। গাছ লাগানো যে একটা কত মানে মহৎ কাজ, সেটা আমি মর্মে মর্মে অনুভব করেছি। যেহেতু আমি কলেজ প্রাঙ্গণে একটা গাছ বসিয়েছি, সেই গাছটা এখন অনেকটাই বড় হয়ে গেছে। এবং লাস্ট ইয়ারে আমরা আম গাছ লাগিয়েছি কলেজ প্রাঙ্গণে, অনেক দিকটা ফাঁকা হয়ে গেছিল। তো আমরা প্রিন্সিপাল স্যার এবং আমরা সবাই সিনিয়ররা স্যাররা মিলে আমরা গাছ বসিয়েছি। সেই গাছটা আমি যখনই যাই তখনই দেখি যে গাছটা কতটা হলো, কতটা বাড়লো। কৃষ্ণচূড়াটা অনেক বড় হয়েছে, ওটা কোন ইয়ারে লাগানো হয়েছিল? 2014-তেই লাগানো হয়েছিল। কৃষ্ণচূড়া বিরাট মাহিমের মতো হয়ে গেছে। 6 বছরে আমরা গাছ লাগাতে চাই। গাছটা লাগালে যেটা আপনি নিয়েছেন, একটা গাছ লাগান এবং সেটাকে বড় করে যত্ন করে বড় করা, অন্তত একটা দেখবেন, মনে হবে যেন আমার যেটা ফিলিং, সেটা মনে হবে যেন নিজের সন্তানের মতো। হ্যাঁ, গাছটাকে দেখতে যাওয়া, মাঝে মাঝে দেখতে যাওয়া কি হচ্ছে, কত বড় হচ্ছে। তো সবাইকে আমরা অনুরোধ, আপনার এই পথ প্রদর্শক আমরাও হয়ে গেলাম আজ থেকে, আমি তো আছি, সবাই হবে।
খুব ভালো লাগছে। আজকে আমরা সারা দিন ব্যাপী প্রচুর প্রোগ্রাম করলাম। সন্দীপন দাকে তো মানে কি বলবো, সকাল থেকে আছেন সারা দিন, কি খেয়েছেন জানি না, শুধু কফি খাচ্ছেন, চা খাচ্ছেন, সেই খেয়ে বসে আছেন সারা দিন ওনার বড় আমাদের একটা সঙ্গে। কফি কাপ দেখতে পাচ্ছিলাম এখন। হ্যাঁ, সারাদিন থাকছেন, বসে আছেন, এনার্জি মানে মনে হয়। আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মানে কি বলবো, একাত্ম হয়ে গেছি আমরা, প্রচন্ড একাত্ম হয়ে গেছি। আমরা কথা বললে উনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। তো আমাদের ভাইব্রেশন কাজ করে, একটা ভালো টিউনিং হয়ে গেলে পরে একটা ভালো ভাইব্রেশন ভালো হয়ে কাজ গেলে। করে। আমাদের যে আমরা একটা সায়েন্সের উপর টপিক নিয়ে আমরা এটা করি, আমরা 4 বছর ধরে করছি এটা প্রচার। হ্যাঁ, এতে আমাদের খুব ভালো লাগে, আমরা অনেক গুণীজনকে পাচ্ছি। আজকে তো সকাল থেকে আমরা প্রচুর অনেক সায়েন্টিস্ট গুণীজন ব্যক্তিদের সঙ্গে আমরা আজকে শেয়ার করলাম। সারাদিন অনেক আমাদের আজকে লোকজন তারা অনলাইনে দেখছেন। এই অনলাইনটা হয়ে, করোনা হয়ে একটা সুবিধা হলো, আমরা এতজনকে একসঙ্গে কোনোদিন পাইনি। হ্যাঁ, যেহেতু যাতায়াতের প্রবলেম, এইবার কিন্তু আমরা সবাইকে পেয়ে গেলাম এক চান্সে। একবার বললেই রাজি হয়ে গেছেন। করোনার করোনা আমরা গর্বিত। তো ঠিক, এইটা আমাদের খুবই ভালো লাগলো, এবং আমাদের এই প্রোগ্রামটা সবাই দেখতে পাচ্ছে, এবং পরবর্তীকালেও আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এটা দেখতে পারবে, যার যখন টাইম হবে। এটা আমাদের রেকর্ডিং আমাকে একটু শেয়ার করে দেবেন, দেখে নেব। হ্যাঁ, অবশ্যই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকুন, আরো আপনার কাজ এগিয়ে চলুন। উজ্জ্বল বাবু, আপনার সঙ্গে আগে পরিচয় হলে আপনি যে দেশগুলোর কথা বললেন যেখানে সাইকেলে গেছেন, সেই সব জায়গায় আমাদের ছেলেরা আছে কিন্তু, ব্যান্ডেলের ছেলেরা। আমাদের ছেলেরা আছে। আমি তো এরপরে আবার যখন যাব আমি তো যোগাযোগে রইলাম। আপনি যদি একটু আমাদের সঙ্গে যোগাযোগ করে নেন, আপনি যে কান্ট্রিগুলোর কথা বললেন, বিশেষ করে সেই সব কান্ট্রিতে আমাদের ছেলেদের পাবেন কাউকে না কাউকে। কোথাও দেখবেন ট্রান্সমিশনের কাজ হচ্ছে। এর পরবর্তীকালের যাত্রাগুলোর সঙ্গে যোগাযোগ তো হয়েই গেল। হ্যাঁ, আপনার রুটটা জানিয়ে দেবেন, আমাদের ছেলেরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, ভালো লাগবে একদম আপনার সঙ্গে। মানে আমাদের ট্রেডটা তো জানেন, সার্ভে এখন যদিও আমাদের সঙ্গে সিভিল এবং জিআইএস যুক্ত হয়েছে, কিন্তু মূলটা সার্ভে ছিল অনেক আগে থেকে। তো সারা পৃথিবীতে আমাদের ছেলেমেয়েরা ছড়িয়ে রয়েছে। আর সন্দীপন দা জানে, আপনি প্রথম বছর এলেন, আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা কোনো বছর 2 দিন, কোনো বছর 3 দিন করি, এবং সকাল থেকে রাত্রির অবধি একসঙ্গে থাকা, খাওয়া দাওয়া, সারা রাত হই হই করে আনন্দ করা। আপনার আগাম ইনভিটেশন রইল। করোনা আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাবে। আমাদের আগামী যে পুনর্মিলন উৎসব হবে, আমাদের দিনটা কিন্তু ঠিক সেপ্টেম্বরের 2য় রোববার, হয়তো তার আগে শনিবার বা শুক্রবার আমরা হয়তো জুড়ে নিতে পারি সেই সময়। তো আগাম আমাদের সম্পাদকের তরফ থেকে আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। দেবপ্রতিম চক্রবর্তী আমাদেরই প্রাক্তনী সংগঠনের বর্তমান মানে সহসভাপতি, তাই তো? খুব ভালো লেখক। উজ্জ্বল বাবু এতক্ষণ স্পিচ দিচ্ছিল। উজ্জ্বল বাবু নমস্কার। উজ্জ্বল বাবু নমস্কার আমাদের মধ্যে থাকার জন্য। আর সন্দীপন বাবুকেও নমস্কার। উনি সারাদিন ছিলেন। আমি ব্যাক স্টেজে থেকে সমস্ত প্রোগ্রামটা দেখেছি, কিন্তু সত্যিকারের আমি কোনো বিদগ্ধ লোক নই, কোনো গুণী লোক নই, যার জন্য কখনোই আমি সামনে আসিনি, কিন্তু সারাদিন অনুষ্ঠানটা দেখেছি। বিশেষ করে এত সুন্দর সুবক্তা এবং বিদগ্ধজনের সাহচর্য পাওয়া গেল এই পরিস্থিতিতে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমি বিশেষ করে আমাদের যে অ্যাডভাইসারি কমিটির যিনি সদস্য আছেন শিবনাথ দাকে বিশেষ করে ধন্যবাদ জানাবো। তার কারণ গোড়া থেকে উনি অদ্ভুত সুন্দরভাবে উনি প্রোগ্রামটি সঞ্চালনা করেছেন, এবং তার জন্য শিবনাথ দাকে অসংখ্য ধন্যবাদ। উনি শারীরিক অসুস্থতা প্রতিবন্ধকতার মধ্যেও উনি এত সুন্দরভাবে পরিচালনা করেছেন, তার জন্য শিবনাথ দাকে হ্যাটস অফ। আর সন্দীপন বাবু তো আমাদেরই লোক, নতুন করে কিছু বলার নেই। আমরা আগামী বছর যদি আমরা পারি, আমাদের পক্ষে সামর্থ্য থাকে, সেই সামর্থ্য তৈরি হয়, আমরা সন্দীপন বাবুর কাছে একটা প্রত্যাশা করব যে উনি আমাদের সাম্মানিক সদস্য পদ উনি যাতে নিতে পারেন, সেটা ওনার কাছে একটা আমাদের অনুরোধ থাকবে। আর সত্যিকারের এত বিদগ্ধজনের আমরা সাহচর্য পেলাম, এবং অনেক কিছু শুনলাম, অনেক কিছু দেখলাম, এবং অনেক কিছু জানলাম। তো তার জন্য প্রত্যেককে আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ আমি জানাই, এবং অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমার মনে হয় এটা একটা চরম পাওয়া, পরম সৌভাগ্য যে তাদের সাহচর্য তারা পেল। ধন্যবাদ। এবং সুজিতকে ধন্যবাদ সারাদিনের জন্য। অদ্ভুতভাবে ও ক্যামেরার পেছন থেকে
মানে হোস্ট করেছে পুরো ব্যাপারটা। আর একদম শেষ লগ্নে উজ্জ্বল বাবুর একটা মহান উদ্যোগের প্রশংসা সত্যি করি, এবং খুব ভালো থাকুন, আগামী দিন খুব ভালো সুন্দরভাবে কাটুক। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। সুদীন বাবু, একটা জিনিস হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েগুলোকেও ধন্যবাদ দেওয়ার দরকার। একদম, এটা ওদের জন্য আমরা সাহস করে এই টেকনিক্যাল ব্যাপারটা যেভাবে তারা সামলে গেছে কন্টিনিউয়াস, সত্যিকারে সত্যি বলতে গিয়ে আমরা ভেটারেন, এবং আমাদের কিরকম যেন এখনো পর্যন্ত এই কম্পিউটারের ব্যাপারটাতে কিরকম একটা মানে আতঙ্ক না হলেও মানে কিরকম একটা অসংকোচ লাগে। তো সেক্ষেত্রে ওরা এগিয়ে এসে প্রস্তাবটা দিয়েছিল বলেই কিন্তু আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান আজকের দিনের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারলাম। এবং প্রত্যেকটি নতুন ছেলে এবং আমাদের আগামী প্রজন্মই করতে হবে, আগামী প্রজন্মের ছেলেরা এরা এত সুন্দরভাবে ব্যবস্থা করেছে, এবং কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হয়তো খুব সামান্য কোথাও একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতির অভাব ঘটেনি, তাই না? ত্রুটি বিচ্যুতি হয়নি আর কি। টেকনিক্যাল কিছু সমস্যা সেটা সবসময় থাকে আর সমস্যা এটা আলাদা, মানে সেটা তো মানে ওই মাইকেও তো অনেক সময় ক্যাঁকু আওয়াজ হয়, মাইক অ্যাডজাস্ট করতে তো 10 মিনিট সময় লাগে। সুতরাং এইটা কোনো ত্রুটি বলা সার্ভেয়ারদের যে মূল একটা কথা আছে সন্দীপন বাবু, যেটা হচ্ছে খুব মিনিমাম এরার, হ্যাঁ, নেগলিজিবল এরার বলে একটা কথা আছে। তো এরা সেই নেগলিজিবল এরারটাকে কিন্তু মেনটেন করেছে। তো এই জন্য নিচ্ছি, কারণ আমার একটু বেরোতে হবে আর কি। হ্যাঁ, একদম। কাল দেখা হবে, চলে আসবো। ওকে, ধন্যবাদ দাদা। ওকে, আড্ডাটা এবছরে হলো না ব্যান্ডেলে, আগামী বছরের জন্য তোলা রইল। বালকের মতো চমকে দিয়ে গেলেন। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমাদের প্রোগ্রাম শেষ। এর মধ্যে যেটা বলে রাখি যে আমাদের যে টেকনিক্যাল টিম প্রদীপ সামন্ত এবং সোহম চক্রবর্তী সারা দিন ব্যাপী ওরা কম্পিউটারে বসে আমাদের এই ব্যাক স্টেজকে পুরো সামলেছে এবং স্টেজকে সামলেছে। এতজন আমাদের সুন্দরভাবে যে প্রোগ্রামটা করিয়েছে এবং টোটাল মেনটেন করে করেছে, তাদের জন্য আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা। আজকে সারাদিন এই প্রোগ্রামটা আমরা আশা করি অ্যালুমিনি অ্যাসোসিয়েশন সবাই কাছে পৌঁছাতে পেরেছি আমরা লাইভ প্রোগ্রামের মাধ্যমে। তো আবার আমরা কাল দেখা হচ্ছে আমাদের সবাইয়ের সঙ্গে 10:30টায়। আমরা আবার লাইভে চলে আসবো। আমাদের কালকে বিয়ের অনুষ্ঠান, আশা করি আমাদের সকল WBSIAN যতজন সদস্যরা আছে লাইভে আসবেন। কালকে ছুটির দিন, কালকে বিশেষ প্রোগ্রাম আছে আমাদের, কালচারাল প্রোগ্রাম। আশা করি খুব ভালো লাগবে, আপনারা দেখবেন। আর তাছাড়া কুইজ আছে, তারপরে আমরা একটা কুইজের প্রোগ্রাম করবো। কুইজটা আশা করি সবাই থাকবেন প্রোগ্রামের শেষে। আর কালকে আর আজকেই আমরা কিছু ছবি আপলোড করে দেবো। ছবিটা আপনারা লাইক এবং শেয়ার করুন। যারা যারা ছবি পাঠিয়েছেন, বিভিন্ন ছবি তারা ছোট ছেলে মেয়েরা পাঠিয়েছে, তো লাইক শেয়ার করুন, আমরা তাদেরকে পুরস্কৃত করব। আর আজকে আমাদের আপলোড করা হবে যে টোটাল স্টুডেন্টরা যে সায়েন্স এক্সিবিশন করেছিল, সেই সায়েন্স এক্সিবিশনটা আমরা ইউটিউবে আপলোড করে দিচ্ছি। আপনারা ওখান থেকে ভালোভাবে দেখতে পারবেন এবং ওইটা আমাদের জাজমেন্ট হবে। জাজমেন্টের পর আমরা পুরস্কার ঘোষণা করব আশা করি। ধন্যবাদ শিবনাথদাকে সারা দিন। সুজিত এই সুবিনিয়ারটা বাকিরা কিভাবে পাবে? এই সুবিনিয়ারটা সুবিনিয়ারটা আমরা আজকে প্রকাশিত করে দিয়েছি, কিন্তু এই সুবিনিয়ারটা আমরা একটুখানি চেকিং করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা সবাইকে অনলাইনে, মানে আমরা আমাদের ওয়েবসাইটে, আমরা যে ওয়েবসাইটে খুললেই সবাই দেখতে পাবে যে সুবিনিয়ার আছে, ওখানে ক্লিক করলে সবাই পেয়ে যেতে পারবে। তাছাড়াও আমরা সবাই হোয়াটসঅ্যাপে আমরা সুবিনিয়ারটা পৌঁছে দিচ্ছি, যতজনের কাছে আমার হোয়াটসঅ্যাপ আছে। এইটা আমরা একদিন পরে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, শিবনাথ দা, এইমাত্র মানস প্রতিমের সঙ্গে কথা হলো। মানস প্রতিম বলছিল যে আমার আর কিছু করণীয় আছে। আমি বললাম যে আপনি প্যানেল অফ জাজেস আছেন ওই মডেল এক্সিবিশনের ক্ষেত্রে,
আপনাকে ডিউ টাইমে পাঠিয়ে দেওয়া হবে ইউটিউবের লাইভ ভিডিও, তো সেইটা দেখে এবং ওর কাছে মানস প্রতিমের ফোন নাম্বার আছে, কিন্তু অয়নের ফোন নাম্বার নেই। অয়নের ফোন নাম্বারটা দিলে আমি পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিয়েছি, আমি পাঠিয়ে দেবো, আমি পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিচ্ছি। ওই তিনজনে মিলে কথা বলে আজকে রাত্রে হতে পারে, কালকে সকালেও হতে পারে। হ্যাঁ, কালকে হোক, দুদিন একদিন টাইম নেবো, অসুবিধা নেই, আমরা করে দেবো গ্রুপে। শিবনাথ দা, ওম প্রকাশের সঙ্গে তোমার কোনো কথা হয়েছে কোনো বিষয়ে? হ্যাঁ 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 হয়েছে। একটা প্রপোজাল দিয়েছিলাম আমি ওম প্রকাশকে, এটা আমি চাইছি ফ্রম দি কমিটি এই প্রপোজালটা আসুক আর কি। ঠিক আছে, এবং তোর সঙ্গে তো আমিই গেছিলাম প্রথম দিন। হ্যাঁ হ্যাঁ, একবার তুমি গেছিলে সঙ্গে দেখা করতে, এবং তিনি তার একজন আত্মীয়ের কথা বলেছিলেন, তার তুই বললি ইনি অ্যাকচুয়ালি যদি করেন তাহলে দ্যাট টাইম আর দিস টাইমের মধ্যে অনেক তফাৎ। দ্যাট টাইম হি ওয়াজ আন্ডার দি আমব্রেলা, আর দিস টাইম হি ইজ দি আমব্রেলা। এই সময়টা আমরা ক্যাচ করতে পারি, সেই সময়টা ওর পক্ষেও কিছুটা অসুবিধা ছিল হয়তো। So just after the reunion function, প্রপোজালটা জাস্ট যেহেতু এজিএম আছে, এজিএম পার্টটা কালকে আছে, তো এটা খুব কৌশলে একটু করে দেখো। দেবু আর সুজিত দুজনেই আছে, দুজনের উদ্দেশ্যেই বলছি। ওম প্রকাশ সেটা নিয়ে একটু আলোচনাও করেছে। সুজিত জানিস হয়তো, দেবু ব্যস্ত ছিল যে বিশ্ববিদ্যালয় স্তরে, অর্থাৎ স্নাতকোত্তর বা স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনার ক্ষেত্রে আমরা যদি একটি প্রাইভেট ইউনিভার্সিটি, দেবপ্রতিম বা সুজিত নিশ্চয়ই প্লেস করতে পারছি, সেই টেকনো ইনস্টিটিউশনের সিস্টার নিকেতিতা ইউনিভার্সিটিতে আমরা যদি বোঝাতে সক্ষম হই, সার্ভেয়াররা ডিপ্লোমা পাস করার পর দে আর ট্রাইং টু গেট দেয়ার নিউ ক্যারিয়ার উইথ হায়ার এডুকেশন, তাহলে হায়ার এডুকেশন ক্যান বি গিভেন অ্যাজ এ ক্যারিয়ার অপরচুনিটি। একটু ইন্টারাপ্ট করছি, বলছি আমার বক্তব্য এটা ওয়েবসাইটে গেছে ইয়েতে, তাতে আমি ওই স্নাতক এবং স্নাতকোত্তর ব্যাপারটাতে আমি একটু ছুঁয়ে গেছি, যেটা হচ্ছে যে আমাদের একটা ডিমান্ড ছিল তখন প্রায় আমাদের তদানীন্তন বি কলেজের পিকে রায় এবং ইয়ের সময় কেন ঘোষের সময়, তাই তো? বিএন ঘোষ ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সময় যেটা প্রপোজাল ছিল যে আমাদের স্নাতক পর্যায়ে আমাদের পড়াশোনা হবে সার্ভে ইঞ্জিনিয়ারিং এর উপর এবং টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং এর উপরে। হ্যাঁ, এরকম প্রসঙ্গটা প্রথম তুলেছিলেন কিন্তু বিনয় কৃষ্ণ চৌধুরী মহাশয়। বাই দি বাই, সুজিত হোস্টকে বল লাইভটা অফ করে দিতে, মিটিংটা চলতে পারে, একটু আলোচনা লাইভটা অফ করে দিতে বল, এটা লাইভে আছে তো, হোস্টকে বল লাইভটা